দিয়েছেন ভাই? ওকে বাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের কাজ শক্তি ও ক্ষমতার যে সিকিউ ক্লাস আছে, সেই সিকিউ ক্লাসের আজকের অংশে তোমরা অলরেডি লাইভে জয়েন করো সবাই। অলরেডি 3 জন চলে আসছে। আর একটু টেকনিক্যাল গোলযোগের কারণে আমাদের একটু ক্লাসটা শুরু করতে 5-7 মিনিট লেট হয়ে গেছে। তোমরা একটু সবাই দ্রুত জয়েন করো। ওকে, তাহলে রাবেয়া কমেন্ট দিয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া। শক্তি বরাবরের মতো আজকেও রেগুলার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সাদিউজ্জামান হোয়াটসঅ্যাপ গাইস। তাসফি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুসাইবা ইসলাম লিখেছে ভাইয়া প্রেজেন্ট। শ্রাবণ লিখেছে চলে আসছি। ওকে ভাইয়া, তাহলে সবাই একটু দ্রুত চলে আসো। সবাই একটু ঝটপট পোস্টে রিয়াক্ট মেরে দাও, আগে রিয়াক্ট মেরে দিয়ে তারপর ক্লাস শুরু করো। ওকে, তাহলে আমাদেরকে আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। তাহলে আমরা আমাদের লাইভ ক্লাস এখন শুরু করব। সবাই একটু দ্রুত চলে আসো। ওকে, তাহলে আমরা সবাই এখনই ক্লাস শুরু করব। তাহলে সবাই চলে আসো। তাহলে সবাই আমাকে সালাম দিচ্ছে। ওকে, তাহলে নিহা লিখেছে কার ডাইভারজেন্সের একটা শর্ট ভিডিও দিয়ে না। আচ্ছা ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি দিয়ে দিব, না সমস্যা নাই। যেখানে যেখানে সমস্যাগুলো ইন্ডিকেট করে দিবা, আমি দিয়ে দিব। নয়ন লিখেছে বস চলে আসলাম। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওকে, আচ্ছা সাদিকুজ্জামান, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে নুসাইবা লিখেছে ভাই আগে কিছু পড়া হয়নি, একদম বেসিক জানা থাকলেই হয়ে যাবে, খুব বেশি পড়াশোনা লাগবে না, আমি ধরে ধরে তোমাদেরকে জিনিসগুলো পড়ানোর চেষ্টা করব। ওকে, তাহলে তোমরা লাইভে চলে আসছো অলরেডি। আজকে উপস্থিতি কম থাকবে শুরুতে আমি জানি, কারণ আজকে মনে হয় তোমাদের ম্যাথ ক্লাস চলতেছে। তোমাদের যেটা ভালো লাগে সেটা করতে পারো, সমস্যা নাই। যাদের যেটা দরকার আর কি তোমরা করে ফেলবা। তবে তোমাদের ক্লাস তো সেভই থাকবে, সেফ থাকলে তোমরা যে কোনো সময় দেখে নিতেও পারবা। ওকে, কমেন্ট দিতে থাকো সবাই, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট দিয়ে দাও, আর হচ্ছে গিয়ে একটা করে রিয়েক্ট দিয়ে দাও, ঠিক আছে? ওকে, মারিয়া লিখেছে ওয়েট করতেছিলাম ভাইয়া। থ্যাংক ইউ আপু। ওকে ওকে, তাহলে সবাই কমেন্ট দিয়ে দাও। ওকে, তাহলে সবাই চলে আসছে। ওকে, তাহলে ত্রিনা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামিয়া বিনতু আলম লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। রানী লিখেছে ফিজিক্স রয়্যাল সাবজেক্ট। হ্যাঁ আসলেই ফিজিক্স রয়্যাল সাবজেক্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা তাহলে পরের কমেন্ট চেক দিব। তোমাদের একটু কমেন্টটা পড়ি আগে। হ্যাঁ, মারিয়া লিখেছে অল ক্লিয়ার ভাইয়া। ওকে, তাহলে অনন্যা লিখেছে, অন্না হিরো লিখেছে এইচএসসি 25 ব্যাচ কখনোই পড়া হয় নাই, কভার হবে কি? হ্যাঁ অনেকখানি কভার হবে, তুমি ক্লাস দেখতে থাকো, তোমার অনেকখানি জিনিস কভার হয়ে যাবে। তাহলে ফরিদা লিখেছে ক্লিয়ার। ওকে, তার মানে সবাই চলে আসছো যারা যারা আসার। ওকে, তাহলে আমরা এখন শুরু করে দিব। ওকে, তাহলে চলো আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি, আর কোনো কথাবার্তা নাই, আমরা আমাদের ক্লাসে চলে যাই। এখন প্রথম কথা হচ্ছে, আমরা আজকে শুরুতে কাজ এবং ক্ষমতা যে টপিকটা লিখে রাখছি, আমি শুরুতে তোমাদের কাজ আর ক্ষমতা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। তারপর আস্তে 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 আমি তোমাদেরকে ভেতরের দিকে নিয়ে যাব। তো ভাইয়া প্রথমে একটু ভালো করে খেয়াল করবেন, সেটা হইতেছে যে এই যে আমি তোমাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় বকবক করতেছি, তাই না ভাইয়া? তাহলে আমি তোমাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় বকবক করতেছি, তোমরা সুন্দর করে আমার বকবকগুলো শুনতিছো, নোট ডাউন করতেছো, বাসায় পড়তেছো, লিখতেছো, খাচ্ছো, ঘুমাচ্ছো, আর অবসর সময় কি করতেছো? মোবাইলটা নিয়ে গুতাচ্ছো ফেসবুকে, এই ফেসবুকে, তারপর হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে, ইউটিউবে ঘুতাচ্ছ। তাহলে এগুলো আমাদের ডেইলি লাইফের ভাষায় কাজ হলেও বিজ্ঞানের ভাষায় কিন্তু এগুলো ভাইয়া কাজ না। বিজ্ঞান বলে যে কাজ তখনই হবে যখন আপনি কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করবেন, দেন ওই বলের কারণে ওই বস্তুর একটা স্মরণ থাকবে, তখন ওই বল আর ওই স্মরণের গুণফলকে আমরা বলে থাকি কাজ। তোমরা সবাই জানো। তাহলে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল এবং বলের দিকে যে স্মরণের গুণফল সেটাকে আমরা বলে থাকি কাজ। কথা বুঝতে পারছি? অথবা তোমরা এভাবে বলতে পারো যে কাজ ইজ ইকুয়াল স্মরণ গুণন স্মরণের দিকে প্রযুক্ত বল, বিষয় একই। তাহলে যেটাই বলো না কেন। তাহলে এখন বলো তো ভাইয়া, আমরা সবাই জানি যে ডাব্লিউ সূত্র তাহলে কি বলো তো? আমরা সবাই জানি ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস কি থিটা কস থিটা। তাহলে এটা হলো কাজের ফর্মুলা, তোমরা সবাই এটা পড়ে আসছো, তোমরা সবাই এটা জানো যে ডাব্লিউ ইজ ইকুয়াল এফ এস
cos থিটা। তাহলে এখানে বল আর s হলো সরণ আর এই থিটা হলো কার কার মধ্যবর্তী কোণ, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট, মানে এই কোণটা হলো বল আর সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমি যে ছবিটা আঁকায় রাখছি, ধরো কোনো একটা বস্তু এখানে আছে, আমরা একটু আঁকাই দেই। তাহলে ধরো এখানে একটা বস্তু আছে, হ্যাঁ এখানে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুর উপরে এই দিকে বল প্রয়োগ করলাম আর এই বস্তুটা এই দিকে সরে গেল, তাহলে এই অ্যাঙ্গেলটাই কার কার মধ্যবর্তী কোণ, বল আর সরণের মধ্যবর্তী কোণ। তখন আমাদের কাজের সূত্র হচ্ছে W = Fs cos থিটা। আমি আবারও বলছি, বল এই F হলো বল, S হলো সরণ আর এই থিটা হলো কার কার মধ্যবর্তী কোণ। আমি আবারও বলছি, ভালো করে মনে রাখো, একটু পরে কিন্তু আমি তোমাদেরকে বোকা বানাবো এটা দিয়ে, যে এই থিটা কিন্তু কার কার মধ্যবর্তী কোণ, এই থিটা হলো বল ও সরণের মধ্যবর্তী কোণ। এটা মাথায় রেখো, বল ও সরণের মধ্যবর্তী কোণ। এটা সূত্র তোমরা সবাই জানো আশা করি, ঠিক আছে, মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে এবার আমরা আমাদের কনসেপ্টের দিকে চলে যাব। এবং ক্ষমতা কাকে বলে বলো তো? আমরা জানি কোনো একটা বস্তু, কোনো একটা ইঞ্জিন, সেই 9-10 থেকে তোমরা শিখে আসছো কিন্তু ভাইয়া, যে কোনো একটা বস্তু, কোনো একটা ইঞ্জিন, কোনো একটা ব্যক্তি প্রতি একক সময়ে বা প্রতি 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করে তাকে তার কি বলা হয়, ক্ষমতা বলা হয়। এখন ধরো তো কোনো একটা বস্তু 30 সেকেন্ডে কাজ করতেছে, তার মানে 30 সেকেন্ডে কৃত কাজ ধরে নাও W, ঠিক আছে। অতএব আমরা জানি ক্ষমতা সমান কয় সেকেন্ডের কাজ ভাইয়া, ক্ষমতা সমান হচ্ছে 1 সেকেন্ডের কাজ। তাহলে 1 সেকেন্ডে কৃত কাজ কত হবে বলেন তো, বা একক সময়ে কৃত কাজ হবে W/T। আর এটাই হলো ক্ষমতার সূত্র। তুই জানিস আমার ক্ষমতা কত, আমার বাপ অমুক, আমার বাপ তমুক, আমাদের পাওয়ার কত, আমার ক্ষমতা কত, এই ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা না ভাইয়া, এই ক্ষমতা হচ্ছে একক সময়ের কৃত কাজ। তাহলে P ফর পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা, এবং P এর সূত্র আমরা সবাই জানি W/T। তাহলে এটা হলো কাজের সূত্র। তাহলে কাজ হলো Fs cos থিটা। আমি আবারও বলছি, F হলো বল, S হলো সরণ আর থিটা হলো বল সরণের মধ্যবর্তী কোণ, আর P = W/T। তার মানে তুমি যদি কোনোভাবে কাজ বের করতে পারো আর সেই কাজকে যদি সময় দিয়ে ভাগ দিতে পারো, তাহলে কিন্তু তুমি ক্ষমতা বের করতে পারবা। তাহলে এই ছিল আমাদের এখান থেকে যে সূত্র, সেই সূত্র। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এতটুকু নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন থাকার কথা না, এটা তোমরা সবাই জানো। এবং ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে একটা কনসেপ্টে নিয়ে কথা বলে রাখি, সেটা হইতেছে যে তোমাদের এই যে কুয়া খালি করার অঙ্ক, কর্মদক্ষতার অঙ্ক, এগুলো নিয়ে তোমাদের অনেক প্যারা খাইতে হয়, তোমরা অনেক প্যারা খেয়ে যাও, ঠিক আছে। আজকের ক্লাসের পর ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি, কুয়া খালি করার অঙ্ক, কর্মদক্ষতার অঙ্ক, ক্ষমতার অঙ্ক, এগুলো নিয়ে কারো কোনো ধরনের কোনো চুল পরিমাণ সমস্যা থাকবে না। এবং পরীক্ষার জন্য বিশেষ করে কুয়া খালি করা বিষয়ক যে সমস্যাগুলো আছে, হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং শক্তির সংরক্ষণশীলতার নীতির যে পাঠটুকু আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদের ততটুকুই ক্লাসে দেখাবো, ঠিক যতটুকু তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। আর বাদবাকি যে অংশগুলো থাকবে সৃজনশীলের বাইরে, সেগুলো আমি আগামীকালকের ক্লাস যেটা হবে MCQ, সেই MCQ ক্লাসে তোমাদেরকে সলভ করে দিব। তো চলো শুরুতে আমরা আমাদের আজকের প্রশ্ন নিয়ে চলে যাই। তাহলে কি বলছে, বলছে এটা যে 10 কেজি ভরের একটি বস্তু, 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 70 কেজি ভরের একজন ব্যক্তি একটি দালানের ছাদে ওঠার জন্য অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 30 মিটার দৈর্ঘ্যের একটি মই ব্যবহার করলেন, জি এর মান দেওয়া আছে এত। তার মানে আমরা বুঝি ভাইয়া, বুঝতে হবে এটা, যে ধরো এটা হলো একটা বিল্ডিং, ঠিক আছে। তাহলে এই বিল্ডিং এর সাথে একটা কি লাগানো আছে ভাইয়া, এই বিল্ডিং এর সাথে কিন্তু একটা মই লাগানো আছে, বুঝতে পারছো। তাহলে এই মইটা আমার অনুভূমিক বা ভূমির সাথে কত কোণ করছে, এই মইটা আমার ভূমির সাথে কত ডিগ্রি কোণ করছে বলেন তো, 45 ডিগ্রি কোণ করছে। তাহলে আমাদের যে ব্যক্তি আছে, সেই ব্যক্তির ভর কত কেজি, 70 কেজি, এবং সে কত কেজি ভরের একটি বস্তু নিয়ে উঠতেছে, সে 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে উঠতেছে। তাহলে আমরা একটু আঁকাই, ধরে নাও এই হলো ব্যক্তি, তাহলে এই হলো ব্যক্তি, তাহলে এই ব্যক্তির মাথায় কি রয়েছে বলতো, এই ব্যক্তির মাথায় রয়েছে বোঝা। তাহলে এই বোঝা নিয়ে সে কিন্তু উপরের দিকে উঠতেছে, যেখানে ব্যক্তির ভর হলো 70 কেজি এবং বোঝার ভর হলো কত কেজি ভাইয়া, 10 কেজি। এবং সে যে মইটা বেয়ে উঠতেছে, সেই মইয়ের দৈর্ঘ্য হলো 30 মিটার, বুঝতে পারছো। মইয়ের দৈর্ঘ্য কয় মিটার ভাইয়া, মইয়ের দৈর্ঘ্য হলো 30 মিটার। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যদি হাঁটতে 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 এই মইয়ের এই মাথা থেকে বিল্ডিং এর ছাদে উঠে যায়, তাহলে তার সরণটুকু হবে কয় মিটার বলেন তো, 30 মিটার হবে সরণ। যেমন একটা জিনিস, মজার জিনিস এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো আমাদের সাদাব ভাই আছে, তো সাদাব ভাই কোনো কারণে একটা কাজ করতে যায়, তার দেরি হয়ে গেছে, বুঝতে পারছো। এখন ভাবি তো গেছে খুবই ক্ষেপে, তো ভাবি ক্ষেপে যে এখন কি করছে, বাসার সব দরজাটা বন্ধ করে দিছে, যে ভাইয়ার আজকে বাসায় ঢোকা বন্ধ। তখন ভাইয়া কি করছে, ভাইয়া একটা মই সেট করছে। তাহলে ভাইয়ার টার্গেট হইলো যে এই মই বেয়ে সে কোথায় উঠবে, ছাদে উঠবে, তারপর ছাদ দিয়ে সে বাসায় সুন্দর মতো ঢুকে যাবে। তাহলে এই উদ্দেশ্যে
ভাইয়া কি করছে, ভাইয়া হচ্ছে গিয়ে এখানে মাথায় একটা বোঝা নিচ্ছে, ধরো কোনো একটা জিনিস তাকে বাসায় নিয়ে যাইতে হবে, তো এই বোঝা নিয়ে ভাইয়া উঠতেছে। এখন ভাইয়া যদি মইয়ের এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে যায়, তাহলে ভাইয়া সরণ কত মিটার বলেন তো? 30 মিটার। তাহলে আমরা জানি যে ডাব্লু সমান কি লেখা যাইতে পারে বলো তো? প্রথম প্রশ্ন দিয়েছে যে ব্যক্তিটির কৃত কাজ নির্ণয় করো, ব্যক্তিটির কৃত কাজ আমরা বের করবো আগে। তো ডাব্লু সমান সূত্র কি ভাই বলেন তো? ডাব্লু সমান হলো এফ এস কি থিটা, এফ এস কস থিটা, আমরা জানি। এবার এখানে যেহেতু আমাদের কি দেওয়া আছে বলেন তো? ভর দেওয়া আছে, তাহলে মোট ভর কয় কেজি বলেন তো? মোট ভর হলো 80 কেজি, বুঝতে পারছো? তাহলে মোট ভর যদি 80 কেজি হয়, তাহলে এই 80 কেজি ভরকে পৃথিবী আকর্ষণ করতেছে কোন দিকে বলেন তো? পৃথিবী কিন্তু আকর্ষণ করতেছে নিচের দিকে, বুঝো কিন্তু সবাই। পৃথিবী আকর্ষণ করতেছে কোন দিকে ভাইয়া? নিচের দিকে। আচ্ছা, তার আগে বলো এই কোণটাকে আমি ধরে নেই যে এই কোণটা 45 ডিগ্রি। এখানে এই কোণটাকে আমি একটা পরিচয় দিয়ে দিই, এই কোণটা হলো আলফা। তাহলে একটু সবাই তাকাও, এই কোণটা হলো আলফা, এই আলফার মান হলো 45 ডিগ্রি। সবাই একটু তাকাবা, আলফা হলো 45 ডিগ্রি। এখন আমি কি বললাম যে পৃথিবী তাকে টানে ধরবে কোন দিকে বলো তো? পৃথিবীর আকর্ষণ বলবে নিচের দিকে। তাহলে এফ সমান কি লেখা যাবে ভাইয়া? এফ সমান লেখা যাবে এমজি। আর এস এর মান তো তোমরা জানো কয় মিটার ভাইয়া? এই ময়ের এই মাথা থেকে এই মাথায় গেলে 30 মিটার। আর কস, তাহলে এখানে অ্যাঙ্গেলের মান দেওয়া আছে কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এইখানে 45 ডিগ্রি বসাই দিব, সুন্দর মতো আমাদের অঙ্ক হয়ে যাবে। যারা এইটা চিন্তা করতেছেন তাদের আইডিয়া পুরোপুরি রং। তাহলে এটা আসলে ভুল। যাদের মাথায় এইসব গোবর ছাইপাশ আছে তারা এইসব সুন্দর করে বের করে দাও। ঘটনা কিন্তু ভাইয়া কখনোই এটা হবে না। তো চল সবাই মিলে দেখি অ্যাকচুয়ালি ঘটনাটা কি হবে। তো ভাইয়া একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে বলেন তো, তাহলে আমি যদি এই লোকের কাজ বের করি, তাহলে এই লোক আসলে কোন বলের বিরুদ্ধে কাজ করছে বলেন তো? এই লোক আসলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। কেন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে? পৃথিবী কোন একটা বস্তুকে টেনে ধরে কোন দিকে? নিচের দিকে। আর আমি যদি ওপরের দিকে যাওয়া শুরু করি, মানে আমি যদি সিঁড়ি বেয়ে 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 ওপরের দিকে উঠি বা মই বেয়ে বেয়ে ওপরের দিকে উঠি, তাহলে পৃথিবী আমাকে টেনে ধরে কোন দিকে? নিচের দিকে। আর আমি উঠতেছি কোন দিকে ভাইয়া? আমি উঠতেছি উপরের দিকে। ফলে আমি কিন্তু পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে তথা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে উঠতেছি। তাহলে আমি কোন বলের বিরুদ্ধে কাজ করতেছি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি। তাহলে তাই যদি হয় কথাবার্তা, তাহলে এখন আপনারা বলেন তো, তাহলে এই ব্যক্তিকে, এই 70 কেজি ভরের লোককে পৃথিবী টেনে ধরবে কোন দিকে বলেন তো? তাহলে পৃথিবী টেনে ধরবে নিচের দিকে। কত বলে? এফ সমান এমজি বলে, বুঝতে পারছো? তাহলে এখন এফ সমান এমজি বলে পৃথিবী যদি নিচের দিকে টেনে ধরে, তাহলে এই লোক সরে যাচ্ছে কোন দিকে? সবাই একটু ছবিটা মনোযোগ দাও, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। রুয়েট ভর্তি পরীক্ষাতে পর দুইবার এই অঙ্কটা আসছিল। তাহলে এখন দেখেন তো, তাহলে পৃথিবী যদি এই লোকটাকে নিচের দিকে টেনে ধরে, তাহলে এই লোকটা সরে যাচ্ছে কোন দিকে ভাইয়া? এই মই বরাবর এইদিকে সরে যাচ্ছে। তাহলে এটাই হলো তার কার দিক বলো তো? সরণের দিক। তাহলে এফ এর ডিরেকশন হলো নিচের দিকে আর সরণের ডিরেকশন হলো উপরের দিকে। তার মানে যেই অ্যাঙ্গেল দেখবি এই অ্যাঙ্গেলই যে বল সরণের মধ্যবর্তী কোণ হবে, বিষয়টা এমন না। কেন না? আমি একটু বোঝাইতেছি ভাইয়া, বলেন তো। পৃথিবী যদি এই লোককে টেনে ধরে নিচের দিকে আর এই লোক যদি আস্তে 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 উপরের দিকে উঠে, তাহলে বল সরণের মধ্যবর্তী কোণ কি এখন শুধুমাত্র আলফা থাকবে বলেন তো ভাইয়া? না, আলফা থাকবে না। বল সরণের মধ্যবর্তী কোণ হবে, এটা যেহেতু বল, এটা যেহেতু সরণ, তাহলে এইটাই হলো মূলত বল সরণের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে কিন্তু বল সরণের মধ্যবর্তী কোণের জায়গায় এখানে আলফার জায়গায় এখানে থিটার জায়গায় কিন্তু ডিরেক্ট 45 বসানো যাবে না, ভুল হয়ে যাবে ভাই, আমি বারবার বলতেছি। তাহলে বল যদি নিচের দিকে হয় আর সরণ যদি এইদিকে হয়, তাহলে এইটাই হবে অ্যাঙ্গেল। কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? বল আর সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা কত বসাবো বলেন তো? তাহলে এফ এস কস, আগে 45 বসাবা না, আমি আগে তোমাদেরকে একটা সূত্র ডেরাইভেশন করাবো। এই সূত্রের জন্য আমরা এটাকে ধরে নিব যে এখানে আলফা, আলফার মান 45। তাহলে এখন বলেন তো আপনারা, তাহলে বল সরণের মধ্যবর্তী কোণ কত? আলফা নাকি 90 প্লাস আলফা বলেন তো ভাইয়া? বল ছিল এটা, সরণ ছিল এটা, তাহলে এইটা হইলো 90, এটা হইলো 90 আর এটা হইলো আলফা। তাহলে আপনারাই বলেন তো, বল সরণের মধ্যবর্তী কোণ এখন কত? 90, মানে π/2 প্লাস আলফা। বলো, বুঝতে পারছো সবাই? তাহলে আশা করি কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। ভাইয়া আমরা যদি এখানে শুধুমাত্র আলফা বসাইতাম, তাহলে আলফা তখনই বসাইতে পারতাম যদি বলটা এই দিকে কাজ করতো আর সরণ এই দিকে হইতো। এটা হইতো বল, এটা হইতো সরণ, আর এটা যদি আলফা হইতো তখন এই জায়গায় আমি বসাইতাম আলফা। কিন্তু আমরা তো জানি বল এই দিকে কাজ করতেছে না, বল কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে এখানে ভাইয়া বলেন তো, তাহলে আমরা কত লিখলাম? π/2 প্লাস আলফা। এখন বলেন তো, যারা একটু ত্রিকোণমিতি পড়ছেন তারা জানার কথা ভাইয়া, π/2 মানে সমকোণ যদি বিজোড় হয়, অর্থাৎ তার সামনে যদি বিজোড় সংখ্যা দ্বারা গুণ করা থাকে, তাহলে কস কি কস থাকে না কজ উল্টে সাইন হয়? ডেফিনেটলি ভাইয়া কজ উল্টে সাইন হবে, কারণ π/2 এর সামনে কোনো কিছু নাই, মানে কত দিয়ে গুণ করা আছে? 1 দিয়ে গুণ করা আছে। তাহলে কজ উল্টে কি হয়ে যাবে ভাইজান? সাইন হয়ে যাবে। তাহলে বলেন তো ডাব্লিউ সমান কি লেখা যাবে? এফ এস কি আলফা সাইন আলফা। দেখছো, এক বাত মে জিন্দগি বদল দি, জজবাত বদল দি, কজ উল্টে কি হয়ে গেছে?
সাইন হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে লাফাইতে লাফাইতে যে অ্যাঙ্গেল দেখবা সেই অ্যাঙ্গেলকেই কিন্তু বল সরণের মধ্যবর্তী কোণের জায়গায় ইনপুট দেওয়া যাবে না ভাইয়া। আগে আপনাকে ছবি এঁকে দরকার হলে বুঝতে হবে যে বল সরণের মধ্যবর্তী কোণ কত আসতেছে। তো যাই হোক, এখানে আমরা চলে যাই। এখন বলেন আমরা এখান থেকে হিসাব করতে পারবো ডাব্লিউ সমান কত আসবে। ডাব্লিউ সমান চলে আসবে এফ সমান কি আসবে বলতো তাহলে, এম জি, এস এর মান তো এস, আর এখানে কি সাইন আলফা, আলফার মান কত বলতো 45 আমরা জানি। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে সে লোকটার ভর যেহেতু 70 কেজি আর বোঝা উবাইতেছে ভাইয়া কত কেজি বলেন তো, বোঝা বইতেছে 10 কেজি, তাহলে আমাদের মোট ভর হলো 80 কেজি। জি এর মান 9.8, আর মইয়ের এই মাথা থেকে ওই মাথায় চলে গেলে তার সরণ কয় মিটার, মইয়ের দৈর্ঘ্যের সমান, যেটা হলো 30 মিটার। তাহলে এখানে বসাইলাম 30, আর সাইন 45 এর মান হলো 1/√2। তাহলে যা আসবে তাই হতেছে আমাদের এখান থেকে আনসার। তাহলে তোমরা একটু কমেন্ট দিয়ে এই ক্যালকুলেশনটা করে আমাকে জানাও তো, এই গ নাম্বারের যে উত্তর সেই গ নাম্বারের উত্তরটা কত আসতেছে আমাকে একটু জানাবা। তাহলে এই হলো আমাদের গ নাম্বারের সমাধান। তাহলে আশা করি এতটুকু নিয়ে তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার কাম খাইয়ে গেছে এক জায়গায়, সেটা হইলো তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি আপনার চামড়ার মুখ দিয়ে এখনই বলতেছেন যে এফএস কস থিটা, আবার আপনি বলতেছেন যদি কোনটা কার সাথে তৈরি হয় ভাইয়া, অনুভূমিকের সাথে, মানে একজন লোক যদি অনুভূমিকের সাথে আলফা কোণে উপরের দিকে যায়, এটাকে তোমরা শর্টকাট ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো যে একজন লোক যদি বা কোনো বস্তু যদি অনুভূমিকের সাথে আলফা কোণে, ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা অনুভূমিকের সাথে আলফা কোণে উপরের দিকে যাচ্ছে এবং এই বস্তু অনুভূমিকের সাথে আলফা কোণে উপরের দিকে গেলে ডাব্লিউ সমান আমরা কি লিখবো বলেন তো, এফ এস কজ আলফা না এফ এস সাইন আলফা, এফ এস সাইন আলফা। এটাকে তোমরা শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারো। আমি কি বললাম, আমি আবারও বলতেছি যে ভাইয়া অনুভূমিকের সাপেক্ষে আলফা কোণে উপরের দিকে গেলে ডাব্লিউ সমান এই যে কি হয়ে যাবে, এফ এস সাইন আলফা হয়ে যাবে। এখানে কজ উল্টে কি হয়ে যাবে ভাইয়া, সাইন। আর কেমনে কেমনে কজ উল্টে সাইন হয়ে যায় তোমরা আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো। এবার তোমাদের একটা কনফিউশন কাজ করতেছে যে ভাইয়া আমাদের কাজের সূত্র পড়াইলেন একটু আগে, আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি যে এফ এস কস থিটা, কিন্তু এইটাই উল্টে যে ভাইয়া এফ এস কি আলফা হয়ে যাচ্ছে, সাইন আলফা। ভাইয়া আমাদের একটু কনফিউশন কাজ করতেছে ভাইয়া, তাহলে কখন কজ আর কখন সাইন। আমি তো বলেই দিছি অনুভূমিকের সাথে আলফা কোণে উপরের দিকে গেলে এই কজটা উল্টে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। কিন্তু তারপরেও তোমাদের একটা কনফিউশন কাজ করতে পারে, এই জন্য চলো আমি এই জিনিসটাকে তোমাদের ফিল দিয়ে দিয়ে আরামের সহিত অন্যভাবে পড়াবো। তো এই অন্যভাবে পড়ানোর জন্য আমি তোমাদেরকে একটা সিম্পল জিনিস বোঝাবো। একটা জিনিস বুঝো তো, ধরো আমার হাতে একটা ইট আছে, এই মোবাইলটাকে চিন্তা করে নাও একটা ইট, তাহলে এটা একটা ইট। তো এই ইটটা যদি আমি আমার মাথায় রাখি, চিন্তা করেন তো ভাইয়া আমার মাথা কি ফাটবে রে ভাইয়া, জীবনেও ফাটবে না। কিন্তু এই ইটটাই যদি এই বিল্ডিং এর ছাদ থেকে আমার মাথা বরাবর পড়ে, ইন্নানিল্লাহ, নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করা লাগবে যখন আমার জ্ঞান ফিরবে, তাই না বলো তো? তাহলে দেখো তো, এই ইট যখন আমার মাথায় ছিল, আমার মাথায় এইভাবে রাখছি, তখন কিন্তু এই ইট আমার মাথা ফাটাইতে পারে নাই, ঠিক আছে? কিন্তু এই ইট যখন এই বিল্ডিং এর ওপর থেকে, অর্থাৎ এই বিল্ডিং এর ছাদ থেকে আমার মাথা বরাবর পড়তিছে, তখন কিন্তু আমার মাথা ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে? তাহলে কি এই ইটকে যখন নিচ থেকে ওপরে নিয়ে গেছি, তখন কি এই ইটের মধ্যে জিন ভূত পড়ি এগুলা সাওয়ার করছে, এই জন্য আমার মাথা ফাটে যাচ্ছে। ঘটনা কি আসলে? ঘটনা এটা না, চলো ফিজিক্স দিয়ে একটু ব্যাখ্যা করা যাক ঘটনা আসলে কি। তো এই যে আমার মাথায় যখন আমি ইটটা রাখলাম, তখন ইটটাকে যখন আমি এখান থেকে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, তখন পৃথিবী এই ইটটাকে টেনে ধরতেছে কোন দিকে, নিচের দিকে, আর আমি নিয়ে যাচ্ছি কোন দিকে, ওপরের দিকে। ফলে পৃথিবীর আকর্ষণ বলের বিরুদ্ধে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা কি করা লাগতেছে বলতো, কাজ করা লাগতেছে। আর পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করা লাগতেছে, সেই পরিমাণ কাজ এই বস্তুর মধ্যে কোন শক্তি আকারে জমা হয় তোমরা সবাই জানো, বিভব শক্তি আকারে জমা হয়। আমরা জানি যে শক্তি কখনো, শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে আমরা জানি শক্তি কখনো সৃষ্টিও হয় না, ধ্বংস হয় না। শক্তি জাস্ট এক রূপ থেকে আরেক রূপে কি হয়, রূপান্তর হয়। তাহলে ভাইয়া শক্তি যদি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়, তাহলে এই যে আমার মাথার এই ইটটাকে যখন আমি এখান থেকে ছাদের উপর পর্যন্ত নিয়ে গেছি, তাহলে ক্রমশ পৃথিবী এটাকে টেনে ধরার চেষ্টা করেছে নিচের দিকে, আমি নিয়ে গেছি নিচ থেকে উপরের দিকে। ফলে পৃথিবীর অবিকর্ষ বলের বিরুদ্ধে আমাকে একটা কাজ করতে হয়েছে, আর যে পরিমাণ কাজ করতে হয়েছে সেই পরিমাণ কাজ ঠিক এর মধ্যে কোন শক্তি আকারে স্টোর হয়ে গেছে, বিভব শক্তি আকারে স্টোর হয়ে গেছে। তারপর ওই বিভব শক্তিটা আবার পর্যায়ক্রমে গতি শক্তিতে রূপ নিয়ে আমার মাথায় এসে পড়ে গেছে, আমার মাথা ফেটে গেছে। সিম্পল, বলেন বুঝতে পারছেন? কিন্তু আমার বিষয় তো এটা না, বিষয় হচ্ছে যে ভাইয়া আমি তাহলে এই ইটটাকে যখন নিচ থেকে ছাদের উপরে নিয়ে গেলাম, তাহলে ভাইয়া বলেন তো আমাকে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে। আর যে পরিমাণ কাজ করতে হয়েছে, ঠিক সেই পরিমাণ কাজ ওই বস্তুর মধ্যে কি শক্তি আকারে জমা হয়েছে, বিভব শক্তি। কারণ আমরা জানি শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে যে কৃত কাজ সমান অর্জিত শক্তি। তাহলে এখন ভাইয়া বলেন তো কৃত কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ। এখন ভাইয়া বলেন তো ডাব্লিউ যদি হয়, তাহলে আমাদের এখান থেকে কোন শক্তি অর্জিত হয়েছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার ফলে বিভব শক্তি। তাহলে অর্জিত শক্তি সূত্র কি হবে বলো, সবাই তোমরা জানো,
বিভব শক্তি সূত্র হচ্ছে mgh। তাহলে ডাব্লিউ সমান কি বলা যায় ভাইয়া? mgh। তাহলে আজকে থেকে তোমাদের কষ্ট করে এই জিনিসটা মনে রাখতে হবে না, এটাকে তোমরা লাথি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলায় দাও। মনে রাখবা যে ভাইয়া বলছে বস্তু ওপরের দিকে উঠলেই কৃতকাজের সূত্র কি ভাইয়া? কৃতকাজের সূত্র হচ্ছে mgh। কেন mgh? কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাদের যে পরিমাণ কাজ করতে হয় ঠিক সেই পরিমাণ কাজ ওই বস্তুর মধ্যে বিভব শক্তি আকারে জমা হয়। ফলে আমাকে যদি কাজ করতে হয় ডাব্লিউ, তাহলে এই ডাব্লিউ সমান কি লেখা যাবে? mgh। অতএব আমরা এই সেন্স থেকেই বলতে পারি যে ডাব্লিউ সমান mgh। তাহলে আমাকে যদি কৃত কাজ করতে হয় ডাব্লিউ, তাহলে ওই ডাব্লিউ কার সমান হবে? অর্জিত বিভব শক্তির সমান। এই জন্য আমরা বললাম ডাব্লিউ সমান mgh। এখন তোমাদের অনেকেরই আবারও কনফিউশন কাজ করতেছে যে ভাইয়া আমাদের একটা যে শক্তির সংরক্ষণশীলতার নীতি আছে সেটা দিয়ে আপনি বুজুং ভাজুং করে আমাদেরকে বোঝাই দিলেন যে ডাব্লিউ সমান mgh হইতেছে। মাননীয় স্পিকার, আমরা খেলবো না, আমরা মানি না, আমরা মানবো না যে ডাব্লিউ সমান mgh। ভাই আপনি এইখান থেকে বোঝান তো আমাদেরকে যে ডাব্লিউ সমান mgh হয়, তাহলে আমরা বিশ্বাস করবো যে আসলেই ডাব্লিউ সমান mgh। তো চলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে আসলে এই ছবি থেকেও আমরা ডাব্লিউ সমান mgh প্রকাশ করতে পারবো। তো এতটুকু তো বুঝতে পারছো, অঙ্কের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো। এখন এখান থেকে যদি আমি প্রকাশ করি, তো ভাইয়া বলেন তো এখানে একটা কি ত্রিভুজ তৈরি হয়েছে ভাইয়া? সমকোণী ত্রিভুজ। তাহলে এই ছবিটা আমি আরেকবার আঁকাই নিব। দেখো তো এখানে যদি সমকোণী ত্রিভুজ তৈরি হয় তাহলে এইটা কি কোণ ছিল? আলফা। আলফার মান ছিল 45। এখন বলেন এই বাহু বরাবর কি কাজ করতেছে? সরণ। বুঝতে পারছো এটা কয় মিটার বলো তো? তাহলে এটা হলো এস। এস এর মান কয় মিটার ছিল বলো তো ভাইয়া? এই অতিভুজের মান ছিল 30 মিটার। এটা হলো এস। এখন বলেন তো এই বিল্ডিং যদি হয়, এই বিল্ডিং এর হাইট ধরে নেন এইচ। এখন ভাইয়া বলেন তো একটু ভালো করে দেখেন তো এইখান থেকে আমাদের কাজের সূত্র কি আসছিল? কাজের সূত্র আসছিল ডাব্লিউ সমান এফ এস সাইন আলফা, তাই না? এফ এস সাইন আলফা পাইছি। এখন একটু ভালো করে দেখেন তো এই সমকোণী ত্রিভুজটুকুতে আমাদের অতিভুজের মান জানা আছে এস, কোণের মান জানা আছে আলফা। বের করতে হবে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। বলো তো ভাইয়া লম্ব আর অতিভুজ দিয়ে ত্রিকোণমিতির কোন ফর্মুলা হয়? ত্রিকোণমিতির সাইন অনুপাতের ফর্মুলা হয়। তোমরা জানো সাইন আলফা সমান কি লেখা যাবে? লম্ব বাই অতিভুজ। বলেন তো ভাইয়া লম্বের মান কত? এইচ, আর অতিভুজের মান কত? এইচ। আশা করি বুঝতে পারছো। এবার আমি যদি এইচ এর মানটা বের করি তাহলে বলো তো ভাই এইচ সমান কি লেখা যাবে? এ পাশের ভাগে পাশে গেলে গুণ, আমরা লিখতে পারবো এস সাইন আলফা। এবার ভাইয়া একটু চোখগুলা ডেপ করে বড় বড় করে তাকান তো আমাদের যে কাজের সূত্র ছিল এফ এস সাইন আলফা, সেই এফ এস সাইন আলফাতে আপনি বলেন তো এই এস সাইন আলফার একটা কপি এই জায়গাতে আছে না নাই? এস সমান আমরা কত পাইছি? এস সমান আমরা পাইছি এস সাইন আলফা। তাহলে এই এস সাইন আলফার একটা কপি এই জায়গাতে আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই সাইন আলফাকে কি বলা যায় বলো তো? এই সাইন আলফাকে বলা যায় এইচ। তাহলে বলো তো ভাইয়া ডাব্লিউ সমান কি লেখা যায়? এফ ইন্টু এইচ। আর এফ সমান তোমরা জানো এমজি। তাহলে ঘুরে ফিরে যা লাউ তাই কদু, তাহলে ডাব্লিউ সমান কি লেখা যাবে? mgh। তাহলে বুঝতে পারছো? তাহলে আজকে থেকে মনে রাখবা যে ভাইয়া বলছে অনুভূমিকের সাথে আলফা কোণ হইলেই এফ এস সাইন আলফা। এইসব হিজিবিজি জিনিসপত্র লাথি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলাই দাও। মনে রাখবা ভাইয়া বলছে যে বস্তু কোনোভাবে উপরের দিকে উঠলে, যদি অঙ্কের মধ্যে টের পাও খালি ভাইয়া যে বস্তু কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তাহলেই কাজের সূত্র হবে ডাব্লিউ সমান mgh। এটা ভালো মতো মাথায় রাখবা, ডাব্লিউ সমান mgh। বুঝতে পারছো? এটা দিয়েও প্রমাণ করতে পারবা, ডাব্লিউ সমান mgh দিয়েও প্রমাণ করতে পারবা। একটু খালি তোমাদেরকে কষ্ট করে বের করে নিতে হবে যে এখান থেকে এইচ এর মানটা কত অ্যাকচুয়ালি, এইচ এর মানটা বের করে নিতে হবে। তোমরা যদি mgh দিয়ে করতে চাও তাও পারবা। তাহলে এখান থেকে এইচ এর মানটা দেখো, এটা সমকোণী ত্রিভুজ ধরবা, অতিভুজ জানো 30 মিটার, লম্ব বের করা যাবে না? কোণ জানো, অতিভুজ জানো, লম্ব বের করতে পারবা। তাহলে এখান থেকে এইচ বের করে ডাব্লিউ সমান কোন সূত্রে বসাবা? mgh। তাহলে কি শিখছো? শিখছো এটাই যে ভাই বস্তু যদি উপরের দিকে ওঠে, আমার সাথে সাথে বলো কৃতকাজের সূত্র কি ভাইয়া? কৃতকাজের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান mgh। এরা কিন্তু ভালো মতো মাথায় রাখবা, যেখানে এইচ আসলে বাঁকা পথের দূরত্ব না, এইচ আসলে লম্ব উচ্চতা। কোন উচ্চতা? লম্ব উচ্চতা। ভালো মতো মাথায় রেখে দিও। তাহলে আশা করি এতটুকু কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি এই অঙ্কের অ্যান্সারটা বের করি, তাহলে এই অঙ্কের অ্যান্সারটা কত হয় তোমরা দেখতে কমেন্ট দিয়ে জানাইছো কিনা? একটু কমেন্ট দিয়ে জানাও তো এই অঙ্কের অ্যান্সারটা কত হয়। আমাকে একটু জানাও যে এই অঙ্কের অ্যান্সারটা কত হয় এবং তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে তাহলে ওকে, তাহলে একটু জানাও। ওকে, তাহলে তোমরা বের করে ফেলছো। তাহলে ভাইয়া ডাব্লিউ সমান mgh এটা দিয়ে হবে না কেন? আমি তো বলি নাই হবে না, অবশ্যই হবে।
আশা করি বুঝতে পারছো। ওকে, তোমরা অনেকেই কমেন্ট দিয়েছো যে ভাইয়া রিক্যাপ প্লিজ, তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কত জুল বের হয়? অ্যান্সার বের হয় আমাদের এখান থেকে 16,631.15 জুল। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে কি বলছি, তাহলে তোমরা চাইলে দুইভাবে বের করতে পারবা। তাহলে বস্তু উপরের দিকে উঠলেই কৃতকাজের সূত্র হলো W সমান mgh। তাহলে আশা করি এতটুকু কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আর এইটা দিয়েই যত কুয়া খালি করার সমস্যা আছে, কুয়া খালি করার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ টরণ, এগুলা দিয়ে আমরা আরামসে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাব। এবার পরের কনসেপ্টে কি বলছে দেখি, ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের মইটিকে অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে না রেখে আমরা যদি 30 ডিগ্রি কোণে রাখতাম বা 30 ডিগ্রি কোণে স্থাপন করতাম, তাহলে ব্যক্তি কি ধরনের সুবিধা পাইতো। তাহলে ভাইয়া আমাদেরকে বের করতে বলছে এবার 45 না রেখে আমরা যদি 30 ডিগ্রি কোণে রাখতাম। তো তার আগে বলো তো, আমরা যদি 45 ডিগ্রি কোণে রাখি, মানে আমাদের এই যে অ্যাঙ্গেলটা যদি অনুভূমিকের সাথে 45 হয়, তাহলে কৃতকাজের মান কত হয় তোমরাই বলো। কৃতকাজের মান আমরা পেয়ে গেছি কিন্তু ভাইয়া, কত পেয়ে গেছি? কৃতকাজের মান আমরা পেয়ে গেছি তাহলে 16,631.15 জুল। বুঝতে পারছো? তাহলে 16,631.15 জুল। এখন আমি কত ডিগ্রিতে রাখবো না? এখন আমি রাখবো না কত ডিগ্রিতে ভাইয়া? 45-এ রাখবো না, না রেখে আমি বানাবো কত ভাইয়া? বানাবো হচ্ছে 30 ডিগ্রিতে কোণ। তাহলে এবার চলো তো দেখি কি আসে। তাহলে ভাইয়া বলেন তো, আমরা যদি এবার এখান থেকে অ্যাঙ্গেলটা বানাই 30 ডিগ্রি, মইয়ের দৈর্ঘ্য কত মিটার আছে? মইয়ের দৈর্ঘ্য কিন্তু 30 মিটারই আছে ভাইয়া। তাহলে বলেন মইয়ের দৈর্ঘ্য যদি এখান থেকে 30 মিটার হয়, 30 মিটার মই, আর এখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা হলো কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি যদি হয়, তাহলে ভাই এখন বলেন তো, আমাদের এই ভদ্রলোক বোঝা নিয়ে ওপরের দিকে যাচ্ছে, তাহলে আমাদের ডাব্লিউ সূত্র কি হবে বলেন? আমরা তো জানি ভাইয়া, একটু আগেই প্রমাণ করছি যে বস্তু ওপরের দিকে উঠলেই কৃতকাজের সূত্র কি? কৃতকাজের সূত্র হচ্ছে mgh। তাহলে ডাইরেক্ট কি লেখা যাবে বলতো? ডাব্লিউ সমান mgh। এম এর মান কত বসাবেন? 70 আর 10-এ মোটে কত কেজি বলতো? 70 আর 10-এ 80 কেজি কে আমরা উপরের দিকে উঠাচ্ছি। জি এর মান কত? 9.8। খালি কষ্ট করে কার মান বের করতে হবে বলতো? এইচ এর মান বের করতে হবে। তাহলে আমাকে যদি এইচ এর মান বের করতে হয়, তাহলে বলতো এখান থেকে আমরা জানি অতিভুজের মান কত? 30। বের করতে হবে এই যে এইচ, এটাই কিন্তু লম্ব উচ্চতা এইচ, তাহলে এইচ বের করতে হবে। তাহলে ভাই বলেন তো, লম্ব আর অতিভুজ দিয়ে ত্রিকোণমিতির কোন ফর্মুলা হয়? সাইন। তাহলে আমরা কি লিখতে পারি? যে sin 30 ইজ ইকুয়াল h/30। অতিভুজের মান ছিল 30, লম্ব বাই অতিভুজ। তাহলে h সমান কি বলা যায় বলেন তো ভাইয়া? 30 ইন্টু sin 30। sin 30-র মান তোমরা সবাই জানো হাফ। তাহলে 30 সাথে হাফ গুণ করলে কত হয়? 15। তার মানে এবার আমাদের উলম্ব উচ্চতার মান হবে কত? 15। তাহলে আর এখানে যদি আমরা 15 বসাই দেই, তাহলে বলেন তো ভাইয়া আমাদের কাজের মান কত হবে? তাহলে আমরা যদি এবার কাজটা বের করি, এমজিএস দিয়ে বের করে দেখাইলাম, এবার যদি আমরা কাজটা বের করি, তাহলে দেখেন তো কাজের মানটা কত আসে। তাহলে কাজের মানটা কত আসবে একটু আমাকে জানাও। তোমরা যারা আরেকবার বলতেছিলা তারা একটু কাইন্ডলি ভিডিওটা পরের বার আরেকবার দেখে নিলেও পারবা, আমি তো একটু মুছে দিলাম। তাহলে আশা করি তোমাদের এখান থেকে কোনো সমস্যা হওয়ার কথা না, এমজিএস দিয়েই করবা, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। তাহলে 80 ইন্টু 9.8 ইন্টু 15, তাহলে চলে আসতেছে 11,760 জুল। তাহলে ভাইয়া বলেন তো, অ্যাঙ্গেল যখন আমি রাখছিলাম 45, তখন আমাকে কাজ করতে হয়েছে, গ নাম্বার থেকে পাইছি, কাজ করতে হয়েছে কত জুল? 16,631.15 জুল। কিন্তু অ্যাঙ্গেল যখন আমি 30 করে দিছি, তখন আমার কাজ করতে হচ্ছে কত জুল? 11,760 জুল। যে মানটা আসলে আগের মানের থেকে বেশি না কম? কম। তার মানে আমার অ্যাঙ্গেল যদি কমে যায়, 45 থেকে 30 হয়ে যায়, তাহলে আমাকে কাজ কিন্তু কম করতে হবে। তাহলে এই সুবিধাটা কিন্তু আমি পাবো। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে প্রথমে তুমি লিখবা, এই ঘ নাম্বারে এরকম প্রশ্ন আসলে লিখবা যে গ হতে পাই কৃতকাজ অ্যাঙ্গেল 45 এর জন্য কৃতকাজ হলো 16,631, আর অ্যাঙ্গেল যদি 30 হয় তাহলে কৃতকাজ হবে 11,760। তাহলে আমাদের কাজ কম করতে হবে। তাহলে কাজ যদি কম করতে হয়, তাহলে ব্যক্তির শক্তি কম খরচ হবে, ব্যক্তি আরামসে উপরের দিকে যাইতে পারবে। তাহলে এই হলো আমাদের ঘ নাম্বার। তাহলে বলো তো ভাইয়া, বস্তু উপরের দিকে উঠলে কৃতকাজের সূত্র mgh। তাহলে এখান থেকে তোমরা এই টপিকটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে বলো। খালি তোমরা খালি এইটা মাথায় রাখবা যে একটা বস্তুকে উপরের দিকে নিয়ে গেলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, আর অভিকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হয়, ঠিক সেই পরিমাণ কাজ ওই বস্তুর মধ্যে কোন শক্তি আকারে স্টোর করা থাকে? বিভব শক্তি আকারে স্টোর করা থাকে। তাহলে বিভব শক্তি আর কৃতকাজের মান তাহলে কি হয়? সমান হয়। তাহলে বিভব শক্তির সূত্র যেহেতু mgh, তাহলে কৃতকাজের মানের সূত্র হবে mgh। চোখ বন্ধ করে ভাইয়া, mgh। তাহলে আশা করি এতটুকু জিনিস বুঝতে পেরেছো, এতটুকু নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা নাই। তাহলে এবার একটু কমেন্ট সেকশনে জানাবা তোমরা যে তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা যে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, একটু জানাও প্লিজ।
তাহলে পুরো সৃজনশীলটা যে পড়ালাম এটা শুধু সৃজনশীল না, একটা টপিক। তাহলে ভাইয়া আবার যদি বলেন, তাহলে এবার তো বলে ফেলতাম, তাহলে এইচ এর মান নির্ণয়ে কোনো সমস্যা আছে কি? তাহলে আশা করি কোনো সমস্যা থাকার কথা না। বুঝতেই পারছো যে আমরা এইচটা কেমনে কেমনে বের করলাম। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজ ধরে, এটা কি বলতো, সূক্ষ্মকোণী বিপরীত বাহু লম্ব, আর অতিভুজের মান মানে মইয়ের দৈর্ঘ্য সেটা কয় মিটার? 30 মিটার। আশা করি কোনো সমস্যা নেই। বৃষ্টি লিখেছে বুঝতে পারছি, মুন্নি লিখেছে ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার। আশা করি এমজিএস দিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি তাহলে এতটুকু নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। হৃদয় লিখেছে যে ভাইয়া কমেন্ট একটু কম দেখেন, ফার্স্ট পড়ান। ভাইয়া আমি ঠিকই পড়াচ্ছি, সবারটা আমাকে দেখতে হবে ভাইয়া। এখানে তুমি তুমি থাকলে থাকবা, না থাকলে নাই, আমাকে সবারটাকে এনশিওর করতে হবে যে তোমরা বুঝতে পারছো কিনা, এটা এনশিওর করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওকে, তাহলে আবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলাপ আলোচনাতে। তাহলে এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে যাই। তাহলে পরের কনসেপ্টের দিকে আমরা চলে যাব। তাহলে বস্তু উপরের দিকে উঠলেই কৃতকাজের সূত্র কি বলো? এম জি এইচ। এবার এখান থেকে চলে যাব আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে। তো পরের কনসেপ্টে কি বলছে? তো পরের কনসেপ্টে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা তাহলে কন্ডিশন শেখাই, যে তোমরা যে শিখলা বস্তু উপরের দিকে উঠলেই কৃতকাজের সূত্র হলো, তাহলে এমজিএস, এই এমজিএস ব্যবহারের একটা সুন্দর শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে, এখান থেকে একটু ভালো করে মাথায় রাখো, এই শর্তটা যদি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু ভাইয়া আর কুয়া খালি করা নিয়ে, এই যে প্যাসকোস তোমরা খাও কুয়া খালি করা নিয়ে, আর কারো কোনো ধরনের কোনো জীবনে সমস্যা হবে না, ছোট ভাই বোনকেও পড়াইতে পারবা। একটু দেখো তো শর্তটা কি। শর্তটা হচ্ছে যে একটা বস্তুকে আমরা যদি এভাবে দেখো ভূমির সমান্তরালে এভাবে উঠাই, ঠিক আছে, অর্থাৎ একটা বস্তুর প্রত্যেকটা বিন্দু ভর যদি এই উচ্চতায় সরে যায়, তখন আমরা লিখতে পারবো ডাব্লু সমান এমজিএস। তোমরা বলতে পারো যে ভাইয়া বুঝি নাই, মাত্র 3 কিলোমিটার উপর দিয়ে গেছে আপনার কথা। হ্যাঁ, 3 কিলোমিটার উপর দিয়ে গেলেও সমস্যা নাই, আমরা একটু নিচে নামাই নিয়ে আসতেছি। দেখো, ধরো আমার কাছে এই পেনটা আছে, এই যে পেন যেটা দিয়ে দেখাচ্ছি, এই পেনটাই আছে আমাদের কাছে। তো এই পেনটা এই যে এইভাবে আছে, তাই না? এখন এই পেনটা যে আমাদের কাছে আছে, তাহলে এই পেনটা ভাবে থাকলো। এখন এই পেনটাকে আমি উঠাচ্ছি কিভাবে? এই যে ভূমির সমান্তরালে। তাহলে আমি এই পেনটাকে যদি ভূমির সমান্তরালে উঠিয়ে থাকি, তাহলে বলেন তো এই পেনটার ভর ধরে নেন ভাইয়া 20 গ্রাম। কত গ্রাম? 20 গ্রাম। এখন বলেন তো এই পেনের ভর যদি 20 গ্রাম হয়, তাহলে 20 গ্রাম কি একটা বিন্দুর মধ্যে আছে না চারিদিকে ছড়ায় আছে? বলেন তো ভাইয়া, চারিদিকে কিন্তু ভাইয়া ছড়ায় আছে। বুঝতে পারছো? কারণ এই পেনটা তো অনেকগুলো অনুপরমাণু দিয়ে তৈরি, তাই না? বিন্দু বিন্দু ভর দিয়ে তৈরি। এই বিন্দু বিন্দু ভরের যোগফলটাই হলো মোট ভরটা 20 গ্রাম। তাহলে এখন ধরো এখানে একটা বিন্দু ভর আছে, এখানে একটা বিন্দু ভর, আমি বিন্দু ভরগুলোকে অন্য কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে অনেকগুলো বিন্দু ভর আছে, বুঝতে পারছো? তাহলে অনেকগুলো বিন্দু ভরের যোগফল কয় গ্রাম? 20 গ্রাম। এখন তুমি বলো তো, তাহলে এখানে এই বিন্দু ভরটা ছিল এখানে, ভালো করে তাকাবা। এখন যখন আমি এটাকে এখান থেকে এভাবে উঠাইছি, তখন এই বিন্দু ভর চলে গেছে কোথায়? এখানে। তাহলে এই বিন্দু ভর আছে এখানে, চলে গেছে এখানে। এই বিন্দু ভর আছে এখানে, চলে গেছে এখানে। তাহলে এখন বলেন তো এই প্রথম বিন্দু ভর যদি এখান থেকে এই উচ্চতায় সরে যায়, যেহেতু আমি এটাকে ভূমির সমান্তরালে এভাবে উঠিয়েছি, তাহলে ভাই প্রত্যেকটা বিন্দু ভর, তাহলে প্রথমটা যদি এই উচ্চতায় সরে যায়, তাহলে পরেরগুলোও কত উচ্চতায় সরে গেছে বলেন তো? এই উচ্চতায় সরে গেছে, কারণ সমান্তরাল যেহেতু উঠাইছি, সবগুলো বিন্দুর দূরত্ব কি হবে? সেম হবে। তাহলে তখন আমরা লিখতে পারবো ডাব্লু সমান এই বস্তুর ভর যদি হয় এম, তাহলে এম জি এইচ। বুঝতে পারছো? তাহলে একটা বস্তুর মধ্যে থাকা প্রত্যেকটা বিন্দু ভর যদি একই উচ্চতায় সরে যায়, এই উচ্চতায় সরে যায়, তখন তোমরা লিখতে পারবা ডাব্লু সমান এম জি এইচ। কিন্তু প্রশ্ন হইতেছে ভাইয়া, যে যদি প্রত্যেকটা বিন্দু একই উচ্চতায় সরে না যে ভিন্ন ভিন্ন উচ্চতায় সরে যায়, তখন আসলে কি ঘটনা ঘটাবো? যেমন দেখো আমাদের এই কলমটা, এবার দেখো আমার হাতের দিকে এই কলমটা শুয়ে আছে। এবার এটাকে আমি এভাবে না তুলে, ভূমির সমান্তরালে না তুলে, এবার এটার মাথা ধরে ভাবে তাকে দাঁড় করাই দিছি। বুঝতে পারছো? মানে বিষয়টা এরকম যে ধরো এখানে একটা পেন আছে বা একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি মাথা ধরে টান দিয়ে এভাবে দাঁড় করাই দিছি। তাহলে এটা হলো শুয়ে থাকা অবস্থায় ছবি, আর এটা হলো দাঁড়ানো অবস্থায় ছবি। বুঝতে পারছো? এখন বলো তো ভাইয়া, এই বিন্দুটা সবাই ভালো করে তাকাও, তাহলে এই বিন্দুটা এখানে আছে, মাথার দিকে আছে, তাহলে এটা চলে গেছে কোথায়? এখানে চলে গেছে, তাই না ভাইয়া? তাহলে এই বিন্দুটা চলে গেছে এখানে, এখানে চলে গেছে। এখন দেখো তো এই মাঝখানে যে বিন্দুটা ছিল, এই মাঝের যে বিন্দুটা ছিল, তাহলে দেখেন তো এই মাঝের বিন্দুটা কোথায় চলে গেছে? এই মাঝের বিন্দুটা ছিল এখানে, এখানে ছিল, চলে গেছে এখানে, কারণ এটা তো মাঝ থেকে মাঝেই যাবে নাকি? আর এই যে গোড়ার যে বিন্দুটা আছে, এটা আগেও গোড়ায় ছিল, এখনো কোথায় আছে বলো তো? এখনো গোড়াতেই আছে। বিষয়টা খেয়াল করার চেষ্টা করে, এই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন এই কলমটাকে আমি যখন এইভাবে দাঁড় করাই দিলাম, তাহলে এই মাথাটা শুয়েছিল কোথায়? মাটিতে। এখন উঠে গেল কোথায় বলো তো? এই যে এতখানি উচ্চতায় উঠে গেছে, তাহলে এই স্মরণ হলো এই যে এতখানি উচ্চতা। এখন বলেন তো মাঝের বিন্দুটা, এখানে হাত দিয়ে রাখেন, মাঝের বিন্দুটা এটা শুয়ে আছে কোথায়? মাটিতে। কিন্তু যখন দাঁড় করাইলাম এটা উঠে গেল কোথায়? এতটুকু উচ্চতায়। তাহলে এটার স্মরণ হলো কতটুকু? এই যে এতটুকু। কিন্তু যেটা গোড়ায় শুয়েছিল, দেখো তো গোড়ায় যেটা শুয়েছিল সেটা এখনো আছে গোড়ায়, এখন দাঁড় করাইলেও কোথায় থাকবে বলো তো? গোড়ায় থাকবে। তেমনি ভাবে ভাই আমি যদি এই বিন্দুটা চিন্তা করি, এই যে এই বিন্দুটা চিন্তা করি, তাহলে এই বিন্দুটা এখানে ছিল, চলে গেছে কোথায় বলো তো? এই যে এখানে চলে গেছে। বলো ভাই বুঝতে পারছো কিনা? এই বিন্দুটা ছিল এখানে, চলে গেছে কোথায়? এখানে। তাহলে এখন বলো তোমরাই, প্রত্যেকটা বিন্দু ভরের স্মরণ কি একই নাকি আলাদা আলাদা ভাইয়া? প্রত্যেকটা বিন্দু ভরের স্মরণ কিন্তু
আলাদা আলাদা। তাহলে আমি তো বলছিলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল এমজিএস ব্যবহারের কন্ডিশন হলো প্রত্যেকটা বিন্দুকে একই উচ্চতায় সরে যাইতে হবে, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা বিন্দু একই উচ্চতায় সরে না যেয়ে আলাদা আলাদা উচ্চতায় সরে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে কি করতে হবে? তখন তোমার যেটা করতে হবে, যদি প্রত্যেকটা বিন্দু ভরের সরণ আলাদা আলাদা হয় তাহলে তোমাকে ভার কেন্দ্রের সরণ নিয়ে অঙ্ক করতে হবে। কি কেন্দ্রের সরণ? ভার কেন্দ্রের সরণ। এখনই প্যারা খায়ও না, আমি যখন ক্লিয়ার করব, ক্লিয়ার করলেই তোমরা পুরোপুরি কনসেপ্ট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবা, কোনো সমস্যা হবে না। তাহলে ভার কেন্দ্রের সরণ নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে আমরা কখন ভার কেন্দ্রের সরণ ইউজ করব? যখন প্রত্যেকটা বিন্দু ভরের সরণ কি হবে? আলাদা আলাদা হবে। এখন ভারকেন্দ্র কাকে বলে? ভাইয়া ভারকেন্দ্র কাকে বলে এই জিনিসটা বোঝানোর আগে আমি তোমাদেরকে এই জিনিসটাকে দেখাই। তাহলে ভারকেন্দ্র কি জিনিস? তাহলে এই কলমটাকে আমি যদি আমার হাতের মধ্যে স্টেবল করতে চাই, হাতের মধ্যে দাঁড় করাইতে চাই, যদি আমি এই মাথায় হাত দেই, বলো তো এই কলম কি স্টেবল হবে? হবে না, এদিকে হেলে যাবে, এদিকে হেলে যাবে। আমি যদি এই কলমের এই জায়গায় হাত দেই ভাইজান, কোন দিকে হেলে যাবে? এদিকে হেলে যাবে, বুঝতে পারছো? কিন্তু আমি যদি এই কলমের ঠিক একদম মাঝ বরাবর হাত দেই, দেখো জাদু খেলা, ঠিক আছে? এটা আসলে জাদু খেলা না, তাহলে এখানে স্টেবল হয়ে গেছে, তাই না বলতো? আর এই বিন্দুটাই হলো এই বস্তুর কি কেন্দ্র বলতো? এই বিন্দুটাই হলো এই বস্তুর ভার কেন্দ্র। তাহলে ভার কেন্দ্র জিনিসটা কি? ভার কেন্দ্র জিনিসটা হচ্ছে যে একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত আছে এরূপ বিবেচনা করা হয়, সেই বিন্দুটাকেই বলা হয় ওই বস্তুর ভার কেন্দ্র। বুঝতে পারছো? আমি আবারও বলছি, একটা বস্তুর সমস্ত ভর যেই বিন্দুতে কেন্দ্রীভূত আছে এরূপ বিবেচনা করা হয়। আসলে বিবেচনা কেন করি বলো? আসলে কি একটা বিন্দুতে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে? জীবনেও থাকে না। এই বস্তু তো অনেকগুলো অনুপরমাণু আছে এই গায়ে জুড়ে, তাই না? তাহলে সবগুলো অনুপরমাণুর ভর যোগ করলে এই বস্তুর মোট ভর পাওয়া যাবে, যেগুলো আসলে ছড়াই ছিটাই আছে। কিন্তু আমরা অঙ্কের সুবিধার্থে ধরে নেই যে এই বস্তুর সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে এবং সেই বিন্দুটাকে বলা হচ্ছে বস্তুর ভার কেন্দ্র। মনে রাখবা, বস্তুর ঘনত্ব যদি সুষম হয় তাহলে ভার কেন্দ্র অলওয়েজ মিডল পয়েন্টে হয়। যেমন এই কলমটাকে আমি যখন আমার হাতে ব্যালেন্স করতেছিলাম তখন কোন বিন্দুতে ব্যালেন্স হয়েছে বলো তো? মাঝ পয়েন্টে ব্যালেন্স হয়েছে না? তাহলে এটাই হলো বস্তুর কি কেন্দ্র? ভার কেন্দ্র। ভাইয়া দেখেন তো, আমি যদি আপনাকে দেখাই যে বস্তু যদি এই শেপের হয় তাহলে, এবং এই বস্তুর ঘনত্ব যদি সুষম হয়, মানে সব জায়গায় ভর যদি সমান হয়, তাহলে কোন জায়গায় হাত দিলে ব্যালেন্স হবে বলেন তো? এই জায়গায়। তাহলে এইটাই হচ্ছে বস্তুর সেন্টার অফ মাস বা ভার কেন্দ্র। বস্তু যদি এই শেপের হয় তাহলে ভার কেন্দ্র কোন পয়েন্ট হবে? এই পয়েন্টে, কারণ এখানে হাত দিলে ব্যালেন্স হবে। বলেন তো বস্তু যদি এই শেপের হয় তাহলে ভার কেন্দ্র কোন পয়েন্ট হবে? মিডল পয়েন্টে। বলেন ভাই, বুঝতে পারছেন কিনা? কথা বলতে পারছি? তাহলে এবার আসো, ভার কেন্দ্র বুঝতে পারছো আশা করি। এবার আমি কি বলছি বলো, যে আমরা যদি দেখি যে প্রত্যেকটা বিন্দু ভরের, তাহলে আমাদের যদি একটা বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দু ভরের সরণ একই না হয়ে আলাদা আলাদা হয়, তাহলে ভার কেন্দ্রের সরণ বিবেচনা করে অঙ্ক সমাধান করতে হবে। এখন চিন্তা করেন তো ভাইয়া, এই জায়গাতে তাহলে আমাদের এই বস্তুর দৈর্ঘ্য ভালো করে ধরে নেন, যে এই যে বস্তু আছে, যেটা এই বস্তুর দৈর্ঘ্য ধরে নাও 2 মিটার। বুঝতে পারছো? 2 মিটার। এখন এই বস্তুটাকে আমি শোনা অবস্থা থেকে দাঁড় করাইছি, তাহলে বলো তো এর ভার কেন্দ্রটা শুয়েছিল কোথায়? আগে ভালো করে তাকাও, শুয়েছিল কোথায়? মাটিতে শুয়েছিল, তাই ভাই বলো তো? এই মাটি থেকে এবার এটা দাঁড়ায় গেছে কোথায়? এখানে চলে গেছে। তাহলে বলো তো এর ভার কেন্দ্র আগে ভূমি থেকে 0 উচ্চতায় ছিল, এখন ভূমি থেকে কত উচ্চতায় আছে বলো তো? তাহলে এই যে এতটুকু উচ্চতায় আছে, তাহলে এইটাই হলো আমাদের কার মান? এইচ এর মান। তাহলে আমরা যখন লিখবো যে ডাব্লিউ সমান mgh, তাহলে এই এইচ আসলে কোন কেন্দ্রের সরণ বসাবো বলো? ভার কেন্দ্রের সরণ। কখন? যখন প্রত্যেকটা বিন্দু ভরের সরণ কি হবে? আলাদা আলাদা হবে। তাহলে বলেন এখানে যেহেতু মিডল পয়েন্টে আছে ভার কেন্দ্র, তাহলে বলেন তো এই হাইটটুকুর মান কত? এই বস্তুর দৈর্ঘ্য যদি হয় 2 মিটার, তাহলে হাইট হবে 1 মিটার। তাহলে তখন আমরা বসাবো mg ইন্টু 1, এখানে 1 বসাই দিলেই হয়ে যাবে। বলো বুঝতে পারছো নাকি পারো নাই? এবার আসো, আমি তোমাদের কাছে এখানে বললাম যে ভাইয়া যে ডাব্লিউ সমান mgh, যেখানে এইচ হলো উচ্চতা, এইচ আসলে ভাইয়া উচ্চতা কিছুই না, এইচ অ্যাকচুয়ালি ভার কেন্দ্রের সরণ। কিভাবে বুঝবা? দেখো ভাইয়া, বলো তো এই বস্তুরও ভার কেন্দ্র তাহলে কোন পয়েন্টে আছে? মিডল পয়েন্টে। তাহলে এখন ভাই আপনি বলেন তো, এই বস্তুর প্রত্যেকটা বিন্দু ভর যদি এই উচ্চতায় সরে যায়, তাহলে এর ভার কেন্দ্রটাও কত উচ্চতায় সরে গেছে ভাইয়া? ডেফিনেটলি এই উচ্চতায়। বুঝতে পারছো? কিন্তু প্রত্যেকটা বিন্দু ভরের সরণ আর ভার কেন্দ্রের সরণ যেহেতু একই হচ্ছে, এই কারণে কিন্তু ভাই আমরা আলাদা করে এই সূত্রের ক্ষেত্রে বা এই বস্তুর ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ চিন্তা করতেছি না। কিন্তু চিন্তা করা লাগতেছে কখন? যখন প্রত্যেকটা বিন্দু ভরের সরণ কি হচ্ছে? আলাদা আলাদা হচ্ছে। এখানেও আসলে কিন্তু এইচ বলতে কি কেন্দ্রের সরণ বোঝাচ্ছে? ভার কেন্দ্রের সরণ। কিন্তু প্রত্যেকটা বিন্দুর সরণ আর ভার কেন্দ্রের সরণ একই হচ্ছে জন্য তোমার জিনিসটা নিয়ে কোনো মাথা ব্যথা হইতেছে না। কথা বলতে পারছি? তাহলে বলেন আজকে থেকে কি মনে রাখবেন? যে ডাব্লিউ সমান বস্তু উপরের দিকে উঠলে সূত্র হবে ডাব্লিউ সমান mgh, যেখানে এইচ আসলে কি বলো? অন্য কিছু নাকি ভার কেন্দ্রের সরণ? ভালো করে মাথায় রাখবা, এইচ আসলে হলো ভার কেন্দ্রের সরণ। বুঝতে পারছো? এইটাই হলো আমাদের এখান থেকে ট্রিক।
মাথায় রাখবা। তাহলে বলো এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবা যে এইচ আসলে কোন কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ। প্লিজ কাইন্ডলি আমাকে জানাবা। তাহলে বলো ডাব্লিউ সমান যে mgh হয়, তাহলে এই ক্ষেত্রে এইচটা আসলে কোন কেন্দ্রের সরণ ছিল, ভার কেন্দ্রের সরণ। এখানেও এইচটা আসলে কোন কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ। কিন্তু প্রত্যেকটা বিন্দু সরণ একই হওয়ার কারণে ভার কেন্দ্রের সরণ আমাকে আলাদা করে চিন্তা করতে হতেছে না। তাহলে একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবা, বলো এইটুক বুঝতে পারছো কিনা। এইটুক পারলেই কিন্তু আমি তোমাদেরকে কুয়া খালি করা সকল যে অঙ্ক আছে সে অঙ্কগুলো একদম পানির মতো করে সহজ করে দিব। তাহলে তাহলে একটু জানাবা আমাকে, তাহলে এইটুক বুঝতে পারছো কিনা, তাহলে এইটুক বুঝতে পারছো কিনা আমাকে জানাবা যে ভাইয়া এইচ আসলে যে ভার কেন্দ্রের সরণ, এইটুকু আমাকে খুব সুন্দর করে জানাবা। বলো বুঝতে পারছো কিনা। তাহলে সাইরা লিখেছে ক্লিয়ার, তাহলে বৃষ্টি লিখেছে ক্লিয়ার, মারুপা লিখেছে ক্লিয়ার। ওকে, তাহলে তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। নুসাইবা লিখেছে ক্লিয়ার, তার মানে সবাই বুঝতে পারতেছো। তাহলে মনে রাখবা কি বলতেছি, বারবার বলতেছি। কেন বলতেছি বারবার জানো? কারণ এখান থেকে ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসার একটা হিউজ পসিবিলিটিস আছে, ঠিক আছে? তাহলে ভার কেন্দ্র আশা করি তোমরা বুঝতে পারছো। সেন্টার অফ মাসের যে ডিসপ্লেসমেন্ট বা সরণ হইতেছে, এটা নিয়ে আসলে কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকার কথা না। এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে যাই। তো কি বলছে, তাহলে এবার আমরা অঙ্কটাতে দেখি। তাহলে বলো বস্তু উপরের দিকে উঠলেই কৃতকাজের সূত্র কি ভাইয়া, mgh। যেখানে এইচ আসলে কি বলতো, ভার কেন্দ্রের সরণ, ঠিক আছে? এবার কি বলছে বলো, 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন ঘনকের ভর হলো 25 কেজি, ঠিক আছে? এরূপ 5টি ঘনককে একটির উপর আরেকটি রেখে একটি স্তম্ভ তৈরি করা হলো, ঠিক আছে? অনুরূপে অন্য আরেকটি 5টি ব্লককে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে স্তম্ভটিকে খাড়া করা হলো, যেটা ছবি দেওয়া আছে। তাহলে প্রথমে কি করছি, প্রথমে যেটা কাজটা করছি যে ভাই এখানে ব্লক আছে একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এইভাবে দিয়ে আমরা 5টা ব্লককে স্তম্ভ বানাইছি। আর 2 নাম্বার প্রসিডিউর হলো এই 5টা ব্লক একসাথে আছে, তাদেরকে একসাথে আটকাইছি, তারপরে এই মাথা ধরে টান দিয়ে দাঁড় করাই দিছি, ঠিক আছে? এটা হলো উদ্দীপক। এখন বলেন তো, প্রথম প্রশ্ন দিয়েছে যে স্তম্ভের চূড়া হতে একটি পাথরের টুকরা পড়ে গেলে সেটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এখন ভাইয়া বলেন তো, এই ঘনকের বাহু কয় সেন্টিমিটার ছিল, 50 সেন্টিমিটার। তার মানে প্রত্যেকটা ঘনকের যে বাহু আছে, সবাই একটু তাকা এখান থেকে, তাহলে প্রত্যেকটা ঘনকের যে বাহু আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ভাইয়া। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কয় সেন্টিমিটার, 50, মানে কয় মিটার বলেন তো, 0.5 মিটার। তাহলে এটা যদি 0.5 মিটার হয়, এটা যদি 0.5 মিটার হয়, তাহলে বলেন তো ভাইয়া 5টা ঘনকের বাহুর উচ্চতা কত হবে? তাহলে 0.5 ইন্টু 5, তার মানে কত হবে, 2.5। তার মানে আমি যদি এবার এখান থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দেই, তাহলে বস্তুটাকে আমি কত মিটার উপর থেকে ফেলতেছি বলেন তো? বস্তুটাকে আমি 2.5 মিটার উপর থেকে ফেলতেছি। তাহলে 2.5 মিটার উপর থেকে যদি একটা বস্তুকে ফেলা হয়, তাহলে তোমরা জানো পৃথিবী এই বস্তুটাকে টান দেয় কোন দিকে, নিচের দিকে। তাহলে পৃথিবী যদি এই বস্তুটাকে নিচের দিকে টান দেয়, তাহলে প্রত্যেক সেকেন্ডে ওর বেগ বাড়বে না কমবে? আমরা তো জানি বস্তুর গতি যদি বলের দিকে হয়, তাহলে বস্তুর গতি কি হয়, বাড়ে। সে ফর এক্সাম্পল একটা বস্তু এদিকে দৌড়ে যাচ্ছে আমার সামন দিয়ে, এদিকে যাচ্ছে ইউ বেগে। এবার যেতে যেতেই যদি আমি তাকে আরো বল প্রয়োগ করি যেদিকে যাচ্ছিল সেই দিকেই, তাহলে বস্তুর গতি ডেফিনেটলি কি হবে, বাড়বে। তাহলে পৃথিবী টানছে নিচে, বস্তুকে আমি পাঠাই দিছি কোন দিকে, নিচে, তাহলে বস্তুর বেগ বাড়বে ডেফিনেটলি। কত করে বাড়বে সেকেন্ডে, 9.8। কারণ তোমরা জানো বিকর্ষ ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগটা বাড়বে 9.8 করে। তাহলে যদি তাই হয় কথাবার্তা, তাহলে বলেন তো আমাদেরকে বেগ করতে বলছে যে কত বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে সূত্র কি হবে বলেন তো, ভি স্কয়ার ইজ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। এখন ইউ এর তো কোনো মান নাই, আদি বেগের কোনো মান ছিল না ভাইয়া, তাহলে এটা হলো 0। তাহলে ভি স্কয়ার সমান কি বলা যায়, 2gh। তাহলে এখন বলেন তো ভি সমান কি বলা যায়, √2gh। এই তো মান হয়ে গেছে। তাহলে আমাদের এখান থেকে যে 2g এর মান কত, 9.8 ইন্টু h এর মান কত, কয় মিটার উপর থেকে ফেলছি, 2.5 মিটার উপর থেকে ফেলছি। তাহলে ক্যান ইউ প্লিজ ক্যালকুলেট, তাহলে ক্যালকুলেট করে আমাকে একটু জানাও তো অঙ্কের অ্যান্সারটা কত হয়, আমাদের 2 নম্বর সিকিউ এর অ্যান্সারটা কত হয় আমাকে জানাবা, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত হয় একটু আমাকে জানাও। ওকে, আমাকে একটু জানাবা যে 2 নম্বর সিকিউ এর অ্যান্সারটা কত হয়, একটু জানাও। তাহলে হ্যাঁ 2.5 আমি জানি, তোমাদের অ্যান্সার কত হচ্ছে একটু জানাও আমাকে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 2.5, একটু ক্যালকুলেট করে আমাকে জানাবা। আচ্ছা আমি ক্যালকুলেট করে ফেলতে থাকি ততক্ষণে। অ্যান্সার হলো 2 ইন্টু 9.8 ইন্টু, ওকে, তাহলে অ্যান্সার হলো 7। তাহলে আমাদের বস্তুটা 7 মিটার পার সেকেন্ড বেগে কি করবে বলো তো ভাইয়া, ভূমিতে আঘাত করবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার ঘ নাম্বার প্রশ্নটাতে আসবো। দারুণ একটা প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নটা একটু ভালো মতো খেয়াল করবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে ঠিক যতটুকু কাজে লাগবে তোমাদের সিকিউ এর জন্য, ঠিক ততটুকুই পার্টি দেখার চেষ্টা করব, নট তার বেশি নট তার কম। এবার আসো,
কি বলছে যে স্তম্ভ তৈরির কোন উপায়টা অধিক গ্রহণযোগ্য গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। তাহলে এখন আপনি বলেন তো ভাইয়া, তাহলে কোন উপায়টা গ্রহণযোগ্য হবে আমাদের কাছে? তাহলে সেই উপায়টা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে যে উপায় আমার কি করা লাগবে, কাজ করা লাগবে। কারণ আমরা জানি কাজ করতে গেলেই কি হয়, শক্তি খরচ করতে হয়, তোরা সবাই জানিস। তাহলে তোদের যদি কাজের মান কম হয় বা কাজ যদি কম করতে হয় তাহলে তো শক্তি কম খরচ হবে, তুই হাঁপাই যাবি কম। ঠিক আছে, এই হলো কথাবার্তা। তাহলে এখান থেকে যদি ভাইয়া আমি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কাজের মান বের করব, বের করে দেখব যে যদি দুই ক্ষেত্রে আমাদের কাজের মানের কম বেশি আসে তাহলে যে কাজের মানটা হবে কম তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজটা অধিক গ্রহণযোগ্য হবে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার চলো এই প্রশ্নটা পড়ানোর জন্য আমি তোমাদেরকে আগে এখান থেকে ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করাবো। তো ভাইয়া বলো তো, আগে আমি দেখাবো যে যখন আমাদের এই 5টা ব্লক, সবাই তাকাও, এখানে 5টা ব্লক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তাহলে এই 5টা ব্লককে একসাথে করে যখন আমি এদেরকে শোয়ানো অবস্থা থেকে দাঁড় করাইছি, তাহলে সবাই ভালো করে তাকাও তো, শোয়ানো অবস্থা থেকে যখন আমি তারে দাঁড় করাইছি, তাহলে এখন বলো তো এর 5টা যদি থাকে এভাবে তাহলে তার ছবিটা থাকবে এভাবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখানে যখন দাঁড় করাইছি দেখতে কেমন হয়েছে? দেখতে হয়েছে এই যে এরকম, তাই না? এরকম হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা ধরে নাও। আচ্ছা, এখান থেকে না দেখায় আমি এখানেই দেখাই, তাহলে বুঝতে ক্লিয়ার হবে। তাহলে দেখো, তাহলে আমি যখন এখান থেকে এটা দাঁড় করাই দিচ্ছি এভাবে, তাহলে চিন্তা করো তো ভাইয়া, তাহলে এর ভার কেন্দ্র আছে কোন পয়েন্টে? এই যে এই পয়েন্টে। দেখো তো ভাইয়া, এই যে এই পয়েন্টে আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ভার কেন্দ্র আছে মিডল পয়েন্টে। আর যখন আমি এর মাথা ধরে টান দিয়ে দিব তখন ভার কেন্দ্র কোথায় চলে যাবে ভাইয়া? ভার কেন্দ্র চলে যাবে এই যে এইখানে। তাহলে বলেন, একটা বস্তু শুয়ে ছিল, এরকম ছিল, তার ভার কেন্দ্র ছিল এই যে মিডল পয়েন্টে, যখন দাঁড় হয়ে গেছে তখন ভার কেন্দ্র চলে আসছে এই যে মিডল পয়েন্টে। তাহলে আমাকে দেখতে হবে যে বস্তু যেহেতু দাঁড়াই গেছে, উপরের দিকে উঠছে, তাহলে ভার কেন্দ্রের সূত্র হলো, আমাদের সূত্র কি বলো? কাজের সূত্র হলো W সমান mgh, যেখানে h হলো কি কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ। এখন বলো তো ভাই m এর মান কত? কয়টা ব্লককে আমরা তুলতেছি দেখো, তাহলে প্রত্যেকটা ব্লকের ভর হলো 25 কেজি। এরকম কয়টা ব্লক আছে? 5টা ব্লক। তাহলে 5টা ব্লক থাকলে এম এর মান কত হবে? 5 25 125 কেজি এম এর মান। জি এর মান কত? 9.8। খালি কষ্ট করে বের করতে হবে কার মান বলো তো? এইচ এর মান বের করতে হবে, ভার কেন্দ্রের সরণ। এখন ভাইয়া বুঝেন তো, এখানে প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা ঘনক সাইজের ব্লক এর হাইট কত ছিল ভাইয়া বলেন তো? 0.5 মিটার। এখন বলেন তো 0.5 মিটার যদি হয় তাহলে এই ভার কেন্দ্রটা, তার মানে এই বাহুটার মান কত বলো তো? 0.5 মিটার। তাহলে এখন বলো তো এই ভার কেন্দ্রটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? ভার কেন্দ্র হলো কোন পয়েন্টে থাকে? একটু আগেই তোমাদেরকে বলছি ভার কেন্দ্র থাকতেছে মিডল পয়েন্টে, যদি বস্তুর ঘনত্ব সুষম হয় আর কি। তাহলে ভার কেন্দ্র যদি মিডল পয়েন্টে থাকে তাহলে বলেন তো ভাইয়া এই ভার কেন্দ্রটা অলরেডি ভূমি থেকে কত উচ্চতায় আছে বলেন? অলরেডি ভূমি থেকে তাহলে এই যে 0.5 এর অর্ধেক উচ্চতায় আছে, মানে 0.25 মিটার উচ্চতায় আছে। আর যখন আমি তারে দাঁড় করাই দিলাম তখন বলো তো এই দাঁড় হলে হাইটটা কত হয় বলো তো? এই হাইটটা হয় কত বলো তো? একটু আগে হিসাব করছিলে বলো। তাহলে 2 কয় মিটার হয় বলো? 5 মিটার হয়, তোমরা জানো, ঠিক আছে? 2.5 মিটার হয়, ঠিক আছে। তাহলে 2.5 মিটার যদি হয় তাহলে ভার কেন্দ্র তো আছে মিডল পয়েন্টে। তাহলে মিডল পয়েন্টে থাকলে ভাইয়া বলেন তো এই হাইটটুকু কত হবে? তাহলে তার অর্ধেক হবে, 2.5 এর অর্ধেক, তার মানে কত? 1.125। তাহলে ভাইয়া বলো তো ছিল 0.25 মিটার উচ্চতায়, তার মানে এইটা ছিল 0.25। মাটিতে এবার কিন্তু শুয়ে ছিল না, এবার অলরেডি কিন্তু মাটি থেকে একটুখানি উপরে ছিল। কতটুকু উপরে ছিল? 0.25 মিটার উপরে ছিল। আর এখান থেকে চলে গেছে কত উচ্চতায় বলো? 1.125 মিটার উচ্চতায়। বোঝার চেষ্টা করো, 1.125, এইটুকু হাইট হলো 1.125। তাহলে ছিলাম আমি 0.25-এ, চলে গেছি 1.125-এ। তাহলে কতটুকু সরে গেছি এটাকে আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো ভাইয়া। তাহলে আমি সরে গেছি কতটুকু বলো তো? যদি সহজে বুঝতে চাও তাহলে আমি ছিলাম, আমি আবারও বলতেছি, ধীরে ধীরে পড়াচ্ছি কিন্তু, ছিলাম 0.25-এ, চলে গেছি 1.125-এ। তাহলে আমি সরে গেছি কত বলো তো? আমি যদি সরে গেছি এটা বের করতে চাই কতটুকু সরে গেছে বা ভার কেন্দ্রটা সরণটা কত সেটা যদি বের করতে চাই, তাহলে এইটুকু হাইট যদি হয় h2, এটা হয় যদি h1, তাহলে কতটুকু সরে গেছি বলো তো? h2 মাইনাস h1। বলেন বুঝতে পারছেন কিনা? তাহলে আমাদের মান চলে আসবে এখান থেকে 1.125 মাইনাস কত আসবে বলো তো ভাইয়া? আচ্ছা 1.125, আচ্ছা 1.125 হবে নাকি 0, আচ্ছা এটা কত ছিল? 2.5। আচ্ছা একটু মনে হয় একটু ভুল হয়েছে, 2.5-কে আমরা যদি হাফ দ্বারা ভাগ করি তাহলে, সরি হাফ দ্বারা ভাগ করতে, 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 2.5-কে আমরা 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার কত আসতেছে? 1.25। আমি একটু ভুল বলছি প্লিজ, এখানে এই হাইটটা হবে কত? এই হাইটটা একটু কারেকশন করে নিবা, এই হাইটটা হবে 1.25। তাহলে আমি ছিলাম কততে? ছিলাম 0.25-এ,
চলে গেছি কত 1.25-এ, তাহলে সরে গেছি কততে বলো তো ভাইয়া? লুডো খেলো না তোমরা? তাহলে লুডো খেলার সময় ধরো তোমার গড়িটা আছে 3-এর ঘরে, এবার ছক্কা ঘুরাই ঘুরাই চাল দিলা, চলে গেলা 7-এর ঘরে, তাহলে তুমি কয় ঘর সরে গেছো বলো তো ভাইয়া? 3-এর ঘরে ছিলা, চলে গেছো 7-এর ঘরে, তাহলে বলো তো কয় ঘর সরে গেছো? 4 ঘর সরে গেছো। তাহলে এই 4 কেমনে বের করছো? শেষটা থেকে আদিটা কি করে বিয়োগ করে বের করছো। তাহলে এখন ভাইয়া দেখো তুমি ছিলা 0.25 মিটার উচ্চতায়, চলে গেছো 1.25 মিটার, তাহলে এখানে আমাদের সরে যাব কতটুকু? তাহলে 1.25 মাইনাস 0.25, তাহলে কত আসবে? 1 মিটার। তাহলে এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে 1। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে এখান থেকে আমাদের 125 ইন্টু 9.8 ইন্টু 1, তাহলে আসবে 1225 জুল। তার মানে যদি আমরা এই স্তম্ভটাকে শূন্য অবস্থা থেকে দাঁড় করাই দেই, তাহলে আমাদের কাজ হবে 1225 জুল, 1225 জুল। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন তোমাদের নাই। তাহলে ভারকেন্দ্রের সরণটা আমরা বের করলাম, কেমনে বের করছি আশা করি বুঝতে পারছো। আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবা যে তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা। এরপরে আমরা কুয়া খালি করার অঙ্কগুলো শুরু করব। তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা যে বুঝতে পারছো কিনা, এইটুক কনসেপ্ট ক্লিয়ার কিনা, এইটুক কনসেপ্ট ক্লিয়ার কিনা, তাহলে এইটা ক্লিয়ার কিনা এই অঙ্কটা, তাহলে একটু জানাবা। ওকে, তাহলে চলে আসছে তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে 1225, ঠিক আছে 1225। ওকে, তাহলে সবাই লিখতেছে, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই ক্লিয়ার। ওকে, তাহলে আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এবার আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কাজ হইলো কত জুল? 1225 জুল। এবার আমাদের পরের কনসেপ্টের জন্য আমি পরের ছবি আঁকাবো। তো একটু দেখো তো ভাইয়া আমাদের স্তম্ভগুলো কি এবার কিভাবে আছে। তাহলে দেখো আমাদের 5টা ব্লক আছে। এই যে ধরো 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে আমাদের কাছে থাকা 5টা ব্লককে আমরা কি করব? একটার পর একটা স্তম্ভ বানাবো। তাহলে ভাইয়া বলেন তো, আমি এটাকে নিয়ে আসলাম, এটাকে এখান থেকে শিফট করে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে বসাইলাম, তারপরেরটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে বসাইলাম, তারপরেরটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে বসাইলাম, এটাকে এখানে, তারপরেরটাকে এখানে, মোট 5টা দিয়ে আমি একটা এরকম পিলারের মতো স্তম্ভ বানাই ফেলছি। এখন আমাদের এখানে যদি কাজ বের করতে হয়, তাহলে বলেন তো ভাইয়া, চিন্তা করে দেখেন তো এখানে আমার ব্লক আছে কয়টা? 5টা। তাহলে 5টা ব্লককে তুমি এখান থেকে এখানে উঠাইতেছো, তোমার কাজ করতে হবে কয় ধাপে বলেন তো? 5 ধাপে কাজ করতে হবে ভাইয়া। যে প্রথম ব্লককে উঠাইতে কাজ, দ্বিতীয় ব্লককে উঠাইতে কাজ, তৃতীয় ব্লকের জন্য কাজ, চতুর্থ ব্লকের জন্য কাজ, পঞ্চম ব্লকের জন্য কাজ। তাহলে আমরা যদি কাজটা হিসাব করি, তাহলে ডাব্লিউ সমান কি লেখা যাবে? W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 প্লাস W5, এই 5টা জিনিস আমরা যোগ করে ফেলবো। বুঝতে পারছো? কারণ 5টা ব্লকের জন্য 5টা কাজ। এখন বলো তো, বস্তু উপরের দিকে উঠলেই ডাব্লু সমান কি হয়? mgh, যেখানে এইচ হলো কি কেন্দ্রের সরণ ভাইয়া? ভার কেন্দ্রের সরণ। এবার আপনি চিন্তা করে বলেন তো ভাইয়া, এখান থেকে যে প্রথম ব্লকের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কত? তো আমরা ধরে নিলাম যে ব্লকের যে উচ্চতা ছিল, সবাই তাকাও, একটা যে ব্লক ছিল সেই ব্লকের প্রত্যেকটা ঘনক সাইজের ব্লকের উচ্চতা কয় সেন্টিমিটার ছিল ভাইয়া? 50, মানে 0.5 মিটার। তাহলে আমি ধরে নিলাম প্রত্যেকটা ব্লকের যে হাইট, সেই হাইটের মান হলো 0.5 মিটার। বুঝতে পারছি? এখন বলো তো, এল এর মান ধরে নিলাম 0.5। এবার ভালো করে বলো তো ভাইয়া, তাহলে প্রথম ব্লকের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কত? অনেক বলদ বলবে যে ভাই প্রথম ব্লকের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ হলো এই যে এতটুকু। কারণ এই যে ব্লকে অবস্থায় আছে, তাহলে ভার কেন্দ্র এখানে আছে, এখান থেকে এই যে এতটুকু হলো ভার কেন্দ্রের সরণ, প্রথম ব্লকের ভার কেন্দ্রের সরণ। কিন্তু মোটেও কিন্তু এরকম না ভাইয়া। আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি যে বস্তু উপরের দিকে উঠলে ডাব্লু সমান mgh, কিন্তু এই এইচ কিন্তু ভার কেন্দ্রের উচ্চতা না, ভার কেন্দ্রের সরণ, মানে কতটুকু সরে গেছে সেটা বসাইতে হবে তোমাকে। কথা বুঝতে পারছি? এখন তুমি দেখো তো, এই ব্লকটাকে তুমি যদি এখান থেকে এখানে নিয়ে যাও, ভালো মতো বোঝার চেষ্টা করবা, এই ব্লকটাকে এখান থেকে এখানে নিয়ে যাও, তাহলে এই ব্লকের ভার কেন্দ্র অলরেডি কতটুকু উপরে আছে বলো তো? অলরেডি এটা যদি হয় 0.5, তাহলে অলরেডি কতটুকু উপরে আছে? 0.25 মিটার উপরে আছে। তাহলে সেই ব্লককে তুমি যদি এখানে নিয়ে যাও, তাহলে বলো তো তাও তার ভারকেন্দ্র কতটুকু উপরে থাকে বলো তো? 0.25। মানে সোজা বাংলা কথা, এই স্তম্ভ বানানোর জন্য এখানে আছে ব্লক, এই ব্লককে আমি এখানে নিয়ে গেলাম, তারপরেরটাকে এখানে নিয়ে গেলাম, তারপরেরটাকে এখানে, তাহলে এখন বলেন তো ভাইয়া, এই ব্লকের ভারকেন্দ্র অলরেডি ছিল 0.25 মিটার উপরে, সেটাকে এখান থেকে এখানে শিফট করাইলে তার ভারকেন্দ্র তাও কতটুকু উপরে থাকে? 0.25। তাহলে বলেন, ছিল 0.25 মিটার উপরে, এখনো আছে 0.25 মিটার উপরেই। তাহলে বলেন, তার ভারকেন্দ্রের কি আদৌ কোনো সরণ হয়েছে ভাইয়া? নো, নেভার। তার ভারকেন্দ্রের কোনো সরণই হয় নাই। তাহলে প্রথম ব্লকের ক্ষেত্রে ভারকেন্দ্রের সরণ কত বসাবেন? 0। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে এইটা কার মান? তাহলে এইটা হলো ভারকেন্দ্রের উচ্চতার মান। কিন্তু আমি তো ভারকেন্দ্রের উচ্চতা চাই নাই, আমরা যতটুকু সরে যাব সরণের মান যতটুকু হবে তার রেসপেক্টে তো কাজ হবে। তাহলে তুমি ভারকেন্দ্রের প্রথম ব্লকের যে ভারকেন্দ্র তার কোনো সরণ নাই, এটা হলো 0। বলো বুঝতে পারছো কিনা? তাহলে প্রথম ব্লকের ক্ষেত্রে আমরা 0 লিখে ফেললাম। এবার বলো তো ভাইয়া,
দ্বিতীয় ব্লকটার ক্ষেত্রে তাহলে দেখো তো আমি যদি দেখাই তাহলে দ্বিতীয় ব্লকের ভারকেন্দ্র ছিল কোথায়, এই যে এখানে, তাহলে একটু সবাই তাকাবা, তাহলে দ্বিতীয় ব্লকের ভারকেন্দ্র ছিল এটা। এবার বলো তো দ্বিতীয় ব্লকের ভারকেন্দ্র কতটুকু উপরে ছিল ভূমি থেকে, 0.25, তাই না ভাইয়া? তো 0.25 যদি হয় তাহলে দ্বিতীয় ব্লকের ভারকেন্দ্র এখন চলে আসছে কোথায়, এখানে। এখানে আসা মানে ভূমি থেকে কতটুকু উপরে আছে বলো তো, এতটুকু, বুঝতে পারছো? এতটুকু মানে কতটুকু বলো তো, তাহলে এইটা কত ভাইয়া, এইটা হলো 0 পয়েন্ট কত, এইটা হলো ভাইয়া 0.5, বুঝতে পারছো? 0.5, এইটুক 0.5 আর এইটুক কত 0.25, তার মানে কত 0.75 মিটার। তার মানে ছিল 0.25 মিটার উপরে আর চলে গেল কতটুকু উপরে বলো তো, চলে গেছে 0.75। তাহলে 0.25 থেকে 0.75 এ চলে গেলে, এখানে বোঝার চেষ্টা করো, দ্বিতীয় ব্লকটা ছিল এটা, তাই না? দ্বিতীয় ব্লক ছিল এটা, এটার ভার কেন্দ্র ছিল 0.25 মিটার উপরে। এটা যদি এখান থেকে এখানে যায় তাহলে কতটুকু সরে আসছে বলো তো, এই যে এতটুকু উচ্চতায় আছে, তাহলে ছিল 0.25 এ, চলে আসছে এটা কত 0.5 আর এটা হলো 0.25, অর্ধেকটা, তাহলে কত 0.75। তাহলে বলো তো ভাইয়া আমরা ছিলাম 0.25 এ, চলে গেছি 0.75 এ, তাহলে কতটুকু সরে গেছি ভাইয়া? তাহলে এই দুটা বিয়োগ করলেই পাওয়া যাবে আমি কতটুকু সরে গেছি। আর এই দুটো যদি বিয়োগ করি তাহলে 0.75 থেকে 0.25 বিয়োগ করলে অ্যান্সার আসবে 0.5 মিটার। তাহলে বলেন তো আমার দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কার সমান আসতেছে বলো তো, ব্লকের উচ্চতা সমান কিনা বলো তো। ব্লকের উচ্চতাও কিন্তু 0.5, বুঝতে পারছো? আর আমাদের দ্বিতীয় ব্লকের ভার কেন্দ্রের সরণও কত 0.5। তাহলে আমি এখানে কত বসাতে পারি, এমজিএস তো লিখবই, কিন্তু এইচ এর মানটা কার মানের সমান হবে বলো তো, ব্লকের যে লেন্থ ছিল, ব্লকের যে হাইট ছিল সেই হাইটের সমান। তার মানে এখানে লিখতে পারি আমরা এল। বলো, বুঝতে পারছো? আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার 3 নম্বর ব্লকের ক্ষেত্রে বলেন, তাহলে 3 নম্বর ব্লক যদি এখানে থাকে, 3 নম্বর ব্লকেরও ভার কেন্দ্র কতটুকু উপরে ছিল বলো তো, 0.25। এবার 3 নম্বর ব্লকের ভার কেন্দ্র এখানে চলে আসছে, তাহলে 3 নম্বর ব্লকের ভার কেন্দ্র কতটুকু উচ্চতায় সরে গেছে চিন্তা করে দেখো তো। তাহলে 3 নম্বর ব্লকের ক্ষেত্রে এইটুক কত 0.5, এইটুক কত 0.5 আর এইটুক কত 0.25, তার মানে 0.5 0.51, তাহলে মানে 1.25। বোঝার চেষ্টা করো, তাহলে ছিল 0.25 এ, চলে গেছে 1.25 এ। বল ভালো করে বুঝো, ছিল 0.25 এ, চলে গেছে 1.25 এ। তাহলে সরে গেছে কতটুকু, 1.25 মাইনাস 0.25, তাহলে কত মিটার সরে গেছে ভাইয়া, 1 মিটার সরে গেছে, যেটা আসলে কার মানের সমান বলেন তো। এল যদি হয় 0.5 তাহলে এল এর দ্বিগুণ, দ্বিগুণ পরিমাণ সরে গেছে। তাহলে এখানে আমরা যে ডাব্লিউ সমান এমজিএস লিখবো, এইচ এর মানটা কার মানের সমান হবে বলো, এল না 2l এর সমান? ভাইয়া 2l এর সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এখান থেকে কত লিখতে পারবো বলো, তাহলে এখান থেকে লিখতে পারবো mg ইন্টু 2l। বলো, তাহলে বুঝতে পারছো এটা হলো তৃতীয়টার জন্য। এবার চতুর্থটার জন্য যদি দেখাই তাহলে চতুর্থটার জন্য কতটুকু হবে বলো তো। তাহলে চতুর্থের ভার কেন্দ্র এখানে চলে গেছে, তাহলে বলো তাহলে ছিল কতটুকু উপরে, আমি আবারও বলছি ছিল 0.25 উপরে, এবার চলে গেছে এখানে। তাহলে বলো এখানে মানে কত 0.5 0.5 0.5, তার মানে কত 1.5, এটা মানে কত 0.25 মানে কত 1.75। তার মানে ছিল ভাইয়া 0.25 এ, চলে গেছে 1.75 এ, তাহলে কতটুকু সরে গেছে 1.75 মাইনাস 0.25, তার মানে কত 1.5। আর বলো তো আমি যদি এল এর মানকে 3 দ্বারা গুণ করি, মানে এল এর মান তো 0.5, এই 0.5 কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কত পাওয়া যাবে 1.5। এখন বলো তো ভাইয়া আমার চতুর্থ ইটের জন্য ভার কেন্দ্রের সরণ এইচ এর মান কত লেখা যাবে, mg ইন্টু 3l। অনুরূপভাবে পরেরটার জন্য মানে পঞ্চম ইটের জন্য ভার কেন্দ্রের সরণ হবে কত, তাহলে বলো তো বুঝতেই পারছো mg ইন্টু 4l। বুঝতে পারছো? তাহলে আশা করি বুঝতে পারছি, এতটুকু ছবি দেখে তোমাদের না বোঝার কিন্তু কোনো অপশন নাই, আশা করি বুঝতে পারছো। এবার বলো তো ভাইয়া এটা তো 0 হয়ে গেল, এখান থেকে এটা 0 হইলে এটা বাদ, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে আমরা mgl কমন নিতে পারি। কমন নিলে কত পড়ে থাকে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, বুঝতে পারছো? এটা পড়ে থাকে। তাহলে এবারে অ্যান্সার কত আসে বলো তো, এখান থেকে 4 4 আর 3 7 7 আর 2 9 আর 1 10, তার মানে কত লিখতে পারি 10 mgl। এখন এই মানগুলো বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে 10 ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে একটা ব্লকের ভর যেটা কয় কেজি ছিল 25 কেজি, জি এর মান 9.8 আর এল এর মান ছিল কত, এল মানে কি ব্লকের হাইট ছিল, তাহলে ব্লকের হাইট ছিল কত 0.5। কি বুঝতে পারছি? তাহলে এখানে গুণ টুন করলে যা আসবে তাই হলো আমাদের এখান থেকে উচ্চতা। তাহলে এখান থেকে আমাদের কৃতকাজ, তাহলে কৃতকাজের মান আমাদের চলে আসবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো, এতটুকু নিয়ে কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশন করে যাব, তাহলে কত হয় দেখি। তাহলে 10 ইন্টু 25 ইন্টু 9.8 ইন্টু 0.5, তাহলে কত আসে 1225 জুল। এটার ক্ষেত্রে আসছে কত 1225 জুল। বুঝতে পারছো? তাহলে প্রথম অঙ্কের ক্ষেত্রে আসছে 1225, এবারও আসছে 1225। ঠিক আছে, এখন প্রশ্ন হইতেছে ভাইয়া যে তাহলে কোনটা আমাদের ক্ষেত্রে বেটার, প্রথমটা
নাকি দ্বিতীয়টা, কোনটা বেটার? দুইটার ক্ষেত্রেই যে আমাদের কাজের মান সমান আসতেছে, দুইটার ক্ষেত্রে আমাদের চলে আসতেছে 1225 জুল। তাহলে হুইচ ওয়ান ইজ বেটার? তাহলে ভাইয়া বলেন তো, প্রথম ক্ষেত্রে আমাদের কাজটা করতে হয়েছে কি, একবারই কাজ করতে হয়েছে কত জুল। এভাবে যদি স্বর্ণবস্তু থাকে, স্বর্ণবস্তুর ক্ষেত্রে একবারই টেনে দাঁড় করাইছি, কাজ করতে হয়েছে 1225 জুল। কিন্তু আমি যখন স্তম্ভ বানাচ্ছি তখন এটাকে এখানে এনে দিচ্ছি, এটাকে এখানে এনে দিচ্ছি, এটাকে এখানে এনে দিচ্ছি, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে। আমাকে কি ধাপে ধাপে কাজ করতে হচ্ছে না? আমাকে কিন্তু ধাপে ধাপে, মানে পরের বার যখন আমি কাজ করতেছি তখন কিন্তু আমাকে ধাপে ধাপে কাজ করতে হচ্ছে। আর বলো তো, একবারই তোমার কাছে 1225 জুল কাজ করা ইজি হবে না ধাপে ধাপে কাজ করা ইজি হবে? অবশ্যই অবশ্যই তোমার জন্য ধাপে ধাপে কাজ করা ইজি হবে। এই জন্য এই প্রসেসটা বেটার হবে তোমার জন্য। বুঝতে পারছো? কাজের মান সেম এখানে, কিন্তু একবার তুমি একবারই শক্তি খরচ করতেছো, আর একবার ধাপে ধাপে শক্তি খরচ করতেছো। আর ধাপে ধাপে শক্তি খরচ করলে দম নিয়ে শক্তি খরচ করতে পারবা। এই জন্য এই প্রসেসটা, মানে একটার পর একটা স্তম্ভ বানানোটা তোমার জন্য বেটার। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো, এতটুকু নিয়ে কোনো সমস্যা নাই। এবার এটাকে আমি একটা সূত্রের মাধ্যমে তোমাদেরকে শেখাচ্ছি। দেখো, যে একটা ব্লকের পর আরেকটা ব্লক, একটা ব্লকের পর আরেকটা ব্লক দিয়ে যদি আমরা একটা স্তম্ভ বানাই, সেই ক্ষেত্রে কৃতকাজ বের করার একটা চমৎকার সূত্র আছে। দেখো, এই কৃতকাজ বের করার সেই চমৎকার সূত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে বলো, এই পর্যন্ত এখানে কত আসলো বলো তো? তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসছে কত? 10 mgl, তাই না ভাইয়া? তাহলে 10 কেন? এই সংখ্যাগুলোর যোগফল হলো 10, এই কারণে 10 চলে আসছে। বুঝতে পারছো? এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এরকম করে যদি আমি অঙ্ক করি, তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে 200টা ইটকে সাজিয়ে পরপর স্তম্ভ বানাইলে কৃতকাজ কত হবে, তাহলে 200টার জন্য তাহলে এরকম করে কয়টা কাজ যোগ করতে হবে? 200টা কাজ যোগ করতে হবে। এখন তুমি বলো তো ভাইয়া, যদি আমার 200টা কাজ যোগ করতে হয়, তাহলে ভাইয়া দিন গড়িয়ে রাত হবে, খাতার পাতা শেষ হবে, কিন্তু তুমি কিন্তু সবগুলা জিনিস যোগ করে অ্যান্সার বের করতে পারবা না। তার মানে এই সূত্রের একটা শর্টকাট প্রসেস আমাদের জানা দরকার। তো দেখেন তো ভাইয়া, এইখানে আমরা যোগ করতেছি 1 2 3 4। বলেন ভাইয়া, এটা আসলে কোন সংখ্যার সিরিজ? স্বাভাবিক সংখ্যার সিরিজ ভাইয়া। তাহলে এই স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার একটা সূত্র আছে। সেই স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র হলো n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। মনে রাখবা, এই n এর পরিচয় কত? এই n এর পরিচয় হলো এখান থেকে আমাদের যে লাস্ট ডিজিট আছে না স্বাভাবিক সংখ্যার সিরিজের, সেই লাস্ট ডিজিট থেকে এক বেশি। মানে যেহেতু এখানে লাস্ট ডিজিট 4, এখানে n এর মান হবে 5। তাহলে দেখো তো, 5 ইন্টু 5 মাইনাস 1 মানে কত? 4 ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে বলো তো? তাহলে হয়ে যাবে 10। এবং এখানে অ্যান্সার কত আসছিল বলো তো? 10। বুঝতে পারছো? তার মানে মানের কোনো কম বেশি হয় নাই। তাহলে আশা করি বুঝতে পারছি। তাহলে এই 10-এর বদলে আমরা কত লিখতে পারি ভাইয়া? n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটা বসাইলাম 10-এর বদলে। ইন্টু কি বলতো? mgl। এখন বলেন তো ভাইয়া, এইখানে n এর পরিচয় কত বসাইছিলাম? দেখো তো 5। আর আমাদের ভাইয়া ইটের সংখ্যাও ছিল কয়টা বলতো? 5টা ছিল। 5টা ব্লককে আমরা সাজাচ্ছিলাম। দেখো, 5টা ব্লককে আমরা সাজাচ্ছিলাম। তাহলে আমরা যদি 5টা ব্লককে ভাইয়া সাজাই, তাহলে এখন আপনি বলেন তো ভাইয়া, তাহলে n এর মান যেহেতু 5 আসছে, তাহলে এই n এর পরিচয় কার সংখ্যা বলা যাবে ভাইয়া? ব্লকের সংখ্যা। তার মানে সুন্দর করে মুখস্থ করে রাখবা এবং এটাকে তুমি সৃজনশীলে ইউজ করতে পারবা যে n সংখ্যক ব্লক। তাহলে মনে রাখবেন, n সংখ্যক ব্লক বা n সংখ্যক ইট পরপর সাজিয়ে স্তম্ভ তৈরিতে কৃত কাজ। তাহলে n সংখ্যক ইট পরপর সাজিয়ে স্তম্ভ তৈরিতে কৃত কাজ হলো n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু mgl। যেখানে n এর পরিচয় হলো কার সংখ্যা? ইটের সংখ্যা। m এর পরিচয় হলো একটা ইটের ভর বা একটা ব্লকের ভর, জি তো জি। আর l এর পরিচয় হলো ইটের উচ্চতা। বুঝতে পারছো? আশা করি এইটুকু সূত্র নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। আমি আবারও বলছি, n এর পরিচয় ইটের সংখ্যা, m এর পরিচয় একটা ইটের ভর, g এর পরিচয় অভিকর্ষ স্তরণ, l এর পরিচয় একটা ইটের উচ্চতা। পুরা ইটের আবার স্তম্ভের উচ্চতা বসায় না, একটা ইটের উচ্চতা। তাহলে আশা করি এখান থেকে তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে বলো, এই সৃজনশীলটা বুঝতে পারছো কিনা? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবা। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবা যে এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো নাকি পারো নাই। সবাই একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে, তাহলে বুঝতে পারছো নাকি পারো নাই। তাহলে আমাদের যে স্তম্ভ তৈরিতে কৃত কাজ দেখাইলাম এবং এখান থেকে যে আমি তোমাদেরকে দেখাইলাম বাদবাকি অংশটা, এটা তোমরা বুঝতে পারছো কিনা। তাহলে ওকে, তাহলে সুজন লিখেছে ভার কেন্দ্রের সরণ। ওকে, তাহলে সুপ্তি লিখেছে যতটা ব্লক n এর মান তত বসাতে হবে কিনা ভাইয়া? হ্যাঁ, অবশ্যই হবে। ঠিক আছে, ওকে। ভার কেন্দ্রের সরণ ভাইয়া, ভার কেন্দ্র হলো মিডিল পয়েন্ট, আর ওই মিডিল পয়েন্টে আমি কতটুকু সরাই নিয়ে যাচ্ছি সেটা হবে মূলত ভার কেন্দ্রের সরণ। ঠিক আছে, ওকে। তাহলে ঐশী লিখেছে ভাইয়া এই ফর্মুলা কি সিকিউতে ইউজ করা যাবে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই যাবে। ঠিক আছে, তাহলে
তাহলে ভাইয়া অনেকেই লিখতেছে যে ভারকেন্দ্রের সরণটা আরেকবার বোঝাই দিবেন। ভাইয়া অবশ্যই বোঝাবো, কেন বোঝাবো না? তাহলে এগুলা কি বোর্ড কোশ্চেন? হ্যাঁ ভাইয়া, এগুলো বোর্ড কোশ্চেন অবশ্যই। আমি তোমাদের ভারকেন্দ্রের সরণটা আবারও বোঝাবো, কিন্তু বোঝাবো হচ্ছে গিয়ে কুয়া খালি করার ক্ষেত্রে। একটু ভালো করে মনোযোগ দাও, কুয়া খালি করার ক্ষেত্রে আসলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার চলো আমরা পরের কনসেপ্টের দিকে যাই। এবার কি বলতেছে দেখি। তাহলে আমাদের পরের অঙ্ক কি বলতেছে? পরের অঙ্ক বলতেছে যে, আচ্ছা পরের অঙ্ক করানোর আগে আমি আগে কুয়া খালি করার যে বেসিকগুলো আছে সেই বেসিকগুলো সম্পর্কে একটু তোমাদেরকে আইডিয়া দেই। তাহলে কুয়া খালি করব আমরা। এই কুয়া খালি করার এই টপিকটা একটু সবাই ভালো মতো দেখো। কুয়া খালি করার যে জায়গাটুকু আছে এইটা দেখলে তোমাদের ভারকেন্দ্রের সরণের টপিক কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো মতো দেখো সবাই। সেটা হইতেছে, ধরো আমাদের কাছে একটা কুয়া আছে, তাহলে এটা হলো একটা কুয়া, সিলিন্ডারিক্যাল কুয়া। তাহলে এই কুয়াটাকে আমরা খালি করব। এই কুয়াটাকে আমরা খালি করব মানে কি? মানে এর ভেতরে যত পানি আছে সব পানিকে কোথায় তুলে ফেলবো? ওপরে তুলে ফেলবো, যাতে করে ভেতরে কোনো পানি না থাকে। এবার চলো, তাহলে আমরা যদি এটা খালি করি, তাহলে ভেতরে যদি পানি না থাকে, তাহলে এখন বলেন তো ভাইয়া, এই পানি তো নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত সব জায়গাতে আছে, তাই না? একটু সবাই মিলে ভালো করে তাকাবা। তাহলে নিচ থেকে শুরু করে আমরা একদম উপর পর্যন্ত তুলবো, তাহলে যাতে করে ভেতরে একদমই কোনো ধরনের কোনো পানি না থাকে। এখন বাবারা তোরা বলতো, এই নিচের পানিটুকুকে যদি আমার খালি করতে হয়, তাহলে নিচের পানিটুকুকে আমার কতটুকু উপরে তুলতে হবে বলেন তো? এই নিচের পানিটুকুকে আমার এখান থেকে এতটুকু তুলতে হবে, বলেন বুঝতে পারছেন কিনা? কিন্তু এই মাঝখানে যে পানির লেয়ারটা আছে, এই মাঝখানের পানির লেয়ারটাকে কতটুকু তুলতে হবে? এখান থেকে এতটুকু তুলতে হবে, যাতে করে এই পানি ভেতরে না থাকে। বলো, খালি করা মানে কিন্তু ভেতরে পানি রাখা যাবে না। ভেতরে পানি রাখা যাবে না মানে অন্তত তোমাকে মুখ পর্যন্ত তুলতে হবে, যাতে করে ভেতরে পানি না থাকে। এখন বলো তো, আমি যদি পানির এই লেয়ারটা খালি করতে চাই, তাহলে এই লেয়ারটাকে কতটুকু তুলতে হবে? এই যে এতটুকু তুলতে হবে। আমি যদি এই লেয়ারটা খালি করতে চাই, তাহলে এই লেয়ারটাকে এতটুকু তুলতে হবে, যাতে করে ভেতরে না থাকে সেটা। বলো বুঝতে পারছো কিনা? তাহলে বলো তো ভাইয়া, এখানে এগুলো যদি বিন্দু বিন্দু ভর আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেকটা বিন্দু ভরের সরণ একই নাকি আলাদা আলাদা? ডেফিনেটলি আলাদা। দেখো, প্রত্যেকটা পানির লেয়ারের সরণ আলাদা আলাদা। তো প্রত্যেকটা পানির লেয়ারকে তোমার ভিন্ন ভিন্ন উচ্চতায় তুলতে হতেছে। তাহলে প্রত্যেকটা পানির লেয়ারের সরণ যদি আলাদা আলাদা হয়, তাহলে অবশ্যই আমাদের কি কেন্দ্রের সরণ বিবেচনা করতে হবে? আমরা তো জানি যে ভাইয়া, প্রত্যেকটা বিন্দু ভরের সরণ আলাদা হলে ভার কেন্দ্রের সরণ দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। আর ভার কেন্দ্র কোন পয়েন্টে থাকে বলো তো? মিডিল পয়েন্টে থাকে। ভালো করে বুঝো, মিডিল পয়েন্টে কিন্তু থাকে। তাহলে এবার আসো তো, আমি একটু তোমাকে দেখাই। তাহলে এবার বলো, ভালো করে বুঝবা। ধরো এটা একটা কুয়া, তাহলে আমি একটা কুয়া দিয়ে দিলাম তোমাকে। তাহলে এটা একটা কুয়া, এইটা দিয়েই আমি তোমাদেরকে 3-4 শেপ মানে টাইপের অঙ্ক এখান থেকে দেখাই দিব। তাহলে এই কুয়ার গভীরতা হলো 20 মিটার। সবাই তাকাও, আজকে আমার শরীরটা একটু খারাপ আর কি। তাহলে এটা হলো 20 মিটার। তাহলে 20 মিটার যদি হয়, তাহলে এখন বলেন তো, এই 20 মিটার হইলে তাহলে ধরেন ডাব্লিউ সমান আমরা কি লিখবো? বস্তু উপরের দিকে উঠলেই ডাব্লিউ সমান এম জি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এই হলো কোন কেন্দ্রের সরণ? ভার কেন্দ্রের সরণ। এবার বলেন তো, আমাকে যদি বলে ভর্তি কুয়া খালি করতে হবে, ভর্তি কুয়া খালি করতে হবে, তাহলে এই ভর্তি কুয়া খালি করা মানে কি? মানে এর ভেতরে যতটুকু পানি আছে সবটুকু পানিকে কোথায় তুলে ফেলা বলো তো ভাইয়া? ওপরে তুলে ফেলা, যাতে করে ভেতরে কোনো পানি না থাকে। এখন বলেন তো, এই ভর্তি কুয়ার ভার কেন্দ্রটা কোথায় আছে এখানে? এখন বলো তো, ভার কেন্দ্র কোন পয়েন্ট? ভার কেন্দ্র হলো এমন একটা বিন্দু যে বিন্দুতে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, এরূপ আমরা বিবেচনা করি। তাহলে তুমি ভাইয়া চিন্তা করে বলো তো, তাহলে এই সবগুলা পানি ভিন্ন ভিন্ন লেভেলে তুলে ফেলা যে কথা, এই ভারকেন্দ্রকে এখান থেকে এখানে তুলে ফেলা একই কথা কিনা ভাইয়া? অবশ্যই একই কথা। কারণ ভারকেন্দ্র মানেই তো সমস্ত পানির ভর, তাই না? তাহলে সমস্ত পানির ভর কোথায় আছে? এখানে আছে, এর বিবেচনা করা হচ্ছে। তাহলে সমস্ত পানিকে তুলে ফেলা যে কথা, এই ভারকেন্দ্রকে এখান থেকে এখানে তুলে ফেলা একই কথা। জিনিসের জ্বালাও তাই কত, বলেন ভাই বুঝতে পারছেন কিনা? তাহলে এখন আপনারাই বলেন তো, তাহলে এখানে ভাইয়া এই ভর্তি কুয়া যদি খালি করতে হয়, তাহলে তোমার ভারকেন্দ্রটাকে এখান থেকে এখানে তুলতে হবে। তাহলে ভারকেন্দ্রের সরণ কত হবে? ভারকেন্দ্রের সরণ হবে এই, এটা কি 20 না? এটা 20 যদি হয়, তাহলে 20 এর অর্ধেক কত? 10। তাহলে এইচ এর মান হবে কত ভাইয়া? এইচ এর মান হবে 10 মিটার। বলো সবাই বুঝতে পারছো নাকি পারো নাই? আশা করি বুঝতে পারছি। তাহলে এটা নিয়ে আশা করি তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন নাই। কি কথা বুঝতে পারছি? এবার বলো তো, এই ভর্তি কুয়াটা তাহলে আমরা পুরাটাই খালি করব না। তাহলে ভর্তি কুয়া আছে, তাহলে ভর্তি কুয়ার অর্ধেক খালি করব। তাহলে ভর্তি কুয়ার অর্ধেক খালি। তাহলে দেখেন, যদি ভর্তি কুয়ার অর্ধেক খালি বলে, তাহলে তখন কি হবে? তাহলে সবাই একটু ভালো করে মনোযোগ দিবা, হ্যাঁ? তাহলে এখানে দেখলেই তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে। এখন ভাইয়া বলো তো, ভর্তি কুয়ার অর্ধেক খালি মানে কি? ভাইয়া তুমি যদি কোনো একটা কুয়া খালি করো অর্ধেকটুকু, তাহলে কোন অর্ধেক খালি হয় বলো তো? উপরের অর্ধেক না নিচের অর্ধেক? একটু কমন সেন্স দিয়ে চিন্তা করবা। তাহলে ভাইয়া উপরের অর্ধেক কিন্তু খালি হয়। ভাইয়া একটা গ্লাসে থাকা পানি, একটা গ্লাসে থাকা পানি যদি আমি খেয়ে ফেলি, তাহলে কোন অর্ধেক খালি হবে বলো তো? উপরের অর্ধেক খালি হবে। যদি অর্ধেক খেয়ে ফেলি, তাহলে উপরের অর্ধেক খালি হবে। তার মানে ভাইয়া তুমি কিন্তু নিচের অর্ধেকে কোনো হাত দিচ্ছ না। তাহলে তুমি খালি করতেছো কোন অর্ধেক? তুমি খালি করতেছো উপরের অর্ধেক। আর তুমি যদি উপরের অর্ধেক খালি করো, তাহলে বলো তো কার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবা? যে অর্ধেক ভাইয়া খালি করতেছো তার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবা। কেন? পুরা কুয়ার ভার কেন্দ্র নিয়ে কেন মাথা ঘামাবো না? কারণ তো আমি তো এইটুকু ভরে হাতও দিচ্ছি না, তাই না? এই অর্ধেকে হাতও দিচ্ছি না। সুতরাং এর ভার কেন্দ্র কোথায় গেল, এটা নিয়ে আমার কোনো মানে এখান থেকে
কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা থাকবে না, কোনো ধরনের কোনো আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হইলো আমি যারে খালি করতেছি, যে ভরটুকুকে আমি সরাইতেছি, তার ভার কেন্দ্র কোথা থেকে কোথায় যাচ্ছে, তার স্মরণ কত হচ্ছে। তাহলে বলেন তো ভাই, আমি যেহেতু উপরের অর্ধেক খালি করতেছি, ভর্তি কর অর্ধেক খালি মানে উপরের অর্ধেক খালি করতেছি, তাহলে বলেন তো ভাই এর ভার কেন্দ্র কোন পয়েন্ট আছে? মিডল পয়েন্টে। তাহলে এইটুক খালি করা মানে আমাদের এই কুয়াটুকু খালি করা মানে এর ভার কেন্দ্রটাকে এখান থেকে কোথায় তুলে ফেলা? এর ভার কেন্দ্রটাকে এখান থেকে এই যতটুকু উচ্চতায় তুলে ফেলা। তাহলে বলো তো ভাইয়া, এটা যদি হয় 20 মিটার, এটা সবাই স্ক্রিনশট করে রাখবা। এটা যদি হয় 20 মিটার, তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ এর সমান কত মিটার হবে বলেন? 20 এর অর্ধেক কত? 10, আর 10 এর অর্ধেক কত? 5। বুঝতে পারছো? তো এটা হলো ভর্তি কুয়ার অর্ধেক খালি করা। তাহলে পুরো ভর্তি কুয়া খালি করলাম, ভর্তি কুয়ার অর্ধেক খালি করলাম। এবার দেখো তো, আমাদের কুয়া যদি এরকম থাকে যে কুয়া আছে কিন্তু ভাইয়া কুয়ায় পানি পুরোটা ভর্তি নাই, অর্ধেক ভর্তি আছে, তার মানে অর্ধেক ভর্তি করে তোমাকে খালি করতে হবে। বুঝো ভালো করে। তার মানে পানি আছে কোন অর্ধেকে বলো তো ভাইয়া? একটা গ্লাসে যদি অর্ধেক পানি থাকে, অর্ধেক ভর্তি থাকে, তাহলে কোন অর্ধেক ভর্তি থাকে? উপরের অর্ধেক না নিচের অর্ধেক? ডেফিনেটলি নিচের অর্ধেক। এবার তুমি চিন্তা করে বলো তো, যদি নিচের অর্ধেক পানি থাকে তাহলে বলো তো আমাকে খালি করতে হবে নিচের অর্ধেক। তাহলে বলো তো আমি কি পুরো কুয়ার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবো? জীবনেও না। তাহলে এটা কি বলো তো? অর্ধেক ভর্তি কুয়া খালি। তাহলে একটু লিখে দিয়ে রাখি, অর্ধেক ভর্তি কুয়া খালি করতেছি। তাহলে বলো আমি যদি অর্ধেক ভর্তি কুয়া খালি করি, তাহলে বলো তো কার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবো? তাহলে যতটুকু খালি করব তার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবো। তাহলে বলো তো ভাইয়া এর ভার কেন্দ্র কোন পয়েন্টে আছে? আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে এর ভার কেন্দ্র আছে তার মিডল পয়েন্টে, কারণ আমরা জানি ভরের মাঝখানেই কিন্তু ভার কেন্দ্র থাকতেছে, তাই না? তো তোমাদের লেভেলে এই পর্যন্ত আসবে আর কি। তাহলে বলো, তাহলে আমি এইটুকু পানি খালি করার যে কথা, এর ভার কেন্দ্রটাকে এখান থেকে এখানে তুলে ফেলা কিন্তু একই কথা। বলেন ভাই, বুঝতে পারছেন কিনা? তাহলে বলেন তো এর ভার কেন্দ্রের সরণ তাহলে কয় মিটার হবে? তাহলে এটা যদি ভাই 20 মিটার হয়, তাহলে আপনি বলেন তো, তাহলে ভার কেন্দ্র মিডল পয়েন্টে আছে না? তাহলে এটার মিডল পয়েন্টে, তার মানে এইটুক কত? এইটুক হলো 10, এইটুক হলো 10, আর এইটুক কত? এইটুক হলো 5। তার মানে ভাইয়া এই ভার কেন্দ্রের সরণ এইচ এর মান কত হবে? তাহলে এইচ এর মান হবে 15 মিটার। তাহলে একটু আমাকে জানাও এখান থেকে প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা। এখানে এইচ এর মান হবে 10 মিটার, এখানে এইচ এর মান হলো কত মিটার বলো তো? 5 মিটার, এখানে এইচ এর মান হলো 15 মিটার। তাহলে তোমরা এই তিনটা ছবি আরেকবার ভালো করে তাকাও। প্রথমে আমরা কি করলাম আমি আবারও একটু বুঝাই দিয়ে তারপর পরের কনসেপ্টের দিকে যাচ্ছি। এই টপিকটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, আমার যখন পুরা ভর্তি কুয়া আছে, ভর্তি কুয়া যখন আমাকে খালি করতে হচ্ছে, তার মানে পুরা কুয়ার যে ভার কেন্দ্র আছে সেই ভার কেন্দ্রটাকে আমাকে নিচ থেকে উপরে তুলে ফেলতে হচ্ছে। কারণ পুরা কুয়ার ভার কেন্দ্র কোন পয়েন্টে আছে? ওই কুয়ার মিডল পয়েন্টে। তাহলে যেহেতু পুরা পানি খালি করতেছি, তার মানে পুরা ভার কেন্দ্রটাকে বা পুরা কুয়ার ভার কেন্দ্রটাকে আমি এখান থেকে এখানে তুলে ফেলতেছি। তাহলে ভার কেন্দ্রের সরণ কত? 20 এর অর্ধেক 10। এবার বলো তো, আমি যখন এখানে দেখতেছি যে ভাইয়া ভর্তি কুয়ার অর্ধেক খালি করতে হবে তোমাকে, তাহলে ভর্তি কুয়ার যদি অর্ধেক খালি করতে হয়, তাহলে কোন অর্ধেক খালি করতে হবে? উপরের অর্ধেক না নিচের অর্ধেক? উপরের অর্ধেক খালি করতে হবে। নিচের অর্ধেক কিন্তু পানি থেকেই যাবে, উপরের অর্ধেক খালি করতে হবে। তাহলে কার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবেন? যাকে খালি করতেছেন তার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবেন। তাহলে আমি এইটুক খালি করতেছি, তাহলে এর ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবো। তাহলে বলেন তো তাহলে ভাইয়া, তাহলে এর ভার কেন্দ্র কতটুকু কতটুকু উচ্চতা সরে যাচ্ছে? এই যে এতটুকু। ভার কেন্দ্র তো মিডল পয়েন্টে থাকে। তাহলে বলেন তো ভাই এটা কত? 5। এবার বলেন তো, আমরা যদি অর্ধেক ভর্তি কুয়া থাকে, অর্ধেক ভর্তি কুয়া মানে কোন অর্ধেকে পানি থাকবে? নিচের অর্ধেকে। তাহলে নিচের অর্ধেক খালি করতে হবে। তাহলে নিচের অর্ধেক যদি খালি করতে হয়, তাহলে কার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবো? নিচের অর্ধেকের। তাহলে নিচের অর্ধেকের ভার কেন্দ্র এখান থেকে এখানে তুলে ফেললাম। তাহলে বলেন এটা হবে 10, এটা হবে 5, তাহলে এইচের মান হলো 15। তাহলে আমাকে জানাও তো এইটুকু বুঝতে পারছো কিনা? এভাবে ছবি এঁকে 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 পুরোটাই কিন্তু তোমাদেরকে সমাধান করতে হবে। তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবা যে বুঝতে পারছো নাকি পারো নাই। তাহলে একটু কমেন্ট সেকশনে জানাও। আমি একটু কমেন্টে দেখতে চাই যে ভার কেন্দ্রের সরণ রিলেটেড যে আলাপ আলোচনাগুলো আছে এবং ছবি এঁকে যে সমাধানটা করে দিলাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা, এবং তোমরাও চেষ্টা করবা খাতায় ছবি এঁকে জিনিসটা সমাধান করার জন্য। ঠিক আছে? ছবি এঁকে আমি যেভাবে দেখাইতেছি সেভাবে সমাধান করার চেষ্টা করার জন্য। ঠিক আছে? ওকে, তাহলে মান ধরে ধরে দেখাইলাম। ওকে, তাহলে আমাকে একটু জানাবা যে তোমরা এইটুকু পার্ট বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে একটু কমেন্ট দিয়ে জানাবা তাহলে এখান থেকে পুরো ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা। তাহলে এইটাই কিন্তু কনসেপ্ট। ওকে, তাহলে অনেকেই লিখতেছে যে ভাইয়া এই নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ওকে, সাবাস। তাহলে আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো। তাহলে কুয়া খালি করা নিয়ে আশা করি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে? এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। এই তো তোমাদের কমেন্ট চলে আসতেছে, বুঝছি বুঝছি বুঝছি। তাহলে এই ছবিটা অবশ্যই স্ক্রিনশট করে রেখে দিও। হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কি কি ঘটনা ঘটাইছি এখানে। ঠিক আছে? ওকে, তাহলে এবার আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরো তো ভাইয়া এবার আমাদের কাছে একটা কুয়া আছে, সবাই একটু তাকাও। এবার আমাদের কাছে একটা কুয়া আছে, এটা একটা কুয়া। এই কুয়ার গভীরতা হলো 21 মিটার। সবাই তাকাবা, 21 মিটার। তো আমি এবার এই ভর্তি কুয়ার, এটা ধরো ভর্তি কুয়া, তো ভর্তি কুয়ার 2/3 অংশ খালি করব, তার মানে 2/3 অংশ খালি করব। এখন ভাইয়া বলেন তো, আমি যদি এই ভর্তি কুয়ার 2/3 অংশ খালি করি,
তাহলে আগে শুরুতে এই রকম ধরনের প্রশ্ন যদি আসে যে এত অংশ খালি করতে হবে, তাহলে তোমরা চেষ্টা করবা এই আগে ছবি আঁকায়ে আগে তাকে দাগ দিয়ে নিবা। তার মানে 3 ভাগের কয় ভাগ খালি করতে হবে? 3 ভাগের 2 ভাগ খালি করতে হবে। তাহলে এখানে 3টা লাইন করে নেবেন, 1টা 2টা 3টা। এখন ভাইয়া বলো তো 3 ভাগের 2 ভাগ যদি আমাকে খালি করতে হয়, তাহলে কোন 2 ভাগ খালি করতে হবে বলো তো? ও নিচের 2 ভাগ না উপরের 2 ভাগ? ডেফিনেটলি উপরের 2 ভাগ, যেহেতু এটা ভর্তি ছিল, আর ভর্তি জিনিস খালি করতে গেলে উপর থেকে খালি হয়, তো তোমাকে উপরের 2 ভাগ খালি করতে হবে। এখন ভাইয়া তুমি চিন্তা করে বলো, আমাকে যদি উপরের 2 ভাগ খালি করতে হয়, তাহলে কার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাইতে হবে? তাহলে উপরের 2 ভাগের ভার কেন্দ্র। এখন বলো তো উপরের 2 ভাগের ভার কেন্দ্র সবাই দেখাও। তার মানে আমাকে এতটুকু অংশ খালি করতে হচ্ছে, যেটা আমি ইয়েলো কালার দিয়ে দেখাই দিচ্ছি। এতটুকু অংশ খালি করতে হচ্ছে, আর এতটুকু অংশ যদি খালি করতে হয়, তাহলে তার ভার কেন্দ্র কোন পয়েন্টে আছে? তাহলে তার মিডল পয়েন্টে। তাহলে এখান থেকে আমরা এতটুকু ভার কেন্দ্রটাকে সরায় নিয়ে যাচ্ছি। তাহলে বলেন তো ভাইয়া, তাহলে এটা যদি 21 মিটার হয়, তাহলে প্রত্যেকটা ভাগে কয় মিটার করে হয়? 7 মিটার। এটাও 7 মিটার, এটাও কয় মিটার? 7 মিটার। সব থেকে ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে 7 মিটার 7 মিটার 7 মিটার, তাহলে বলেন তো প্রত্যেকটা ভাগে 7 মিটার করে হলে 21 মিটার। তাহলে আমি এটার থেকে এটা সরাই নিয়ে গেলে তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ কয় মিটার হবে? এখানে এখানে আমাদের এইচ এর মান হবে কয় মিটার? 7 মিটার। বলো বুঝতে পারছো নাকি পারো নাই? তাহলে এরকম করে আসলে যদি বলে যে 4 ভাগের 3 ভাগ খালি করতে হবে, তাহলে 4 ভাগের 3 ভাগ খালি করা মানে কি? ধরো আগে এরকম কুয়া থাকলে 4 ভাগের ধরো 3 ভাগ বললো, তাহলে আগে কয়টা দাগ দিয়ে নেবেন? 4টা দাগ দিয়ে নেবেন। তারপর কোন 3 ভাগ খালি করবেন? উপরের 3 ভাগ। আর উপরের 3 ভাগ যদি খালি করতে বলে, তার কার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবো? পুরা কুয়ার? জীবনেও না ভাইয়া। যাকে খালি করতে বলবে আমরা তার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবো। তাহলে তার ভার কেন্দ্র কোন পয়েন্টে আছে? তাহলে এই 3 ভাগের ভার কেন্দ্র কিন্তু এর মিডল পয়েন্টে আছে, এই যে মিডল পয়েন্টে। তাহলে এখান থেকে এতটুকু সরাইতে হবে। বলো বুঝতে পারছো কিনা? তাহলে এই হলো আমাদের ভার কেন্দ্রের সরণজনিত আলাপ আলোচনা। তাহলে আশা করি এতটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছো ভার কেন্দ্র সরণ নিয়ে বা কুয়া খালি করা নিয়ে। আশা করি কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার চলো আমরা আমাদের পরের প্রশ্নের দিকে চলে যাই। তাহলে আমাদের প্রশ্নটাতে কি বলছিলাম দেখি। তাহলে প্রথমে কি বলছে? তাহলে কূপের ক্ষেত্রে ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করা। আগে পড়ি কি বলছে। একটি কূপের গভীরতা এবং ব্যাসার্ধ যথাক্রমে 10 মিটার। তাহলে ধরো আমরা একটা কূপ আঁকাইতেছি, এটা একটা কুয়া। তাহলে এই কুয়ার গভীরতা কত? আমরা একটু আঁকায় ফেলি। এই কুয়ার গভীরতা হলো কয় মিটার? এই কুয়ার গভীরতা হলো 10 মিটার। এবং এখান থেকে আমাদের যে কি বলতো ব্যাসার্ধ আর এর মান, এই যে আর, এটা তাহলে আর এর মান কত ভাইয়া? আর এর মান হলো 3.44 মিটার ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। এবং একটি ইঞ্জিন দ্বারা 3 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। পানি শূন্য মানে কি? মানে পুরা কুয়াটাকে কি করব আমরা? খালি করব। তাহলে পুরা কুয়াটাকে আমরা যদি ভাইয়া খালি করে ফেলি, একটু ভালো করে খেয়াল করবো, পুরা কুয়াকে আমি যদি খালি করে ফেলি, তাহলে মালো তো তাহলে পুরা কুয়ার ভার কেন্দ্রটাকে আমি কোথায় তুলে ফেলবো? মুখে, যাতে করে ভেতরে কোনো পানি না থাকে। তাহলে পুরা কুয়া খালি করা যে কথা, তার ভার কেন্দ্রটাকে একদম নিচ থেকে মুখ পর্যন্ত তুলে ফেলা একই কথা। তাহলে এখন ভাই আপনারাই বলেন তো, তাহলে এই কুয়াটাকে আমরা যদি খালি করতে হয়, তাহলে ডাব্লিউ সমান তো হবে এমজিএইচ অবশ্যই, তাই না? এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন তোমরাই বলো এখান থেকে এইচ এর মান কত হবে? তাহলে পুরা কুয়ার ভার কেন্দ্র কোথায় আছে? এই যে মিডল পয়েন্টে। তাহলে এই পুরা কুয়া খালি করা যে কথা, এর ভার কেন্দ্রটাকে এখান থেকে এনে তুলে ফেলা একই কথা। তাহলে বলো তো ভাই এটা কয় মিটার ছিল? 10। তাহলে এই যে ভার কেন্দ্রের সরণ কত আসবে? 10 এর অর্ধেক কত? 5। তার মানে এইচ এর মান চোখ বন্ধ করে 5। বুঝতে পারছো? আর জি এর মান কত? 9.8। আর থাকলো বাকি কি বলো তো? থাকলো বাকি এম। বুঝতে পারছো ভাইয়া? তো এম যদি বাকি থাকে, এখন এম বের করতে হবে। তো এম তো ডিরেক্ট আমাদের দেওয়া নাই যে এই কুয়ার ভেতরে কত কেজি পানি ছিল। তো আজকে একটা নতুন টেকনিক শেখাই দিই, সেটা মাথায় রাখো। সেটা হচ্ছে যদি কখনো, আই রিপিট দ্যাট, যদি কখনো ফিজিক্সের অঙ্কগুলাতে কিংবা কেমিস্ট্রির অঙ্কগুলাতে কোনো সময় ভরের দরকার হয়, আর যদি ভাইজান আপনার সেই ভরের মান জানা না থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে ফর্মুলা ইউজ করবেন রো ইজ ইকুয়াল এম বাই ভি। দেখবেন আরামসে আপনার ভরের মান বের হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি ইউজ করবো? রো ইজ ইকুয়াল এম বাই ভি। তাহলে এম ইজ ইকুয়াল কি বলা যাবে বলো তো? রো ভি। তাহলে রো, এখন এই রো বসাবো, আর ভি, এই ভি মানে কি? আয়তন। এখন ভাইয়া বলেন তো এই আয়তনটা আমি বসাবো, কতটুকু কুয়ার আয়তন বসাবো বলো তো? ভাইয়া আমরা খালি করতেছি কি বলতো? পুরা কুয়া না। তাহলে আমি যদি পুরা কুয়া ভাইজান খালি করি, তাহলে আমার কতটুকু পানির ভর দরকার? ডেফিনেটলি পুরা কুয়াতে থাকা সম্পূর্ণ পানির ভর দরকার। আমার তো অর্ধেক পানির ভর দরকার নাই, তাই না? আমার তো 1/3 পানির ভর দরকার নাই, দরকার পুরা কুয়ার পানির ভর, কারণ আমি পুরা কুয়া খালি করতেছি। সুতরাং এই ভি হবে কার আয়তন? পুরা কুয়ার আয়তন। আর আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এল। তোমরা জানো সিলিন্ডারিক্যাল বস্তুর আয়তনের সূত্র। মনে রাখবা সবসময় এম সমান বসাবা রো ইন্টু পাই আর স্কয়ার এল। এবং একটা শর্টকাট বলে দেই, এটা হলো এই এল এর পরিচয় সব সময় হবে যত মিটার খালি করব তত মিটার। কারণ আমরা জানি আমরা যত মিটার খালি করি আমাদের ততটুকু পানির ভর কিন্তু দরকার। তাহলে এল এর মান হবে তত মিটার। তাহলে যত মিটার, আমি আবারও বলতেছি, দেখো শর্টকাট দেখাই দিলাম, যত মিটার খালি করব এল এর মান তত, এল এর মান তত। বুঝতে পারছো? তাহলে এটা বসালেই খেলা শেষ। তাহলে যত মিটার খালি করবা এল এর মান ততই হবে। তাহলে বলো এম এর মান কত আসবে ভাইয়া? তাহলে রো এর মান হচ্ছে 1000,
তাহলে পাই তো পাই, আর এর মান হলো 3.44, তার উপরে স্কোয়ার, আর এল এর মান হবে কত মিটার খালি করতেছি বলো তো? 20 মিটার। তাহলে কয় মিটার খালি করতেছি? 10 মিটার। তাহলে এল এর মান হবে কত? এল এর মান হবে ভাইয়া এখান থেকে 10। তাহলে 10 বসাই দিলাম। তাহলে এম এর মান যত আসবে তত এখান থেকে আমরা ক্যালকুলেট করে এখানে বসাই দিব। তাহলে একটু আমরা দেখি এখান থেকে কি কি আসতেছে। তাহলে এল এর মানটা কত আসতেছে আমরা একটু দেখি কাইন্ডলি। 10⁻³ ইন্টু পাই ইন্টু 3.44 তার উপরে স্কোয়ার ইন্টু 10। তাহলে কত আসতেছে? আসতেছে এখান থেকে এম এর ভ্যালু 371,763.5 এত কেজি। আমি আবারও বলছি, এম এর সূত্র যদি এম মিসিং থাকে তাহলে সূত্র বসাবা রো ইজ ইকুয়াল এম বাই ভি, এম ইজ ইকুয়াল রো ভি, আর এই ভি সমান হবে পাই আর স্কোয়ার এল, এবং এল এর পরিচয় হলো যত মিটার খালি করবেন তত মিটার। আর এখানে এইচ এর সাথে কিন্তু এল এর সম্পর্ক নাই ভাইয়া, এই এইচ এর পরিচয় কিন্তু ভার কেন্দ্রের সরণ। তাহলে এখানে এম এর মানটা বসাই দিব, এম এর মানটা এখান থেকে বসাই দিচ্ছি। এম এর মানটা কত আসতেছে? এম এর মানটা হলো 371,763.5 ইন্টু 9.8। তাহলে যত আসবে তত হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটু গুনটুন করে নেই। 371.1, আচ্ছা 371,763.5 ইন্টু 9.8 ইন্টু 5। ওকে, তাহলে অ্যান্সার চলে আসতেছে ডাব্লিউ। তাহলে ডাব্লিউর মান হইতেছে আমাদের 1.82 ইন্টু 1 2 3 4 5 6 7 10⁻7 এত জুল। তাহলে এটাই হলো আমাদের আনসার। তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি আশা করি তোমাদেরকে খুব সুন্দর মতো বোঝাতে পারছি। তাহলে কুয়া খালি করা নিয়ে আশা করি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? ওকে, তাহলে এই ছিল আমাদের গ নাম্বারের ম্যাথ। ঠিক আছে? তাহলে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবা প্লিজ যে এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। আমাকে একটু প্লিজ কমেন্ট দিয়ে জানাবা যে এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। কুয়া খালি করার অঙ্ক এখন থেকে তোমরা পারবা কিনা। আমি আবারও বলছি, সবসময় এম এর মান মিসিং থাকলে এভাবে বের করবেন। ভি বসাবেন পাই আর স্কোয়ার এল, এল হবে কোনটা? এল এর মান যত হবে, আমরা যত মিটার খালি করব এল এর মান তত বসাই দিবেন। তাহলেই আমাদের ততটুকু জায়গা জুড়ে কতটুকু পানি আছে সেই পানিটুকুর ভল বের হয়ে আসবে। ওকে, তাহলে এই হলো অ্যান্সার। তাহলে একজন লিখেছে ভাইয়া এল এর মান কি এখান থেকে আমাদের, তাহলে এইচ কি আমাদের হাইটের অর্ধেক হবে কিনা বারকেন্দ্রের সরণ? ভাইয়া সবসময় হবে না, পুরো কুয়ার খালি করার ক্ষেত্রে হবে, বুঝতেই পারছো, কিন্তু সবসময় হবে না, সেটা আমি একটু আগেও তোমাদেরকে বুঝাই দিছি। ওকে, তাহলে এই ছিল এখান থেকে আনসার। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাব। তাহলে আমাদের পরের কনসেপ্টে কি বলছে দেখো তো। পরের কনসেপ্টে বলছে যে 2.4 সেকেন্ড সময়ের মধ্যে স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে গেলে ওই পারের পক্ষে সম্ভব কিনা এটা ব্যাখ্যা দিতে বলছে। ওকে, আমি আগে বোঝাই তোমাদেরকে। তাহলে এই কূপের গভীরতা ব্যাসার্ধ এত ছিল এবং এই কূপটা খালি করতে কোনো একটা মোটরের কয় মিনিট সময় লাগে? 3 মিনিট সময় লাগে। পরবর্তীতে ওই ইঞ্জিনটাকেই আমরা 1200 কেজি ভরের একটা গাড়ির মধ্যে ব্যবহার করলাম। তাহলে আমরা যে মোটরটা দিয়ে কুয়াটা খালি করছি সেই মোটরটাকে আমরা কি করছি? একটা গাড়ির মধ্যে কিন্তু ব্যবহার করছি। তাহলে এখন বলো তো ভাইয়া, তাহলে ওই ইঞ্জিনটাতে একটা ক্ষমতা আছে। তাহলে ভাইয়া ক্ষমতা যদি থাকে তাহলে বলেন তো ক্ষমতা বের করার সূত্র কি? পি ইজ ইকুয়াল আমরা জানি W/T। তাহলে বলো তো ভাইয়া, তাহলে আমরা পি যদি বের করি যে ওই ইঞ্জিনের ক্ষমতা কত ছিল, তাহলে ডাব্লিউর মান কত ছিল? একটু আগেই বের করছো যে কত জুল কাজ করতে হয় তারে 1.82 ইন্টু 10⁻7। তাহলে আমরা এখানে কত লিখবো? 1.82 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই এই যে টি এর মান কয় মিনিটে খালি হয় বলো তো ভাইয়া? 3 মিনিটে খালি হয়। বুঝতে পারছো? তাহলে 3 মিনিটে যদি খালি হয় তাহলে আমরা কত দিয়ে ভাগ দিব বলো তো? আমরা এখান থেকে 3 দ্বারা ভাগ দিব। দেখো এখান থেকে আমাদের কত আসতেছে অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমরা 3 দ্বারা ভাগ দিব। তাহলে 3 ইন্টু কত আসবে? 60, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের পি এর ভ্যালু কত আসবে আশা করি হিসাব করতে বের করতে পারবো। তাহলে বলো তো ভাইয়া এখান থেকে আমাদের পি এর ভ্যালুটা কত আসবে? তাহলে আমরা একটু হিসাব করি। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমাদের যে মোটরটা ছিল, যে মোটরটা দিয়ে আমরা 3 মিনিটে এই কুয়াটা খালি করছি, সেই মোটরের ক্ষমতাটা কত ছিল আমরা একটু বের করে দেখতে চাই যে এই মোটরের ক্ষমতাটা কত ছিল। তাহলে আমরা একটু ক্ষমতাটা বের করব। তাহলে 1.82 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই 3 ইন্টু 60। তাহলে এই মোটরের ক্ষমতা ছিল 101111.1 এত ওয়াট। তোমরা জানো ক্ষমতার একক হলো ওয়াট, অথবা আমরা এটাকে লিখতে পারি যে 1 2 3 4 5 1.01 ইন্টু 10⁻5 এত ওয়াট। তাহলে এই ছিল আমাদের ইঞ্জিনের ক্ষমতা।
ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন বলো তো তাহলে এই ক্ষমতা দিয়ে আমরা একটা গাড়ি চালাবো এবং এই গাড়িটার বেগটা কত থেকে কতর মধ্যে হওয়া লাগবে বলো তো? তাহলে এই গাড়িটার বেগ 2.4 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড হওয়া সম্ভব নাকি সম্ভব না, এটা বের করতে বলছে। এখন ভাইয়া বলো তো তাহলে এই যে 20 মিটার পার সেকেন্ড যখন সে প্রাপ্ত হবে, তাহলে অবশ্যই 20 মিটার পার সেকেন্ড তার একটা বেগ আছে, বেগ আছে মানে তার কোন শক্তি আছে? গতিশক্তি। আর কোনো একটা গতিশক্তি অর্জন করার জন্য অবশ্যই কোনো একটা বস্তুকে কি করা লাগে ভাইয়া? কাজ করা লাগে। তাহলে আমরা তো জানি যে কৃতকাজ সমান অর্জিত শক্তি, একটু আগেই তোমাদেরকে শেখাইছি, ওই যে যখন ঢালু তলবে উপরের দিকে উঠতেছিল লোকটা, আমরা তখনই শিখছি যে কৃতকাজ সমান অর্জিত শক্তি। তাহলে এখন ভাইয়া আপনি বলেন যে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখতে পারবো যে ভাইয়া কৃতকাজ সমান অর্জিত শক্তি। এখানে কোন শক্তি অর্জন করতে চাচ্ছ তুমি? গতিশক্তি। তাহলে গতিশক্তি সমান কি লেখা যাবে? হাফ mv স্কয়ার। এবার বলেন তো ভাইয়া এখান থেকে আমাদের ডাব্লিউ এর মান কত? তাহলে আমরা তো একটু আগে শিখছি যে পি ইজ ইকুয়াল ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল কি লেখা যায়? ডাব্লিউ ইজ ইকুয়াল লেখা যায় পিটি। তাহলে এখানে কি লেখা যায় বলো তো? তাহলে আমরা ডাব্লিউ সমান লিখতে পারি পিটি। তাহলে পিটি ইজ ইকুয়াল কি লেখা যায় বলো তো? হাফ এম ভি স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমরা ইঞ্জিন দ্বারা, যে ইঞ্জিন দ্বারা আমরা বা যে মোটরটা দ্বারা আমরা আমাদের গাড়িটা চালাবো, সেই মোটরের ক্ষমতা যদি হয় পি এবং যদি টি সেকেন্ড ধরে চালানো হয়, তাহলে এই টি সেকেন্ডে সে কতটুকু বেগ অর্জন করবে? ভি। তাহলে এই ভি এর মান কত হবে সেটা আমরা বের করবো। তাহলে আমরা কতটুকু টাইম ধরে চালাচ্ছিলাম দেখো তো? আমরা চালাচ্ছিলাম 2.4 সেকেন্ড ধরে। তাহলে 2.4 সেকেন্ডে কতটুকু বেগ অর্জন করতে বলছে? 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে বলছে। তাহলে এখন বলেন তো ভাইয়া এখান থেকে আমরা কি লিখতে পারি? এই পাশের ভাগ এ পাশে গেলে গুণ, তাহলে আমরা লিখতেই পারি ভি স্কয়ার ইজ ইকুয়াল কি লেখা যায়? 2 পিটি। আর এ পাশের গুণ এ পাশে আসলে ভাগ, আর এ পাশের স্কয়ার এ পাশে আসলে রুট। তাহলে আমরা লিখতেই পারি রুট ওভার 2 পিটি ডিভাইডেড বাই এম। তাহলে এখন একটু মানগুলো বসাই দেন তো। দেখেন তো 2 ইন্টু আমাদের পি এর মান কত ছিল? ক্ষমতার মান ছিল 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আর যে গাড়িটার মধ্যে আমরা ইঞ্জিনটা ব্যবহার করছি সে কত কেজি ভরের গাড়িকে টেনে নিয়ে যাচ্ছিল? সে কিন্তু যাচ্ছিল 1200 কেজি ভরের গাড়িকে টেনে নিয়ে। তাহলে এখানে বসাবেন 1200 কেজি। তাহলে আশা করি বুঝতে পারছেন। তাহলে ভি এর মান বের করতে পারবেন। তাহলে আমরা এটা কোন সূত্র থেকে বের করলাম? যে কৃতকাজ সমান অর্জিত শক্তি, এই কনসেপ্ট থেকে কিন্তু আমরা বের করছি। তাহলে আমরা একটু দেখি যে আমাদের মানটা কত আসে। 2 ইন্টু, ও হ্যাঁ, এখানে আমাদের টাইমের মানটা আমাদের বসানো হয়নি। তাহলে টাইম ছিল কয় সেকেন্ড বলো তো? কত সেকেন্ডের মধ্যে আমরা এই বেগটা প্রাপ্ত করতে চাইছি? আমরা চাইছি 2.4 সেকেন্ডের মধ্যে। তাহলে এখানে বসাবো 2.4 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এখানে আমরা বসাই দিচ্ছি 2 ইন্টু 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 2.4 ডিভাইডেড বাই 1200 কেজি। তাহলে বেগ হচ্ছে 20.099 মানে 01 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের 2.4 সেকেন্ডে আমরা যে মোটরটা ব্যবহার করলাম সেই মোটরটাকে যদি আমরা গাড়ির মধ্যে ব্যবহার করি, তাহলে ওই গাড়ির মধ্যে ব্যবহার করলে তাহলে ওই মোটরের ক্ষমতা ছিল কত? ওই মোটরের ক্ষমতা ছিল 1.01 10 টু দি পাওয়ার 5 ওয়াট। আর ওই পরিমাণ ক্ষমতা দিয়ে আমরা 2.4 সেকেন্ডে কত বেগ অর্জন করতে পারবো? 20.01 বেগ অর্জন করতে পারবো। কিন্তু আমাদের কত বেগ অর্জন করতে বলছে? 20। তাহলে আমরা অবশ্যই এটা পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ইঞ্জিনটা অবশ্যই 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবা এটা বুঝতে পারছো কিনা। এটাকে বেসিক্যালি কাজ শক্তি উপপাদ্য বলা হয়, কিন্তু আমি তোমাদেরকে ডিরেক্ট কাজ শক্তি উপপাদ্য না পড়াই কৃতকাজ সমান আমাদের যে অর্জিত শক্তি এটার কনসেপ্ট দিয়ে বুঝাই দিলাম। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবা যে এই সৃজনশীলের পুরোটাই তোমরা বুঝতে পারছো কিনা। আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবা যে এই সৃজনশীলের পুরোটাই তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে 20.09, হ্যাঁ তাহলে সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তাহলে আসলে ভাইয়া কোন পয়েন্টটা আরেকবার বোঝাইতে হবে ভাইয়া? ওকে, এই অঙ্কটাকে আরেকবার বলতে হবে। ওকে, আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, তাহলে আমরা যে মোটরটা ব্যবহার করছি, তাহলে সেই মোটরটাকে আমরা কোথায় ইউজ করছি বলো তো? গাড়িতে ইউজ করছি। তুমি যদি একটা মোটরকে গাড়িতে ইউজ করো, তাহলে ওই মোটরের একটা ক্ষমতা আছে। তাহলে ওই ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতা মানে কি? একক সময়ের কৃত কাজ। তাহলে তুমি ওই ক্ষমতাটাকে ব্যবহার করে কাজ করতে পারবা। তাহলে কাজ যদি করো, ওই কাজ দ্বারা তুমি আবার কোন শক্তিতে কনভার্ট করতেছো? গতি শক্তিতে কনভার্ট করতেছো। তুমি যে কাজটা করতেছো মোটরটার দ্বারা, আমি আবারও বলতেছি, ওই মোটরের কাজটাকে তুমি গাড়ির কোন শক্তিতে রূপান্তর করতেছো? গতি শক্তিতে রূপান্তর করছো। তাহলে আমরা বলতেই পারি যে মোটরটা যতটুকু কাজ করবে সেটাই হবে ওই মোটরের কোন শক্তির সমান বা ওই গাড়ির কোন শক্তির সমান? গতি শক্তির সমান। তাহলে এখন বলো তো, আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ সমান কি লেখা যায়? পিটি। তাহলে এখানে পি বলতে ওই ইঞ্জিনের ক্ষমতা। তাহলে ওই ইঞ্জিনের ক্ষমতাকে আমরা যদি সময় দ্বারা গুণ করি, তাহলে কি পাবো? কাজ পাবো। আর ওই কাজ হবে গাড়ির কোন শক্তির সমান? গতি শক্তির সমান। এখান থেকে আমরা ভি এর মানটা বের করে নিয়ে চলে আসছি। বুঝতে পারছো? তাহলে আশা করি এতটুকু এবার বুঝতে পারছো।
তাহলে আশা করি কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবার চলো আমরা আমাদের পরের কনসেপ্টের দিকে চলে যাই। ওকে, তাহলে চলো এবার আমরা আরেকটা কনসেপ্ট দেখব। কি বলছে? একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস কয় মিটার? ব্যাস হলো 4 মিটার। আমি আবার বলছি, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 4 মিটার। একটি পাম্প 10 মিনিটে কুয়াটির অর্ধেক খালি করতে পারে। ভালো করে দেখো, তাহলে 10 মিনিটে পারে কতটুকু? কুয়ার অর্ধেক খালি করতে। তাহলে উদ্দীপকের পাম্পটির অশ্ব ক্ষমতা মানে তার ক্ষমতা বের করতে বলছে, ঠিক আছে, এবং হর্স পাওয়ারে বের করতে বলছে। এবার আমরা আগে কুয়াটা আঁকাই। ভাইয়া দেখেন তো, আমি আগে কুয়াটা আঁকাচ্ছি। তাহলে এই কুয়াটার কতটুকু খালি করতে বলছে তোমাকে বলো তো? এই কুয়াটার অর্ধেক খালি করতে বলছে, মানে অর্ধেক খালি করতে হবে। এখন ভাইয়া বলেন, এই অঙ্ক আপনি পারবেন নাকি পারবেন না? আরামসে চাল চালায়া পারবেন। বলেন, তাহলে অর্ধেক যদি খালি করতে হয় তাহলে কতটুকু ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাইতে হবে? পুরা কুয়ার ভার কেন্দ্র না, যতটুকু খালি করবো ততটুকু, যতটুকু খালি করবো ততটুকু অংশের ভার কেন্দ্র নিয়েই আমাকে কিন্তু মাথা ঘামাইতে হবে। তাহলে বলো, এর ভার কেন্দ্র কোথায় আছে? তাহলে যদি আমাকে অর্ধেক খালি করতে বলছে ভর্তি কুয়াটার, তাহলে কোন অর্ধেক খালি হবে বলো তো? উপরের অর্ধেক না নিচের অর্ধেক? ডেফিনেটলি ভাইয়া নিচের অর্ধেকে পানি থেকেই যাবে, উপরের অর্ধেক খালি হবে। তাহলে উপরের অর্ধেকের ভার কেন্দ্র আছে এই পয়েন্টে। তাহলে এর ভার কেন্দ্র এতটুকু খালি করা মানে এর ভার কেন্দ্রটাকে এখান থেকে এখানে তুলে ফেলা। তাহলে বলেন তো ভাইয়া, এর ভার কেন্দ্রের স্মরণ কত হবে? যেহেতু এটা ছিল কয় মিটার বলো তো? এটা ছিল 20 মিটার। তাহলে এই ভার কেন্দ্রের স্মরণ কত হবে? তাহলে এটা হলো 10। তাহলে 10 এর অর্ধেক কত? তাহলে এইচ এর মান হবে কত মিটার? 5 মিটার। বলো, বুঝতে পারছো নাকি পারো নাই? আর ডাব্লু সমান কি হবে তাহলে বলো তো? mgh। বুঝতে পারছো? তাহলে ডাব্লু সমান যদি mgh হয় তাহলে এইচ এর মান তো বুঝেই ফেলছো যে 5 মিটার হবে। বুঝতে পারছো? এখন বলো তো, তাহলে এইচ যদি 5 মিটার হয় আমাদেরকে বের করা লাগবে কার মান? এম এর মান। তো আমি তো আবারও বলতেছি তোমাকে যে এম ইজ ইকুয়াল কি লিখবা? এম ইজ ইকুয়াল লিখবা রো ভি। এখন রো তো রোই, আর এখানে ভি সমান কত লেখা যায়? পাই আর স্কয়ার এল। এখন ভাইয়া বলেন তো, আমি বারবার তোমাদেরকে একটা কথা একটু আগেও বলে আসছি যে যত মিটার খালি করবা এল এর মান হবে তত, কারণ আমার ততটুকু পানির ভর দরকার। তাহলে তুমি খালি করতেছো কয় মিটার বলো তো? তুমি খালি করতেছো অর্ধেক। অর্ধেক মানে কয় মিটার? 20 এর অর্ধেক মানে কয় মিটার খালি করছো? 10। তার মানে এই 10 মিটারের মধ্যে কতটুকু পানি আছে সেই পুরো পানিটুকুর ভর তোমার দরকার। বুঝতে পারছো? তাহলে এল এর মান কত বসাবা? 10 বসাবা। তাহলে 10 মিটার গভীরতায় কতটুকু পানি আছে তার ভর বের হবে। তাহলে রো এর মান হলো 1000, পাই তো পাই, আর এর মান কত? ব্যাস যদি হয় 4 মিটার তাহলে ব্যাসার্ধ কয় মিটার? 2, 2 এর উপর স্কয়ার। আর এল এর মান কত বলো তো? এল এর মান এখান থেকে আসতে আছে আমাদের কত ভাইয়া? এল এর মান আসতেছে 10। তাহলে এম এর মান কত? একবারে যদি আমি করি তাহলে বলো তো 10 আর 1000 মানে 10,000 পাই। তাহলে 10,000 পাই এত কেজি। তাহলে এখানে একটু বসাই দাও প্লিজ। তাহলে এম এর মানটা হলো 10,000 পাই। পাই এর মান কিন্তু 3.1416। তাহলে এম এর মান হলো 10,000 পাই, জি এর মান হলো 9.8, আর এইচ এর মানটা কত আসবে ভাইয়া বলেন তো? এইচ এর মান চলে আসবে এখান থেকে আমাদের 5 মিটার। তাহলে যা আসবে তাই হলো ডাব্লুর মান। তাহলে অর্ধেকটুকু খালি করতে কতটুকু কাজ করতে হচ্ছে সেটা আমরা বের করে ফেলতাম। তাহলে ডাব্লুর মান কত আসতেছে আমরা একটু দেখি হিসাব করে। তাহলে আমরা একটু কাইন্ডলি হিসাব করে দেখবো ডাব্লুর মানটা কত আসতেছে। ওকে, তাহলে আমরা একটু দেখি। তাহলে 10,000 পাই ইন্টু 9.8 ইন্টু 5। তাহলে ডাব্লুর মান আসতেছে এখান থেকে 1539380 এত জুল। ঠিক আছে, পয়েন্টের পরের মানটুকু নিলাম না। তাহলে 1539380 জুল। ঠিক আছে, এখন বলছে যে এইটুকু খালি করতে আমার পাম্পটার কত মিনিট দরকার বলো? 10 মিনিট দরকার। তাহলে ভাইয়া যদি আমাকে ক্ষমতা বের করতে বলে তাহলে পি সমান কি লেখা যাবে? ডেফিনেটলি ডাব্লু বাই টি। এখন বলো তো, তাহলে আমি যদি কাজকে সময় দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমি ক্ষমতা বের করতে পারবো। তাহলে এখন বলো, আচ্ছা বাদ বাকি অংশটা আমি এখানে করে দিচ্ছি। দেখো, তাহলে পি ইজ ইকুয়াল যদি ডাব্লিউ বাই টি হয় তাহলে ডাব্লুর মান কত বলেন? ডাব্লুর মান আপনি পেয়ে গেছেন 153, তারপর কত? 9380 এত জুল। এবং এতটুকু কাজ করা হয় কয় মিনিটে? 10 মিনিটে। 10 মিনিট মানে 10 × 60 এত সেকেন্ড। কিন্তু যেহেতু তোমাকে অশ্ব ক্ষমতা বের করতে বলছে মানে হর্স পাওয়ারে, তাহলে এখানে কত লিখবা বলো তো? 746 বসাবা। 746। আচ্ছা, আমি এখানে 6টা অন্য কালার দিয়ে দেখাই, সাদা আছে তো। 746 কেন? কারণ আমরা জানি এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। তাহলে আমরা যদি এখান থেকে বের করি তাহলে অবশ্যই আমাকে হর্স পাওয়ার বের করতে গেলে 746 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে আমাদের অশ্ব ক্ষমতাটা বের হয়ে চলে আসবে। তাহলে অ্যান্সার কত আসছে দেখি? 1539380 1539380 10 × 60 × 746। তাহলে অ্যান্সার চলে আসতেছে 3.44 এত হর্স পাওয়ার। তাহলে আমাদের পাম্পের অশ্ব ক্ষমতা ছিল 3.44 হর্স পাওয়ার। তাহলে এই ছিল আমাদের এখান থেকে অঙ্ক। তাহলে আশা করি
তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, এতটুকু নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই। তাহলে এইচ এর মান আসলো 5, আর এখানে কেন আমি এল এর মান 10 বসাইছি আর কেন এখানে 746 দিয়ে ভাগ করছি, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার তোমাদেরকে পরের প্রশ্নে কি বের করতে বলছে, পরের প্রশ্নে বলছে কুয়ার বাকি অর্ধেক খালি করতে কি পাম্পটির একই সময় লাগবে কিনা সেটা বের করো। তার আগে বলো পাম্পের যে অশ্ব ক্ষমতা, সেই অশ্ব ক্ষমতাটা কত? সেই অশ্ব ক্ষমতা হলো 3.44 হর্স পাওয়ার। এখন ভাইয়া তুমি চিন্তা করো তো, তাহলে পাম্পের অশ্ব ক্ষমতা ছিল 3.44 হর্স পাওয়ার, তাই না? এখন তোমাকে বলছে যে বাকি অর্ধেক খালি করতে হবে। এখন বলো তো কুয়ার বাকি অর্ধেক মানে কোন অর্ধেক খালি করতে হবে? উপরের অর্ধেক না নিচের অর্ধেক? ডেফিনেটলি নিচের অর্ধেক। আর নিচের অর্ধেক খালি করা মানে নিচের অর্ধেকের ভার কেন্দ্রকে তোমার এখান থেকে কোথায় তুলে ফেলতে হবে? মুখে। এখন বলো এটা যদি 20 মিটার হয় ভাইয়া, তাহলে বলেন ভার কেন্দ্রের সরণ এইচ এর মান কত হবে ভাইয়া? ডেফিনেটলি এটা 10, এটা কত 5, তার মানে এইচ এর মান হবে 15। বুঝতে পারছো? এইচ এর মান 15, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এখন বলো আমরা জানি কি পি সমান ডাব্লিউ বাই টি, তাই না? পি এর মান তো তুমি আগেই বের করে ফেলছো। এখন বলো তো ভাইয়া টি সমান কি লেখা যাবে? তাহলে ডাব্লিউ বাই পি লেখা যাবে। এখন বলো তো ভাইয়া এই যে ডাব্লিউ যেটা আছে, এই ডাব্লিউর মান কত বলো তো? এম জি এইচ, তাই না ভাইয়া? এম জি এইচ তোমরা সবাই জানো। এখন বলো তো এই পি এর মান তাহলে আমরা বের করে ফেলছি, তাহলে এটা বসাবো একটু পরে। তাহলে এখন বলেন তো টি এর মান বের করতে হবে। তাহলে টি সমান কি বলা যাবে বলেন? এম এর মান কত? আমরা তো জানি যদি এম মিসিং থাকে তাহলে কি সূত্র ইউজ করতে হয়? রো ভি। আর ভি এর মানে সূত্র কি? পাই আর স্কয়ার এল। বুঝতে পারছো? জিএস আমি একবারই করে দেওয়ার চেষ্টা করতেছি। রো পাই আর স্কয়ার এল জিএস কেমনে আসলো এটা বুঝতে পারছো? এম এর মান বসালাম, তারপর কি জি, তারপর এইচ ডিভাইডেড বাই পি। এখন আমরা আসবো আমাদের অঙ্কে। তাহলে বলেন এম এই যে রো এর যে মান, সেই রো এর মান তো রো এর মান অবশ্যই 1000 পানির ঘনত্ব। পাই তো পাই, আর এর মান কত মিটার ভাইয়া বলেন তো? ব্যাস যদি হয় 4 মিটার, তাহলে ব্যাসার্ধ কয় মিটার? 2, 2 এর উপর স্কয়ার। বলেন আপনি এল এর মান, এই যে এল, এল মানে কি আমি জানি। এল মানে তোমাদেরকে বারবার বলতেছি যতটুকু খালি করবা এল এর মান হবে তত। ভাইয়া তুমি আবারও নিচের অর্ধেক খালি করতেছো। তোর যদি ভর্তি কুয়া থাকে 20 মিটারের, তাহলে তুমি উপরের অর্ধেক খালি করলেও 10 মিটার খালি করো, তাহলে নিচের অর্ধেক খালি করলেও কয় মিটার খালি করতে হবে তোমাকে? ডেফিনেটলি 10 মিটার খালি করতে হবে। তাহলে এখান থেকে আমাদের এল এর মান আসবে 10, তাহলে জি এর মান আসবে কত? 9.8। আর এইচ এর মান কত আসবে? ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের সরণ আসবে 15। আর পি এর মান কত পাইছি ভাইয়া? পি এর মান পাইছি আমরা আগে থেকেই কত জানি এখান থেকে? 3.44। তাহলে 3.44 ইনটু এখান থেকে কত দ্বারা গুণ করবেন বলেন তো? 3.44 হর্স পাওয়ার না, আর হর্স পাওয়ার থেকে ওয়াট বানাইতে হবে অবশ্যই, কারণ ক্ষমতার এসআই ইউনিট কিন্তু ওয়াট। তাহলে কত দ্বারা গুণ করবেন? 746 দ্বারা গুণ করবেন। তাহলে টি এর মান যত আসবে ততই হলো আমাদের এখান থেকে আনসার। ঠিক আছে? এখন তাহলে এখান থেকে আমাদের টি বের হয়ে চলে আসবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এতটুকু নিয়ে তোমাদের কারো কোনো ধরনের কোনো কনফিউশন নাই। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু হিসাব করি, 10 টু দি পাওয়ার 3 ইন্টু 4 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 15 ডিভাইডেড বাই 3.44 ইন্টু 746। তাহলে চলে আসতেছে আমাদের টাইমটা কতটুকু চলে আসতেছে? তাহলে 2291 সেকেন্ড। ঠিক আছে? 2291 সেকেন্ড। তাহলে মিনিটে বের করলে কত দ্বারা ভাগ করতে হবে বলো তো ভাইয়া? 2291কে আমরা কত দ্বারা ভাগ করব? আমরা 2291কে 60 দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে টি এর মান আসতেছে ভাইয়া কত? 38.18 মিনিট। তার মানে পরের অর্ধেক খালি করার জন্য অবশ্যই আমার টাইম লাগবে কত? 38.18 মিনিট, যেটা আসলে আগের সমান না। তাহলে আগের বার কত টাইম লাগছিল? আগের বার টাইম লাগছিল প্রথম অর্ধেক খালি করার জন্য টাইম লাগছিল 10 মিনিট, আর পরের অর্ধেক খালি করার জন্য টাইম লাগবে 38.18 মিনিট। কেন লাগলো বুঝতে পারছো? তার কারণ তোমাকে নিচের অর্ধেক খালি করতে হবে, পানিগুলোকে বেশি বেশি উচ্চতায় তুলতে হবে, বেশি বেশি কাজ করতে হবে। আর কাজ যদি বেশি করতে হয় তাহলে সময়ের মান যে বেশি লাগবে এটা খুবই অবভিয়াস। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবা প্লিজ যে এটা বুঝতে পারছো কিনা। তোমরা আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবা যেটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে? তোমরা আমাকে একটু জানাবা কমেন্ট দিয়ে যেটা বুঝতে পারছো কিনা। তোমরা আমাকে জানাবা যেটা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে সবাই ক্লিয়ার? ওকে, যারা যারা ছিল তারা সবাই ক্লিয়ার হয়ে গেছে? ওকে, ডান। তাহলে আশা করি তোমরা সবাই এতটুকু জিনিস বুঝতে পেরেছো, এতটুকু নিয়ে তোমাদের কারো কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে? ওকে, তাহলে সবাই লিখতেছে, শ্রাবণ লিখতেছে বুঝতে পেরেছি, তাহলে সবাই লিখতেছে বুঝছি। ওকে, ডান। তাহলে আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। তাহলে পরের প্রশ্নে কি বলছে দেখো তো? পরের প্রশ্নে বলছে যে
16 মিটার গভীর এবং 6 মিটার ব্যাসের একটি কুয়ার অর্ধেক পানিপূর্ণ ছিল। তাহলে অর্ধেক পানিপূর্ণ মানে কোন অর্ধেক খালি করতে হবে বলো? উপরের অর্ধেক না নিচের অর্ধেক? ডেফিনেটলি নিচের অর্ধেক। তো কুয়াটাকে পানি শূন্য করার জন্য 2 কিলোওয়াট ক্ষমতা এবং 80% দক্ষতা সম্পন্ন একটি পাম্প চালু করা হলো। কিন্তু অর্ধেক পানি উত্তোলনের পর পাম্পটি বিকল হয়ে যায়। পরে 3 হর্স পাওয়ার ক্ষমতার অপর একটি পাম্প 2 ঘন্টায় কুয়াটিকে পানি শূন্য করতে সক্ষম হয়। তাহলে চালু করার কত সময় পর প্রথম পাম্পটি বিকল হয়ে গেছিল সেটা নির্ণয় করতে বলছে, এবং 2 নম্বর অঙ্কে বলছে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটির দক্ষতা কম ছিল কিনা এটা গাণিতিক ব্যাখ্যা সহ তোমাকে প্রমাণ করতে বলছে। তো প্রথম অঙ্কটাতে আমরা যদি দেখি যে 16 মিটার গভীরতার কুয়া, ঠিক আছে, এবং কতটুকু পানিপূর্ণ ছিল? তাহলে 16 মিটার গভীরতার কুয়ার অর্ধেক পানিপূর্ণ ছিল। তো ভাইয়া বলেন তো অর্ধেক যদি পানিপূর্ণ থাকে তাহলে কোন অর্ধেকে পানি আছে ভাইয়া? ডেফিনেটলি নিচের অর্ধেকে পানি আছে। তাহলে নিচের অর্ধেকে পানি আছে, তাহলে এটা হলো 16 মিটার গভীরতার কুয়া। সবাই একটু ভালো করে দেখো, তাহলে নিচের অর্ধেকে পানি আছে। এবার নিচের অর্ধেকে যদি পানি থাকে ওই কুয়াটাকে পানি শূন্য করার জন্য আমাদের যে পাম্পটা আমরা ব্যবহার করছি সেটার ক্ষমতা কত কিলোওয়াট? 2 কিলোওয়াট। বুঝতে পারছো? এবং কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা হলো 80%। এবার তোমরা সবাই জানো যে কর্মদক্ষতার বেসিক সূত্র কি। আমি যদি একটু কর্মদক্ষতার বেসিক সূত্র দেখাই তোমাদেরকে, তাহলে কর্মদক্ষতা সবার আমরা সবাই জানি যে লব্ধ কার্যকর ক্ষমতা মানে পি আউট আর বোর্ড প্রদত্ত ক্ষমতা মানে পি ইন ইনটু কি পার্সেন্ট বলে তো? 100%। ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি যে আমরা কর্মদক্ষতা বলতে কি বোঝাই? কর্মদক্ষতা বলতে বোঝাই ভাই আমরা যতটুকু পাই আর যতটুকু দেই তার শতকরা অনুপাতকে আমরা বলি কর্মদক্ষতা। যেমন ধরো আমি তোমাদেরকে একটা বেসিক বোঝাই, ধরো কোনো একটা ইঞ্জিন, তাহলে কোনো একটা ইঞ্জিন বলতে ধরো কোনো একটা মোটর, এই কোনো একটা মোটরে আমি ধরো 100 জুল তড়িৎ শক্তি দিলাম। তো এই 100 জুল তড়িৎ শক্তির মধ্যে আমি চাই এই 100 জুল তড়িৎ শক্তি খরচ করে সে পানি তোলার কাজটা করুক, কিন্তু এই মোটর কিন্তু এই 100 জুল তড়িৎ শক্তি খরচ করে পানি তুলতে পারবে না। কিছু তড়িৎ শক্তিকে সে তাপ শক্তিতে কনভার্ট করবে, কিছু তড়িৎ শক্তিকে সে আবার অন্যান্য বিভিন্ন শক্তিতে কনভার্ট করবে। তো দেখা গেল যে 100 জুল তড়িৎ শক্তি দিলাম, আমি চাইতেছিলাম এই 100 জুল খরচ করে সে কি তুলুক বলতো? সে পানি তুলুক। বুঝতে পারছো? কিন্তু দেখা গেল যে সে 30 জুল শক্তি বিভিন্ন কাজে বা বিভিন্ন শক্তিতে রূপান্তর করলো, আর বাদ বাকি যে 70 জুল তড়িৎ শক্তি ছিল সেটাকে সে খরচ করে পানি তোলার কাজে ব্যবহার করলো। তাহলে বলেন তো ভাইয়া আমি দিছিলাম কত? আমি দিছিলাম কত ভাইয়া? আমি দিছিলাম কিন্তু 100, কিন্তু আমি পাইছি আমার কাজে লাগছে কত? আমার কাজে লাগছে আমাদের কত? 70। তাহলে এই যে আমি পাইছি কত? 70, বা কাজে লাগছে 70, দিছি কত? 100। এই দুইটার যে অনুপাত, সেই অনুপাতকে আমরা বলি কর্মদক্ষতা। বেসিক্যালি কর্মদক্ষতাকে আমরা শতকরা এককে পরিমাপ করি, এই জন্য 100% দিয়ে গুণ করা লাগে। 100% দিয়ে গুণ করলে কত আসবে বলো তো? 70%। 70 মান পার্সেন্ট মানে আমি যদি 100 জুল দেই তাহলে এখানে আমরা পাবো কত জুল? 70 জুল। বুঝতে পারছো? আর এইটাকে এইভাবে লেখা হয় যে পি আউট ডিভাইডেড বাই পি ইন ইনটু কি পার্সেন্ট বলো তো? 100%। এটা সূত্র তোমরা সবাই মুখস্থ করছো এই সময়ের মধ্যে, আর এটা আমরা অতিরিক্তভাবে ডিরাইভেশনে যাব না। তাহলে পি আউট, তাহলে এই পি আউট মানে লব্ধ কার্যকর ক্ষমতা, মানে যেটা আমরা কার্যকর হইছে বা যেটা আমরা পাইতেছি, আর পি ইন মানে যে ক্ষমতা আমরা দিচ্ছি সেটা, এটা 100%। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন এখানে আমি যদি অঙ্কে চলে যাই তাহলে বলো তো, তাহলে কি বলছে? বলছে এখান থেকে চালু করার কত সময় পর প্রথম পাম্পটি বিকল হয়ে যায়। এখন বলো আমাদের দক্ষতা কত? দক্ষতা 80%। তাহলে আমাদের দেওয়াটা কত? তাহলে 2 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন। তাহলে আমাদের পি ইনের মান কত ভাইয়া? পি ইনের মান হলো 2 কিলোওয়াট, বা কত হাজার ওয়াট? বা 2000 ওয়াট। তাহলে এটা আমরা দিছি, কিন্তু পাইছে কি এতটুকু? জীবনেও না। তাহলে পাইছি কতটুকু? এর কত পার্সেন্ট পাইছি? 80% পাইছি। তার মানে আমরা পাই কোনটা? আউটপুটে পাই, তার মানে আউটপুটে পাবো আর ইনপুটে দিব। তাহলে ইনপুটের মান কত দেওয়া আছে? 2 কিলোওয়াট। তাহলে আমরা পাবো কত? তাহলে ইটা ইজ ইকুয়াল কত লেখা যায় বলো তো? ইটা ইজ ইকুয়াল লেখা যায় পি আউট ডিভাইডেড বাই কি? পি ইন ইনটু কি পার্সেন্ট? ইনটু 100%। এখান থেকে আপনি যদি ভাইয়া পি আউটের মান হিসাব করেন তাহলে পি আউট সমান কি বলা যাবে? এ পাশের ভাগে পাশে গেলে গুণী পাশের গুণী পাশে আসলে ভাগ। তাহলে ইটা ইনটু পি ইন ডিভাইডেড বাই কত লেখা যাবে বলো তো? 100 লেখা যাবে। তাহলে বলো তো ভাইয়া ইটার মান কত? 80, আর ডিসি কত কিলোওয়াট? 2 ভাগ করব 100 দিয়ে, তাহলে চলে আসবে 1.6 কিলোওয়াট। তার মানে আমি দিছিলাম কত ভাইয়া? 2 কিলোওয়াট, কিন্তু তার 80% কাজে লাগতেছে, তার মানে কাজে লাগতেছে কত? 1.6 কিলোওয়াট। আর যেটা কাজে লাগবে সেটাই তো পানি তোলার কাজে খরচ করব আমি, তাই না? আশা করি বুঝতে পারছো। এখন বলো তো, তাহলে আমাদের যদি এখানে 1.6 কিলোওয়াট কাজে লাগে তাহলে বলো তো ভাইয়া আমরা কি লিখতে পারি? যে পি আউট ইজ ইকুয়াল কত ভাইয়া? ডাব্লিউ বাই টি। তাহলে বলেন আবারও ডাব্লিউ সমান কি লেখা যাবে ভাইয়া? ডাব্লিউ সমান লেখা যাবে এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে চলে আসবে পি আউট। এখন বলেন তো ভাই আপনাকে কি বের করতে বলছে? টি। তাহলে টি সমান কি বলা যাবে? টি সমান বলা যাবে এম জি এইচ ডিভাইডেড বাই পি আউট। তো পি আউটের মান তো পাইছো 1.6 কিলোওয়াট, এটা বসাবা। এম এর মান কেমনে বের করবা? রো ভি দিয়ে বের করবা, রো ভি দিয়ে বের করে ফেলবা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখান থেকে বের করে ফেলবেন। আর এখান থেকে আপনাদের যে কতটুকু খালি করছি আমরা বলো, তাহলে
আমরা খালি করছি কিন্তু কুয়াটিকে পানি শূন্য করার জন্য আমরা যে পাম্পটা ব্যবহার করছি সেই পাম্পটা অর্ধেক পানি উত্তোলনের পর, মানে এই অর্ধেকেরও অর্ধেক, যে অর্ধেক ভর্তি আছে তার অর্ধেক খালি করতেছি, এতটুকু খালি করতেছি। বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এতটুকু আমি খালি করতেছি, এতটুকু খালি করার পরে মোটর নষ্ট হয়ে গেছে। তাহলে বলো কার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাবো বলো তো? কার ভার কেন্দ্রের সরণ যতটুকু খালি করতেছি তার, তাহলে এতটুকু যেহেতু খালি করতেছি অর্ধেকের অর্ধেক, তাহলে তার ভার কেন্দ্র নিয়ে মাথা ঘামাইতে হবে। তাহলে বলো তো ভাই আমার এইচ এর মান কত হবে? এই যে এইচ এর মান হবে এতটুকু। তাহলে বলেন এটা যদি 16 মিটার হয় এটা কত? 8। এটা যদি 8 হয় এই অর্ধেকের অর্ধেক কত বলো তো? 4। তার মানে আমাদের সরি এখানে 8 হইলো, তাই না? 8। আর এখান থেকে এর অর্ধেক কত বলো? এইটুক কত? 4। এইটুক কত? 4। তাহলে 4 4 8, তাই না? তাহলে এইটুকে 4 এর অর্ধেক কত? 2। তার মানে আমাদের এইটুক হলো 8 আর এইটুক হলো 2। তার মোটের উপরে আমাদের ভার কেন্দ্রের সরণ কত মিটার আসবে? 10 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে অর্ধেকের অর্ধেক খালি করতেছি, তাহলে ভর্তি করার অর্ধেক ভর্তি আছে তারও অর্ধেক খালি করতেছি, তাহলে এর ভার কেন্দ্রটাকে এখান থেকে আমি এখানে তুলতেছি। তাহলে আমাদের ভার কেন্দ্রের সরণ কত আসবে বলো তো? ভার কেন্দ্রের সরণ আসবে 10। তাহলে এখানে এইচ এর মান হবে 10। আর এম কেমনে বের করবেন? এম বের করবেন রো ভি দিয়ে। তাহলে রো ভি দিয়ে আমি যদি বের করি তাহলে এখানে এইচ এর মান যে 10 আসবে এটাকে আশা করি বুঝতে পারছো। আর এম এর মান আসবে কত দিয়ে বলো তো? রো ভি। আর ভি সমান কত আসবে বলো তো? পাই আর স্কয়ার এল। আর এল এর মান কত বসাবেন বলো? আমি কি বলছিলাম যত মিটার খালি করবো তত মিটার। তো বলো তো তুমি খালি করতেছো কত? অর্ধেকের অর্ধেক। অর্ধেকের অর্ধেক মানে কত? অর্ধেক কত মিটার? 8। অর্ধেকের অর্ধেক মানে কত? 4। তাহলে এল এর মান হবে 4। আর এইচ এর মান হবে কত? এইচ এর মান হবে 10। কেন এইচ এর মান 10 বুঝতে পারছো? কারণ তুমি ভার কেন্দ্রটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছ, এটা হলো 8। আর যেহেতু এই 4 মিটার খালি করতে বলছে তাহলে ভার কেন্দ্র আছে তার মিডিলে, তার মানে 2 আছে এখানে। তাহলে এই 8 আর 2 মিলে হচ্ছে 10। তাহলে আশা করি বুঝছো এই 8 এই 2 মিলে হচ্ছে 10। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসলে এগুলো আসার চান্স বেশি, এই জন্য এগুলাই বেশি বেশি আলোচনা করতেছি। তাহলে এল এর মান কত আসবে? এল এর মান বুঝতেই পারছো 4 আর এইচ এর মান আসবে 10। ছবিটা স্ক্রিনশট করে রেখে দিও, আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, এবার কি বলছে? উদ্দীপকের দ্বিতীয় পাম্পটির দক্ষতা কম ছিল কিনা। দক্ষতা বের করবা, মানে কর্মদক্ষতা বের করছে। তো কর্মদক্ষতা কেমনে আমরা বের করবো বুঝতেই পারছো ভাইয়া? তাহলে 3 হর্স পাওয়ার একটা মোটর লাগাইছি আমরা, তার মানে পি ইন এর মান দেওয়া আছে। দেখো পি ইন এর মান কত হর্স পাওয়ার? পি ইন এর মান দেওয়া আছে 3 হর্স পাওয়ার, ঠিক আছে? এবং 2 ঘন্টায় কুয়াটিকে পানি শূন্য করতে সক্ষম হয়। তাহলে আমাদের 3 ঘন্টায় যে কুয়াটা আছে সেই কুয়াটাকে আমরা পানি শূন্য করতেছি। তাহলে বলো তো, তাহলে আমি যদি পানি শূন্য করি তাহলে ভাইয়া বলেন তো, তাহলে 3 হর্স পাওয়ার ক্ষমতার অপর একটি পাম্প 2 ঘন্টায় কুয়াটিকে পানি শূন্য করতে সক্ষম হয়। তাহলে এখন কতটুকু পানি তুলছে সে? এই যে এতটুকু পানি তুলছে। বাকি যে 3 হর্স পাওয়ারের মোটরটা আছে সেটা এতটুকু পানি তুলছে। তাহলে তার ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণটা কত হবে? এই যে এখান থেকে এই পর্যন্ত হবে। বুঝতে পারছো? তাহলে আশা করি তোমরা ঘ নাম্বারও করতে পারবা। কিভাবে করবা বলো তো? তাহলে আমরা যদি ঘ নাম্বার করি তাহলে ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে ভাইয়া দেখাই, তাহলে আমাদের যে কুয়া ছিল, সবাই একটু ভালো করে খেয়াল করবা। তাহলে আমাদের যে কুয়া ছিল সেই কুয়ার গভীরতা কয় মিটার ছিল বলো তো? সেই কুয়ার গভীরতা ছিল আমাদের 16 মিটার। 16 মিটার হয় তাহলে এখান থেকে 16 মিটার হইলে তাহলে আমাদের কতটুকু অলরেডি খালি হয়ে গেছে? এতটুকু খালি হয়ে গেছে। আর বাকি আছে কতটুকু বলো তো? অর্ধেকের অর্ধেক। তাহলে এই এতটুকু খালি আছে, তাহলে এতটুকু আমাকে খালি করতে হবে। তাহলে কার ভার কেন্দ্রের মাথা কামাবো? এর ভার কেন্দ্র। তাহলে এর ভার কেন্দ্রকে এখান থেকে এখানে তুলে ফেলতেছি। তাহলে বলেন তো ভাই এটা কত মিটার হবে? এটা হচ্ছে 8। এটা কত ভাইয়া? এটা হলো 4। এটা হলো 8। এটা হলো 4। আর এইটুক কত? এইটুক হলো 2। তাহলে আলটিমেটলি ভার কেন্দ্রের সরণ কত? 8 4 12 12 2 14 মিটার। তাহলে পরের বারের জন্য আপনার ভার কেন্দ্রের সরণ 14 মিটার। এখন এটা সমান কি বলবেন? এটা সমান বলবেন পি আউট ডিভাইড বাই পি ইন ইনটু কি পার্সেন্ট? 100%। এখন যদি আপনাকে পি আউট বের করতে হয় তাহলে পি আউট সমান কি লেখা যাবে বলো তো? পি আউট সমান লেখা যাবে এম জি এইচ ডিভাইডেড বাই টি। তো এম এর মান কি ইউজ করবেন? রো ইনটু পাই আর স্কয়ার এল জি এইচ ডিভাইডেড বাই টি। এখন বলেন এল মানে কত বসাবেন? ভাই আপনি কয় মিটার খালি করতেছেন বলেন তো? এই যে এতটুকু অংশ খালি করতেছেন, তাহলে এতটুকু অংশ খালি করতেছেন মানে কয় মিটার খালি করতেছেন? 4 মিটার। তাহলে এল এর মান হবে 4। তাহলে রো এর মান বসাবেন 1000, পাই তো পাই, আর এর মান 2, 2 এর উপর স্কয়ার, এল এর মান হবে 4, কারণ আপনি কিন্তু 4 মিটার খালি করতেছেন। পরের যে অর্ধেকের অর্ধেক সেটা খালি করতেছেন। তাহলে জি এর মান কত? জি এর মান হলো 9.8। আর ভার কেন্দ্রের সরণ কত? ভার কেন্দ্রের সরণ হলো 14। আর টাইমের মান কয় ঘন্টা? 3 ঘন্টা। আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে আপনি পি আউট বের করতে পারবেন। আর পি আউট যদি এখানে বের করে দেন, আর পি ইন এর মান তো আপনি জানেন কত হর্স পাওয়ার? 3 হর্স পাওয়ার, মানে 3 × 746। আর পি আউট যদি এখানে এইভাবে বের করেন তাহলে বের করে এখানে বসাই দিবেন, দিয়ে 100% দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের পরের ইঞ্জিনের কর্মদক্ষতা ভাইয়া বের হয়ে চলে আসবে। তাহলে আশা করি এতটুকু জিনিস নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই। এতটুকু জিনিস আসলে তোমরা ইনশাল্লাহ খুব সুন্দর করে আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের এখান থেকে আলাপ আলোচনা। তাহলে একটু দেখে নাও, একটু দেখে নিয়ে এখান থেকে স্ক্রিনশট করে রেখে দাও। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমাদের পরের যে অঙ্কগুলো আছে তাহলে আমাদের এখান থেকে কি বের করতে বলছে, আমি যদি একটু ছোট করে তোমাদেরকে দেখাই যে বালকটি
ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করছে। তাহলে ভাইয়া বলেন তো, এভাবে যদি কোনো একজন বালক উপরের দিকে উঠে, কি বলছে উদ্দীপকে, 25 কেজি ভরের একজন বালক 3 কেজি ভরের একটি গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে 2 মিনিট সময় নিল। ছাদ হতে গোলকটি ছেড়ে দেওয়ায় তার সিঁড়ি বেয়ে বেয়ে গড়িয়ে মাটিতে পড়লো। তাহলে মানে এই বালক এখান থেকে, ধরো একটা বালক আছে, এই বালক এখান থেকে হেঁটে 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 এখানে উঠছে, ঠিক আছে। এখান থেকে যদি এখানে উঠে, তাহলে তুমি বলো তো ভাইয়া, বস্তু উপরের দিকে উঠলেই কৃতকাজের সূত্র কি হবে, mgs। তাহলে এটা যদি 60 হয়, এটা কত হবে ভাইয়া, এটা হবে 30। তাহলে এই হাইটটুকু তুমি বের করতে পারবা কিনা? অবশ্যই পারবা। কোন সূত্র দিয়ে করবা? এটা যদি 30 হয় তাহলে এই হাইটটুকু বের করে নিবা। অতিভুজের মান জানা আছে, কত মিটার, 20 মিটার। এই হাইটটুকু তাহলে কত হবে বলো? তাহলে sin 30 ইজ ইকুয়াল কি লেখা যাবে, লম্ব, এটা ধরো লম্ব 8, আর অতিভুজ কত, অতিভুজ হলো 20। তাহলে এর সমান কি বলা যাবে, 20 ইন্টু sin 30। sin 30 এর মান হলো হাফ, তার মানে কত মিটার বলো তো, 10 মিটার। এইটুকু হলো 10 মিটার। বুঝতে পারছো? তাহলে বালক যদি উপরের দিকে ওঠে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজের সূত্র কি হবে, mgh। তাহলে m এর মান কত হবে বলো তো, 25 কেজি ভরের বালক 3 কেজি নিয়ে উঠছে, তার মানে মোট ভর 28 কেজি, জি এর মান 9.8, আর এইচ এর মান হলো 10 মিটার। ব্যাস, অঙ্ক শেষ। এবার কি বলছে, গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্রটি প্রযোজ্য হয় কিনা। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কাকে বলে বলো? যে একটি পরন্ত অথবা নিক্ষিপ্ত বস্তুর প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তির মান কি অবশ্যই সমান। তাহলে আপনি প্রত্যেকটা বিন্দুতে যান্ত্রিক শক্তির মান সমান হিসেবে প্রমাণ করে দেখাবেন, তাহলেই কিন্তু আমাদের মোটামুটি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র এখান থেকে প্রুফ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে ধরেন 1 সেকেন্ডে গোলকটা নামতে 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 ধরেন এইখানে চলে আসছে, ঠিক আছে। এখন যদি এখানে চলে আসে, বলেন তো ভাই এই পয়েন্টে তার তো কোনো বেগ ছিল না, বেগ ছিল না বলে তার কোনো গতিশক্তি ছিল না। আর এই পয়েন্টে তার কয়টা শক্তি থাকবে বলেন তো? দুইটাই থাকবে, কারণ সে ভূমি থেকে একটা উচ্চতাতেও থাকবে, আর উপর থেকে নিচে নামার কারণে তার একটা কি থাকবে, বেগও থাকবে। এখন প্রথম প্রশ্ন হইতেছে যে ভাইয়া, একটা বস্তুকে একটু ভালো করে এই জায়গাটা খেয়াল করো, একটা বস্তুকে আমি যদি এখান থেকে ছেড়ে দেই, আর এই অ্যাঙ্গেলটা যদি হয় 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে 1 সেকেন্ড পর সে যদি এখানে চলে আসে, তাহলে এখানে আসলে তার বেগ কতটুকু হবে, এই পয়েন্টের বেগ দরকার। কারণ আমাকে যদি 1 সেকেন্ড পর তার গতিশক্তি বের করতে বলে, কারণ আমাকে তো যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র প্রমাণ করতে হবে 1 সেকেন্ড পর, মানে 1 সেকেন্ড পর যদি আমাকে গতিশক্তি বের করতে বলা হয়, তাহলে গতিশক্তির সূত্র কি বলেন তো ভাইয়া? কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সূত্র হলো হাফ এম ভি স্কোয়ার। এখন আপনি বলেন তো ভাই, হাফ এম ভি স্কোয়ার দিয়ে আমি যদি বের করি, তাহলে এখন বলেন তো এখান থেকে ভি বের করা লাগবে আগে। তো ভি স্কোয়ার আমরা কি জানি বলো তো, ইউ স্কোয়ার প্লাস 2gh। তো আমি যেহেতু বস্তুটাকে জাস্ট ছেড়ে দিছি, আদি বেগ নাই, তাহলে ভি স্কোয়ার সমান কি বলা যাবে, 2gh। কিন্তু ভাইয়া জি তখনই কাজ করে যখন একটা বস্তু খাড়া উপর থেকে নিচের দিকে নামে, কারণ জি এর ডিরেকশন হলো খাড়া নিচের দিকে। কিন্তু এই বস্তুকে খাড়া নিচের দিকে নামতেছে, জি বোর্ডেও না, এই বস্তু ভাইয়া ঢালু তল বরাবর নিচের দিকে নামতেছে। তাহলে সে যদি ঢালু তল বরাবর নিচের দিকে নামে, তোমাকে দেখতে হবে যে জি এর কি পরিমাণ অংশ তাকে এই দিকে নামাচ্ছে। তুমি চিন্তা করে বলো তো ভাইয়া, জি যদি এই দিকে হয়, তাহলে জি যদি হয় এটা, তাহলে জির এই দিকের উপাংশ কত, এটা যদি 60 হয়, তাহলে এই দিকের উপাংশ কত, জি cos 60। তার মানে তুমি একটা ঢালুতল বরাবর একটা বস্তুকে ছেড়ে দিলে, এই বস্তু যদি ঢালুতল বরাবর গড়িয়ে পড়ে, তাহলে কে তাকে নিচের দিকে টেনে নামায়, জি না জি cos 60? যেহেতু জি cos 60 ডিরেকশন হলো ঢালুতল বরাবর, তাহলে তাকে নামাচ্ছে জি cos 60। তাহলে এখানে কত লিখবেন, ভি স্কয়ার সমান, আপনি কি ভি স্কয়ার সমান 2gh লিখবেন না 2g cos 60 ইন্টু কত লিখবেন, ইন্টু এইচ লিখবেন? বলেন বুঝতে পারছেন নাকি পারেন না? এভাবে বের করবেন। কিন্তু এখানে তো আমার হাইট দেওয়া ছিল না, এখানে আমার দেওয়া ছিল সময়। তাহলে আমাদের যদি সময় দেওয়া থাকে, তাহলে ভি ইকুয়াল কি হবে, ইউ প্লাস জিটি। কিন্তু এখানে জি না লিখে কি লিখবে বলো তো, জি cos 60 ইন্টু টি। বুঝতে পারছো? তাহলে ইউ এর তো কোনো মান নাই, তাহলে জি cos 60, আর টি এর মান ছিল কয় সেকেন্ড, 1 সেকেন্ড। এখান থেকে বেগ বের করবেন, আর এই বেগ এখানে বসালে কোন শক্তি বের হবে, গতিশক্তি বের হবে। বুঝতে পারছো? গতিশক্তি বের করতে পারবা। আর এখান থেকে হাইট কতটুকু হবে, হাইটটুকু বের করা যাবে না বলো তো? অবশ্যই যাবে, অবশ্যই যাবে। হাইটটুকু বের করা, এইটুকু কেমনে বের করবা বলো তো ভাইয়া? এই দূরত্বটুকু বের করবা আগে, এই দূরত্বটুকু বের করবা, তাহলে এই দূরত্বটুকু বের করবা, বের করলে তুমি এই হাইটটুকু বের করতে পারবা। তুমি যদি এতটুকু দূরত্ব কোনোভাবে বের করতে পারো যে এই দূরত্বটুকু কত ভাইয়া, তাহলে সেখান থেকে এই অ্যাঙ্গেল কত, এটা যদি 60 হয়, এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখানে একটা কি ত্রিভুজ তৈরি হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আবারও লম্ব বের করতে হবে, যদি এইটা বের করতে পারো। এখন প্রশ্ন হইতেছে যে 1 সেকেন্ডে সে কতটুকু এই দিক বরাবর আগাবে, এইটুক হাইট কত হবে, তাহলে এইটুক দূরত্ব কত হবে, এইটুক যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি কেমনে বের করতে পারবো এইটুক হাইট? তাহলে বলেন তো এইটুক আসার জন্য কে তাকে টান দিচ্ছে এইদিকে, বলেন তো কে তাকে টান দিচ্ছে, জি না জি cos 60? তাহলে আমরা কি লিখতে পারি যে এস ইজ ইকুয়াল, তাহলে তোমরাই বলো, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার লিখবেন না জি cos 60? তাহলে জি cos 60, তাহলে জি cos 60 থেকে এইদিকে নামাচ্ছি ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে 1 সেকেন্ড, ইউ এর তো কোনো মান নাই, তাহলে এস পেয়ে যাবেন এভাবে, ইউ এর কোনো মান নাই, এটা বাদ। তাহলে হাফ কি বলেন তো, জি cos 60 ইন্টু টি স্কোয়ার। এটা দিয়ে আপনি এস এর মানটা বের করতে পারবেন। আর এস যদি এখান থেকে পান, তাহলে এটা যদি এখান থেকে পান,
তাহলে এটাও আশা করি এখান থেকে পাবেন বের করতে। আর এটা যদি এখান থেকে বের করতে পারেন তাহলে বলেন তো এই মানটাও কিন্তু, যেহেতু এটা পুরাটাই ছিল কয় মিটার, 20, এটা যদি আপনি বের করতে পারেন তাহলে এটা 20 থেকে এটা বাদ দিলেই এটাকে বের হবে, তাহলে এটা হলো অতিভুজ, আর এইটা হলো 30 ডিগ্রি, এই লম্বটাও বের করতে পারবেন। আর লম্ব বের করতে পারলে ইপি সমান mgh দিয়ে আপনি বিভব শক্তি বের করতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পারছি। আর বিভব শক্তি আর গতি শক্তি যোগ করলে এই পয়েন্টের মোট যান্ত্রিক শক্তি বের হবে। আর এই পয়েন্টের মোট যান্ত্রিক শক্তি আর এই পয়েন্টের শুধুমাত্র কোন শক্তি আছে, বিভব শক্তি, দেখবেন এই পয়েন্টের মোট যান্ত্রিক শক্তি আর এই পয়েন্টের বিভব শক্তি হবে সমান। তখন আপনি বলতে পারবেন যে এটা আমাদের কি মেনে চলতেছে বলতো, যান্ত্রিক শক্তির নিত্যত সূত্র মেনে চলতেছে। এমসিকিউ এর দিনে আমি আরো এইগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তাহলে আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের মোটামুটি আলাপ আলোচনা এই পর্যন্তই ছিল। এমসিকিউ এর দিন আরো একটু মনোযোগ দিও। এমসিকিউ এর দিন আমি সিকিউ এর আরো কিছু প্রশ্ন তোমাদেরকে ক্লিয়ার করাবো, ঠিক আছে? তাহলে এমসিকিউ এর দিন আমরা সিকিউ এর আরো কিছু প্রশ্ন ক্লিয়ার করব, তোমরা একটু সবাই মনোযোগ দিও। ওকে, তাহলে আজকে আমি, তোমরা দেখো তো তোমরা এই পার্টটুকু বুঝতে পারছো কিনা। তারপরে যদি কারো কোনো একটু সমস্যা থাকে 2 মিনিট আমাকে একটু জানাও, কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবা শুধু। এই লাস্টের প্রশ্নটাতে কোনো সমস্যা আছে কিনা। ওকে, একজন লিখেছে আগের ম্যাথের ক্যালকুলেশন ভুল হয়েছে মনে হয়। ঠিক আছে, তাহলে হইতেই পারে, তাহলে আগের ম্যাথের প্রবলেম হইতে পারে। ওকে, তাহলে তোমরা শুধু একটু ক্যালকুলেশনটা দেখে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ছেড়ে দেন, পরীক্ষা আছে। হ্যাঁ, তোমাদের পরীক্ষা আছে, এই জন্য আমি আসলে ক্লাসটা আগে নিচ্ছিলাম। ওকে, তোমরা কি বুঝতে পারছো কিনা খালি এইটুকু আমাকে জানাবা। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। ওকে, তাহলে একজন বলছে ভাইয়া রিক্যাপ করেন। আচ্ছা, রিক্যাপ করব, তাহলে আগামী দিন হয়তো আমি তোমাদেরকে এটা একটু বুঝাই দিব, তাহলে ভালো মতো আসল করে বুঝতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, ঠিক আছে?